আমার আজকের এক্সামের আগে আমার আরেক রিলেটিভকে বলছে যে ও তো আমার নাম মারুফ কি এটাই ইংলিশে পারতো না, ও আবার আজ কি পরীক্ষা দিবে। ফ্রেন্ডের সামনে এম্বারাসড হই, একটু লজ্জাজনক সিচুয়েশনে পড়ি, এটা বেটার দেন আমি ইন্টারভিউতে গিয়ে লজ্জাজনক সিচুয়েশনে পড়ি। আপনার পাশের রুমে যদি স্যার আইজ্যাক নিউটন থাকে, আইনস্টাইন থাকে, আপনি কি করবেন? তাকে কি আপনি একদম ইগনোর করে চলে যাবেন? আপনি ট্রাই করেন কি যে এই লোকটা এত একটা মেধাবী লোক, এর থেকে আমি কিছু শিখি। আইনস্টাইন থেকে কিন্তু বেশি আরো এক্সপার্ট আমার পকেটে আছে। চ্যাট জিপিটি বা জেমিনাই, ক্লড, এগুলা কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ল্ডের সব নলেজ রাখে। আইএলটিএস এর পরে বাইরে আসার সবচেয়ে কমন একটা কোশ্চেন এটা যে ভাই আপনি মালয়েশিয়াতে কেন গেছেন আইএলটিএস 8 পাওয়ার পরে? যদি আমি কম্বাইন করি ফুল সময় কতটুকু প্রিপারেশন নিছি, এই সময়টাতে আমার 2 মাসের প্রিপারেশন। অনেকে শুরুটা করে নিউজ পেপার দ্বারা, কিন্তু ব্যাপার হচ্ছে নিউজ পেপারে কিন্তু অনেক আমি এইটা ধরতে পারিনি যে হচ্ছে আইএলটিএস এর রাইটিং আর নর্মাল রাইটিং এক না। আপনার সেখানে প্রেশারটা সেম থাকবে না। একদম জিরো থেকে আইএলটিএস এ খুবই ভালো করা পসিবল, ইভেন 7+ পাওয়া পসিবল যদি সে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা আমাদের গ্রাউন্ড আপ রকস্টার এপিসোডের আরেকটা এপিসোডে চলে আসছি। আমাদের সাথে আছে মারুফ বিল্লাহ। সো মারুফ বিল্লাহ সম্পর্কে আমরা খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে ইংলিশের মতো একটা ভীতিকর একটা জিনিস যেটা আমাদের জাতীয় সমস্যা আছে, সেই জায়গাটায় কিভাবে একটা মানুষ স্ট্র্যাটেজিক এবং প্র্যাকটিক্যাল ভাবে একটা ভালো স্কোরের দিকে যেতে পারে। এবং মারুফ বিল্লাহ ভাইয়েরও কিন্তু চমৎকার একটা স্কোর আলহামদুলিল্লাহ আছে, তার নিজস্ব জার্নি, এবং সে কিন্তু তার এই নলেজটাকে শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড এবং অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছে। সো ওভারঅল তার সম্পর্কে জানবো। প্রথমেই মারুফ বিল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ছোট করে তোমার ব্যাকগ্রাউন্ড বা পরিচয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করে ফেলো। ধন্যবাদ ভাই। সো যেমনটা আপনি বলছেন, আমার নাম মারুফ বিল্লাহ। সো আমি বর্তমানে মালয়েশিয়াতে আইইউএম একটা ইউনিভার্সিটি, মালয়েশিয়ার সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটিগুলোর একটা, এবং হচ্ছে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ইসলামিক ইউনিভার্সিটিগুলোর একটা। এটাতে বর্তমানে আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতেছি, এবং আমার হচ্ছে 4th সেমিস্টার চলতেছে বর্তমানে আর কি। তো আমার ব্যাপারে বলতে গেলে যে এখানে আমি পড়াশোনার পাশাপাশি আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আইএলটিএস রোডম্যাপ, এবং হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে আইএলটিএস, লাইফ, মোটিভেশন, ইসলাম এগুলো নিয়ে কথা বলে থাকি, ইংলিশ এগুলো নিয়ে। এবং আমার পড়াশোনার পাশাপাশি আমি আমার ভার্সিটিতেই এই আমি আবার ইংলিশ টিচিং করার হচ্ছে সুযোগ পাইছি এখানে। সো এই আর কি ছোটখাটো একটা যদি ইয়ে দিই। থ্যাংক ইউ, খুবই চমৎকার। আলহামদুলিল্লাহ অনেকগুলোর সাথে ইনভলভ আছো। আমি যদি ছোট করে একটা জিনিস জানতে চাই, ধরো হচ্ছে আমি একজন ইউনিভার্সিটির বা কোনো একটা প্রতিষ্ঠানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করতেছি। সেক্ষেত্রে ইয়েস, আমাদের অনেকেরই টার্গেট থাকে যে আমরা ইংলিশে একটা ভালো একটা স্কোর করব, কারণ ইংলিশ কোথায় লাগে, কতটুকু কাজে লাগে এটা আমরা সবাই জানি আর কি। কিন্তু কোথা থেকে শুরু করব আমরা টের পাই না। যদি আমি হচ্ছে স্পিকিং করতে যাই, মুখে দিয়ে বের হয় না। রিডিং পড়তে গেলে মাথায় কিছু ঢুকে না। ভোকাবুলারির দিকে তো কোনো কিছুই নাই। গ্রামারের তো আগ্রপাদ্য কিছু বুঝি না। হয়তো স্কুল কলেজে 2-1টা পড়ছিলাম, সেগুলো আসলে প্র্যাকটিক্যালি যখন কাজে লাগাইতে চাই জানি না। সিনেমা দেখতে বসি, সেটা তো কাজে লাগে না। সো এইরকম একটা সিচুয়েশনে মানুষটা আসলে কিভাবে স্টার্ট করবে তার ইংলিশের একটা দক্ষতা, এটা কাইন্ড অফ লাইক সব প্রফেশনের সব জায়গায় একটা প্রাইমারি স্কিলের মতো একটা জিনিস। তো কিভাবে আমি শুরু করব যেখানে আমি আসলে ডিরেকশনলেস? আচ্ছা, এখানে ইংলিশটা আসলে কি, এটা আমি বলবো যে মানুষের দক্ষতার চেয়ে বড় প্রবলেম হচ্ছে আসলে মানুষের ভয়টা। আমরা সবাই মনে করি যে ইংলিশটা বুঝি অনেক ডিফিকাল্ট একটা কিছু, এটা পসিবল হবে না, কিভাবে আমি পারবো, এত বছর ইংলিশ পড়ছি, এখনো পারি না, হুট করে কিভাবে পারবো। সো আমাদের এই যে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এবং এআই এর যুগে আসলে ইংলিশ শেখাটা খুবই ইজি, কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে একটা কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ ফলো করতে হবে। যেমন আমাদের বাঙালিদের একটা কমন একটা বিষয় যে আমরা হচ্ছে অনেক কিছু করতে চাই, আমি এটা করব সেটা করব, হুট করে একটা আইডিয়া মাথায় আসে, বাট দেন যখন হচ্ছে আপনাকে বলা হয় যে একটা স্ট্রাকচার ফলো করেন, আমরা ওটা আর করতে পারি না। তখন আমাদের অনেক এক্সকিউজ থাকে, আর হচ্ছে মাথার ভিতরে একটা চিন্তা থাকে যে হবে কি হবে না। কিন্তু যদি কেউ এটাকে সিরিয়াসলি নেয়, আসলে একটা স্ট্রাকচার ফলো করতে যায়, চ্যাট জিপিটির মাধ্যমে এটাই কম্বাইন করে, প্লাস হচ্ছে আপনার ইউটিউব থেকে কম্বাইন করে, দুইটার মাধ্যমে আপনার ফ্রিতেই ইংলিশ শিখতে পারে কিন্তু তারা। কারণ হচ্ছে আপনার ইংলিশটা কি একটা ভাষা, এটা কোনো রকেট সায়েন্স না। সো এটা একটা বাচ্চাও শিখতেছে একটা ইংলিশ কান্ট্রিতে, আবার হচ্ছে আমরাও শিখতেছি, রাইট? সো এটাকে শেখার জন্য আপনার দরকার হচ্ছে ইংলিশের এক্সপোজারের ভিতরে থাকা। অনেকে মনে করে আমি গ্রামার পড়ছি লাইফে অনেক, কিন্তু তাও ইংলিশ কেন পারি না, কথা বলতে কেন পারি না। অনেকে মনে করে হচ্ছে আমি তো অনেক ইংলিশ ভিডিও দেখছি, বাট কেন কথা বলতে কেন পারি না। আবার মনে করে যে হচ্ছে ইউনিভার্সিটিতে বইগুলো ইংলিশ ছিল, কথা কেন বলতে পারি না। এর রিজন হচ্ছে আমরা ভাষা কিভাবে শিখি। আপনি যদি একটা বাচ্চার ক্ষেত্রে দেখেন,
একটা বাচ্চা ভাষা কিভাবে শিখে? সে আপনার বারবার বলা ট্রাই করে, ফার্স্টে ছোট ছোট ওয়ার্ডগুলো বলা ট্রাই করে, বাংলায় যদি আমরা ভাবি এই ওয়ার্ডটাকেই সে বলা ট্রাই করে, কিন্তু বলার সময় কিন্তু সে বারবার মিস্টেক করে। সে বাবা বলতে যায়, বাবা বলতে পারে না। সে মা বলতে চায়, মা বলতে পারে না। আস্তে আস্তে সে ট্রাই করে, করতে করতে একটা সময় হয় কি সে হচ্ছে ফুল ভাষাটা কিন্তু শিখে। সো ইংলিশের ক্ষেত্রে আমরা যখন শিখতে যাবো, আমাদের অ্যাপ্রোচটা এইটাই যে আমরা যদি একটা ভাষা শিখতে যাই আমাদেরকে মুখে বলতে হবে, কারণ হচ্ছে আপনি কথা বলা শিখতে যাচ্ছেন। সো মুখে বলতে হবে। সো মুখে বলাটা যদি শুরু না করেন, আপনি যত গ্রামার পড়েন না কেন, আপনি যত বইটই কিছু পড়েন না, আপনি ইংলিশ জীবনে ভালো করতে পারবেন না। সো এখানে মেইনলি যে থিমটা, যে একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট বা একজন লোক যে জব করতেছে বা আমার মতো একজন স্টুডেন্ট, সে যদি এখন থেকে ইংলিশ শিখতে চায়, তার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে সে যতটুকু জানে অতটুকু দ্বারাই তার শুরু করতে হবে। অতটুকু দ্বারা কিভাবে শুরু করতে হবে? সে জানে যে হচ্ছে মনে করেন একটা, আপনি যদি একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েটের কথা বলেন, সে কিন্তু এরকম না যে তার মাথায় কোনো ওয়ার্ডই নাই, তার মাথায় ওয়ার্ড আছে। সে জানে আমি ইংলিশ কি, আমি ইংলিশ আই, সে জানে ছোটখাটো ওয়ার্ড গুলা সে জানে, যে বইয়ের ইংলিশ কি, বুক, কাজ করা ইংলিশ কি, ওয়ার্ক, এই ধরনের অনেক ওয়ার্ড কিন্তু তার মাথায় আছে। সো এইগুলা দ্বারা তাকে কথাটা বলা শুরু করতে হবে। যেমন আজকে আমি কি বলে কোন একটা কাজ করবো এখন, বা মনে করেন হচ্ছে আমি এখন খাবো বা আমি খাচ্ছি এখন। সো আমি এটা নিয়ে বলতে পারি নর্মালি যে আই ইট রাইস, আমি ভাত খাই। বা আমি যদি একটা টেন্স জানি বা একটা ইয়ে করতে পারি, তাহলে আমি বলতে পারি যে আই এম ইটিং রাইস। সো আমাদের এই সিম্পল বিষয়গুলা, আই উইল গো টু দ্য মার্কেট, আমি বাজারে যাব, বা আই উইল টক টু মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো, এগুলো কিন্তু ছোটখাটো বিষয়। এইগুলো আপনার তার মুখ থেকে সে যত বেশি বলা ট্রাই করবে, সে এইখান থেকে আপনার ইমপ্রুভ করতে পারবে, তার বলতে হবে। কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা ভাবি যে যদি ভুল হয় তাহলে কি হবে, মানুষ হাসবে, এটা ভাবি। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যদি এইটা চিন্তা করেন যে মানুষ কি ভাববে, তাহলে তো ভাই কিছুই করা পসিবল না। আমার যখন ভিডিও করা তৈরি করছি আমি, রাইট, তখন তো আমার মাথায় এরকম চিন্তা ছিল যে রিলেটিভরা কি বলবে যদি আমার এক্সপ্রেশন, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। তো এখান থেকে হচ্ছে মানুষ কি বলবে, এগুলা হয়তো মাথায় ছিল। বাট আমি যদি এটা শুরু করতাম না, তাহলে কিন্তু এখন আমার 2 লাখের মতো ফলোয়ার থাকতো না ওভারঅল, রাইট। সো 1 বছর আগে আমার সিচুয়েশন ছিল হচ্ছে আপনার খুবই ক্যামেরার সামনে খুবই লো লেভেলের কনফিডেন্স একদমই নাই। এখন আমি হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি এটা ক্যামেরার সামনে। সো এটা কিভাবে হয়েছে? ওই যে ওই ফেয়ারটা মাথা থেকে যে মানুষ কি ভাববে, এইটাকে সরাইয়া দিছি আমি। ইংলিশটাও সেম, আপনি যখন এইটা মাথা থেকে সরাইতে পারবেন যে মানুষ কি ভাববে, আমি জাস্ট ট্রাই করবো, কারণ আমার নিজের ইমপ্রুভ করতে হবে। ইংলিশটা আমার নিজেকে হেল্প করবে। ইংলিশটা কিন্তু এখন আর একটা সাবজেক্ট নাই। আপনি ইন্টারন্যাশনালি বিজনেস করতে চান, আপনি ক্লায়েন্টের সাথে রিচ করতে চান, আপনি একটা জব পাইতে চান, বর্তমানে আপনাকে ইংলিশ লাগবে যে কোনো সেকশনে। সো আপনার ওই ফেয়ারটাকে বাদ দিতে হবে অ্যান্ড মুখ থেকে কথা বের করতে হবে, যতই মিস্টেক করেন না কেন। যখন আমি শুরু করছি, আমার মনে আছে আমি তো আছে ব্যান্ড 8 পাইছি, রাইট। কিন্তু আমার আলসের এক্সামের আগে আমার এক রিলেটিভ, আমার আরেক রিলেটিভকে বলছে যে আপনার আরেক রিলেটিভকে বলছে যে ও তো আমার নাম মারুফ কি এটাই ইংলিশে পারতো না, ও আবার আজ কি পরীক্ষা দিবে, ঠিক আছে। সো আমার কিন্তু আছে ব্যান্ড 8 আসছে। সো যদি ওই সিচুয়েশন থেকে আমি ইয়ে করতে পারি, একটা সময় আমার এরকম যদি সিচুয়েশন থাকে যে আমি নিজে ইংলিশ কিছু বলতে পারতাম না, সেখানে যদি ব্যান্ড 8 পাইতে পারি মাদ্রাসার একটা ছাত্র হয়, সো একজন নর্মাল একটা স্টুডেন্ট তার পক্ষেও কিন্তু পসিবল। বাট তাকে ওই যে সেইমটা, এইটাকে বাদ দিতে হবে, রিপিট করতে হবে, এবং হচ্ছে আপনার ডেইলি কাজটা করতে হবে। সো এই জন্য আমি বলবো যে চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে যান, শুধু এখানে বাংলাতে বলেন যে আমার ইংলিশ লেভেলটা এরকম যে আমি কিচ্ছু পারি না, আমি পারি না কিছু, বাট আমি শিখতে চাই। সো কতটুকু টাইম দিতে পারেন আপনি ডেইলি, সেটা বলেন। কারণ আপনি একটা আনরিয়েলিস্টিক গোল নিয়ে রাখছেন যে আপনি বলতেছেন যে আমি ইংলিশ পারি না, আমি এখন প্রতিদিন হচ্ছে 5 ঘন্টা টাইম দিব। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি আজকে 5 ঘন্টা দিতে পারবেন, কালকে দিতে পারবেন না, তাহলে তো হচ্ছে আপনার একটা কনসিস্টেন্স জীবনও থাকবে না। সো আপনার একটা রিয়েলিস্টিক একটা টাইম বের করতে হবে যে আমি ডেইলি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট বা 1 ঘন্টা দিব। সো চ্যাট জিপিটিকে বলেন যে আমি ডেইলি এতটুকু সময় দিব। চ্যাট জিপিটিকে বলেন যে এইখান থেকে আমাকে একটা ফুল স্ট্রাকচার বানিয়ে দাও। প্রতিদিন আমি আসবো, আসার পর আমি তোমাকে বলবো যে আজকে 1 নাম্বার দিন, ডে 1, তুমি আমাকে সেই অনুযায়ী গাইড করবা। দেন এর পরের দিন এসে বলবো যে ডে 2, তুমি আমাকে নেক্সট ডে অনুযায়ী গাইড করবা। তাহলে হচ্ছে আপনার চ্যাট জিপিটি আপনাকে ইংলিশ শিখাইতে পারবে। প্রতিদিন হচ্ছে সে আপনার লেভেল থেকে আপনাকে ওইভাবেই গাইড করবে। আর এটা ছাড়া হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনার যেই আমাদের ভিতরে যে ভয়টা, যেমন আমি রিসেন্টলি আপনার একটা ইংলিশ ফেসবুকে আমার ফ্রিতে 10টা ক্লাস নিচ্ছি আর কি আপনার এখানে ইংলিশে শেখানোর জন্য। সো এখানে আমাদের ফার্স্ট 2টা ক্লাস কমপ্লিট হয়েছে এবং আমাদের রিভিউগুলো ট্রেমেন্ডাস ছিল। সবাই বলতেছে যেরকম হচ্ছে আপনার খুবই বেনিফিশিয়াল এগুলা, এবং হচ্ছে এভাবে কেউ নাকি বোঝায় না। সো
এইখানে আপনার একটা কমেন্টের ভিতরে একটা কমন কমেন্ট যে ভাই আমি তো ভাবছি যে হচ্ছে লাইফে এত গ্রামার পড়ছি পারি না, এখন কি হয় 10টা ক্লাসে পারবো। সো এখন মনে হচ্ছে পারবো, এর রিজনটা হচ্ছে আপনার চিন্তা ভাবনাটা এরকম যে পারতাম না কিভাবে পারবো, মানে ইংলিশ স্পিকিংটা অনেক কঠিন একটা বিষয়, এটা আমরা ধরেই রাখছি। সো এই চিন্তাটাকে মাথা থেকে বাদ রেখে আপনার আমি বলতে পারি যে ডেইলি স্ট্রাকচার শুরু করা। ইভেন আমার হচ্ছে আপনি যদি ক্লাসগুলো যদি কেউ দেখে, ফার্স্ট থেকে দেখা শুরু করে, ওইভাবে সাজানো যে সে হচ্ছে ইংলিশে কথা বলার একটা বেস তার ক্রিয়েট হয়ে যাবে, সেখান থেকে সে শুরু করতে পারে, বা একদম নিচ থেকে কোনো ইয়ে ছাড়া চ্যাট জিপিটি দ্বারাও শুরু করতে পারে। কিন্তু মেইন কথা হচ্ছে দুইটা বিষয়, আপনাকে শুরু করতে হবে কোনো সেইম ছাড়া, আপনাকে ডেইলি কনসিস্টেন্ট থাকতে হবে একটা স্ট্রাকচারের ভিতরে, অ্যান্ড স্ট্রাকচারটা আপনি এআই দ্বারা তৈরি করতে পারেন। সো এইভাবে আপনার ইংলিশের জার্নিতে যে কোনো কেউ শুরু করতে পারে, যে কোনো কেউ হইতে পারে একটা গোল সেট করার মাধ্যমে। থ্যাংক ইউ। মানে খুবই চমৎকার। প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি আমার ফ্রেন্ডের সামনে এম্বারাসড হই বা একটু লজ্জাজনক সিচুয়েশনে পড়ি, এটা বেটার দেন আমি ইন্টারভিউতে গিয়ে লজ্জাজনক সিচুয়েশনে পড়ি। কারণ এক্স্যাক্টলি। ফ্রেন্ড আমাকে হয়তো একটু টিটকারি মারলো বা তোমার রিলেটিভ তোমার একটু টিটকারি মারলো, এটা খারাপ লাগে, কিন্তু এই খারাপটা ভালো আদার দেন হয়তো চাকরি ইন্টারভিউ গিয়ে আমি কথা বলতে পারলাম না। তো লজ্জাটা যদি আমি আগে পেয়ে যাই, আমাদের মোটামুটি মোরলেস সবারই লজ্জাজনক সিচুয়েশনে পড়ে, এবং আমার নিজেও আমার পার্সোনাল লাইফেও এই সিচুয়েশনটা একবার হয়েছিল যে ইংলিশে কথা বলার মানুষ আমরা তখন খুঁজে পাইতাম না। ফ্রেন্ডদের সাথে আসলেই কথা বলার মতো সব ফ্রেন্ড এটা নিতে পারে না, টিটকারি করা ফ্রেন্ডই বেশি আর কি। সো আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা মঙ্গলবারে একবার বেলায় আমরা বসতাম, আমাদের রাতের খাবারের পরে আমরা হলে থাকতাম, তারপর আমরা 1-1.5-2 ঘন্টা ইংলিশে শুধু কথা বলতাম। এইরকম একটা এনভায়রনমেন্ট যদি তৈরি করে ফেলা যায়, সমমনা মানুষ আছে ইংলিশ শিখতে চায় অলমোস্ট সবাই, কিন্তু এটাকে কাজে লাগাইতে চাই ছোট একটা গ্রুপ অফ পার্সন, এখানে করা যাইতে পারে। এবং আমি একজনকে এরকম কথা বলতেছিলাম ইংলিশে, আমি ইংলিশে স্ট্রাগল করতেছি, কথা বলতে পারতেছি না আর কি। তখন সে বলছিল আমাকে যে আপনি বাংলায় বলেন, আমি কিন্তু বাংলা বুঝি। তো আমি তখন তাকে বলছিলাম যে আপনি বাংলা বুঝেন সেটা আমি জানি, কিন্তু আমি ইংলিশ প্র্যাকটিস করার মানুষ খুঁজে পাই না। তো সেজন্য আপনি একটু কষ্ট করে একটু আমাকে সুযোগ দেন, কারণ ধরুন আমতা আমতা আসে, ব্রেক আসে, একটা ভয় থাকে, মুখে আসে না, সিচুয়েশনাল কনটেক্সট থাকে। তখন সে হেসে দিয়ে বললো যে ওকে প্লিজ। তখন সে আমাকে বলছে, তারপর আমি সুন্দর করে বলছি। সো খুবই কোঅপারেট করছে আর কি। সো আমরা অনেক মানুষকে আসলে ঠিক মতো করে আমার প্রয়োজনে হেল্প করার মতো ঠিকভাবে এক্সপ্রেস করি না। করলে কিন্তু ১০ জনের মধ্যে ১০ জন হেল্প করবে না, ১০ জনের মধ্যে ৯ জনও হয়তো হেল্প করবে না, একজন কিন্তু পাওয়া যাবে। এই জায়গাটায় আমরা আটকে যাই আরকি। সো তোমার যদি এই জিনিসটাতে বলো, এবং এখনকার দিনে তুমি যেটা বারবার বলতেছিলা যে ChatGPT, আমার কিন্তু লাগে না, আমি যে গিয়ে হচ্ছে ভয়েস কমান্ডটা ওপেন করে দিব, সে কিন্তু সুন্দর করে আমার কথাটা শুনবে, বুঝে নিবে, এবং তাকে এটাও বলে দিতে পারে যে তুমি আমাকে শুধুমাত্র এইরকম ফিডব্যাকটা দাও, ওইরকম ফিডব্যাক দাও, এবং ফ্রি অফ কস্টেই। আমি তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে ১৫-২০ মিনিট হয়, এবং আমার ৫ বছরের বাচ্চা, মাঝে মধ্যে বাচ্চার সামনে আমি ChatGPT-র এই ভয়েস অডিওটাকে অন করে দেই, তারপর সে কথা বলে। তো উল্টাপাল্টা সে কথা ঠিক মতো বুঝতে পারে না, ওখান থেকে অ্যান্সার আসে না, কিন্তু অ্যাটলিস্ট কথা বলাটা শুরু করতেছে। সো ইচ এন্ড এভরি ওয়ান আসলে এইভাবে চিন্তা করাটা ইম্পর্টেন্ট যে আমি এই সিচুয়েশনটা যদি না ভাঙি তাহলে এটা কোনোভাবেই জমবে না। সো তুমি যখন এআই টুলসের কথা যেখানে বলতেছিলা, তুমি আরেকটু বলো আর কি, যে কারণ মানে বুদ্ধি পরামর্শ মোরলেস আমরা জেনে যাই বিভিন্ন জায়গা থেকে। ধর তুমি এখানে বলতেছো, তুমি তোমার সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে বলতেছো, খুবই চমৎকার, বলা অবশ্যই দরকার আছে। And শুনে সবাই কিন্তু এটাকে কাজে কনভার্ট করে উঠতে পারে না। এবং তুমি যেগুলো শুনছো তোমার চারপাশ থেকে, এটা আরো 50 জন তোমার ফ্রেন্ড সার্কেলও শুনছে, কিন্তু আনফরচুনেটলি সবাই কাজে লাগাইতে পারে না। সো তুমি কিন্তু বারবার এমফাসাইজ করতেছিলা কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা কিভাবে আসলে ক্র্যাক করতে হবে, তুমি কিভাবে করছো, এইটা সম্পর্কে আরেকটু ডিটেল বলো। কারণ বুদ্ধি পরামর্শ কিন্তু মাশাআল্লাহ আমাদের কারোরই কম নাই আর কি, আছে। সো কনসিস্টেন্সি অ্যান্ড ডেইলি রুটিন হ্যাবিট, এইটা সম্পর্কে যদি একটু ডিটেল বলো আর কি। এইখানে হচ্ছে আপনার কনসিস্টেন্সিটা নিয়ে আমি বলবো, বাট এর আগে আরেকটা ওই যে আপনার কথার সাথে আরেকটা কথা আমি অ্যাড করছি, যে চ্যাট জিপিটির যে বিষয়টা, মানে আপনাকে আমি যদি বলি যে আপনার পাশের রুমে যদি স্যার আইজ্যাক নিউটন থাকে বা আইনস্টাইন থাকে, আপনি কি করবেন? যে হচ্ছে তার সাথে তাকে কি আপনি একদম মানে ইগনোর করে চলে যাবেন যে হচ্ছে আছে আছে আমার কি? আপনি ট্রাই করেন কি যে এই লোকটা এত একটা মেধাবী লোক, এর থেকে আমি কিছু শিখি। আইনস্টাইন থেকে কিন্তু বেশি আরো এক্সপার্ট আমার পকেটে আছে, ঠিক আছে? চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লড, এগুলা কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ল্ডের সব নলেজ রাখে।
আমরা পকেটে রাখি, বাট রিয়েলাইজ করতে পারি না যে আসলে এটাকে আমার ইউজ করা দরকার। সো আগে একটা প্রবলেম ছিল আমাদের, আপনার এই যে কথা বলার লোক কই, কথা বলতে পারতাম না, আবার লজ্জা লাগতো যে কথা বললে হাসবে টাসবে এগুলা। সো আপনার এখন কথা বলার লোকেরও তো প্রয়োজন নাই। জেমিনাইকে যদি আপনি বলেন যে আমি তোমার ইংলিশটা আমি বুঝি না, কথা বলার এখানে আপনি যদি বলেন তোমার ইংলিশ আমি বুঝি না, তুমি আমাকে একটু স্লোলি কথা বলো বা বাংলা অ্যাকসেন্টে কথা বলো ইংলিশটা, সে আপনার সাথে বাংলা অ্যাকসেন্টে কথা বলতে পারে। মানে ভাবা যায় যে একটা এআই আপনার সাথে এরকম ভাবে কথা বলতেছে। সো মানুষ কিন্তু হচ্ছে কি করে আপনার যখন একটা কিছু তার কাছে খুবই সহজে অ্যাক্সেসটা পাওয়া যায় তখন এটার দাম দিতে চায় না। যেমন যে বললাম না, যদি আইনস্টাইন থাকতো তাহলে ভাবতো যে এত জ্ঞানী লোক, এর থেকে কিছু শিখি, বাট যেহেতু আপনার ফোনের পকেটেই আছে এটা, তখন এর দাম দেয় না। কারণ চ্যাট জিপিটি দ্বারাই যদি কেউ চায় তার সাথে কিন্তু সে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, জেমিনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে ফ্রিতে, এবং সেখান থেকে কিন্তু সে তার ইংলিশটাকে খুবই দ্রুত করতে পারে, কোনো লোকেরও দরকার নেই। একটা পর্যায়ে যখন সে হচ্ছে আপনার একটা পর্যায়ে চলে যাবে, এরপরে সে হচ্ছে অন্যদের সাথে কথা বলুক যে এখন হ্যাঁ আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে, এখন আমি কথা বলতে পারি। সো এগুলা মানুষ করতে পারে কিন্তু। আর এবার যদি আসি আমি কনসিস্টেন্সির বিষয়টাতে, সো আপনার এইখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে বলতে যে আমারও যে লাইফে আমি অনেক কনসিস্টেন্ট ছিলাম একটা সময়, ব্যাপারটা এরকম না। আমার লাইফে সবচেয়ে বড় কনসিস্টেন্সিটা যে আসছে এটা আসছে আমার এইচএসসির সময়। এইচএসসির সময় যখন আমি হচ্ছে আপনার ভার্সিটির জন্য পড়াশোনা শুরু করলাম, যে আমার হচ্ছে এখন থেকে একটা করতে হবে, তখন আমার ভিতরে কনসিস্টেন্সি লেভেলটা খুবই হাই লেভেলের ছিল। এমন হাই লেভেলের যে হচ্ছে আপনার আমাকে আগে আব্বু সবসময় কলে বলতো যে এই ঠিকভাবে কিন্তু পড়িস, কিন্তু এইচএস এর সময় আব্বু আমাকে বলতেছে ঠিকভাবে কিন্তু ঘুমাইস, যে এত করিস না। সো হচ্ছে আপনার কনসিস্টেন্সিটা কিভাবে হচ্ছে আসছে। সো এখানে আমরা কয়েকটা বিষয় মানুষ রিয়েলাইজ করে না। মানুষের একটা আমাদের ডোপামিনটা কিন্তু অনেক হাই অনেক সময় হয়ে যায়। যেমন মনে করেন আজকে হচ্ছে আমি একটা লজ্জাজনক অবস্থায় পড়ছি, আমাকে কেউ একজন লজ্জা দিল, তখন আমার মনে হয় যে না আমি তাকে দেখায় দিব, আজকে হচ্ছে আমি একদম সবকিছু ছিঁড়ে ফেলবো, এখন থেকে একদম পুরো চেঞ্জ হয়ে যাবো, লাইফ একদম সবকিছু গুছিয়ে ফেলবো। আরো অনেক চিন্তা ভাবনা এদের, বা মনে অন্য একটা সিচুয়েশন থেকে এরকম চিন্তা আসে যে আজকেই সব শেষ, আজকে থেকে আমার লাইফ একদম পুরা ঠিক, আগামীকাল থেকে আমি 10 ঘন্টা করে পড়বো, 5 ঘন্টা করে পড়বো। সো এরপরে কি হয়, মোটিভেটেড তো হইলাম একদিন 2 দিন, এরপরে কিন্তু আবার যেই সেই। রিজন কি? কারণ হচ্ছে মোটিভেশন আমাদের জীবনে আপনার হচ্ছে এটা মানে স্থায়ী হয় না, মোটিভেশন আপনার স্থায়ী হয় না। আপনি এখানে একটা কনসেপ্ট যদি আমি বলি, যে আমার পিছিয়ে যে বইটা দেখতেছেন দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, সো এটা থেকে একটা কনসেপ্ট, আমাদের কাজকর্মগুলো আমরা যে কাজগুলা করি, এই কাজগুলার 95% কাজ আমরা কিন্তু কনসিয়াসলি করি না, এগুলা সাবকনশিয়াস মাইন্ড করে। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে অবচেতন মন আর কি। সো যেমন আমি আপনার সাথে কথা বলতেছি, আমার হাত যে আমি নাড়াচ্ছি, আমি কিন্তু ডিসাইড করতেছি না যে আমি আমার হাতটাকে এতটুকু উপরে তুলবো, বা আমি যে মুখে আমার দাঁত দেখাই দিয়েছে আমি কিন্তু এটা ডিসাইড করতেছি না আমি আমার এই কটা দাঁত দেখাবো এখানে, ঠিক আছে? সো এটা কিন্তু অটোমেটিকলি ঘটতেছে। কিভাবে? কারণ আমার ব্রেইন হচ্ছে এটা ছোটবেলা থেকে এটা এভাবে ট্রেন হয়ে আসছে, আমি কিভাবে কোন কাজটা করি এটাকে সে নিতে নিতে এভাবে এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। আমার দম, আমার যে ব্রেথ আমি নিতেছি, এটাও কিন্তু সাবকনশিয়াসলি ঘটে, অবচেতন ভাবে ঘটে। আমি ভেবে ভেবে নিই না যে আমি প্রতি সেকেন্ডে 2 সেকেন্ড আমার একবার দম নিতে হবে, এভাবে কিন্তু ভাবি না। বাকি 5% কাজ এইটা হচ্ছে আমার কনসিয়াস মাইন্ড করে, যেটা আমি ভেবে ভেবে করতেছি। যেমন আমি ডিসাইড করলাম যে আমি আজকে এই কাজটা করব, এগুলো হচ্ছে আমি কনসিয়াসলি করতেছি। আমি লিখতেছি, আমি কনসিয়াসলি ভাবতেছি এরপরে কি ওয়ার্ডটা আমি এখানে লিখবো। সো আপনার যখন আপনার জাস্ট 5% কাজ আপনি কনসিয়াসলি করেন, 95% কাজ আপনি কনসিয়াসলি করেন না, এটা অটোমেটিকলি আপনার বডি আপনার মাইন্ড করে। এটা আপনাকে জিজ্ঞাসা করে না সে বারবার যে কি করবে, সে অটোমেটিকলি কাজগুলো করে। সো সেই ক্ষেত্রে আপনি সারা জীবন নিজেকে ট্রেন করে আসছেন আমি কনসিস্টেন্ট না, আমি কোনো একটা কাজ ধরলে এটাকে করতে পারি না, আমি একটা কাজ করার পরে এটাকে ছেড়ে দেই, আমি 5 মিনিট পর পর ফোনে ঢুকি। সো এটা আপনি আপনার ব্রেইনে বারবার করে আসছেন, আপনার ব্রেইন অটোমেটিকলি কানেক্টেড হয়ে গেছে যে আমার জন্য একটা কাজ ঘন্টার পর ঘন্টা ধরে করা পসিবল না, আমি বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাব। সো যখন আপনার ব্রেইন এইভাবে হচ্ছে ট্রেন আপনি করে আসছেন আপনার সারা লাইফ, সো এটা ব্রেইন অটোমেটিকলি করে, এখন এটা সাবকনশিয়াস মাইন্ডের কাজ হয়ে গেছে। কিন্তু যখন যে আপনি ডিসিশনটা নিলেন যে আজকে আমি আমার লাইফটাকে চেঞ্জ করে ফেলবো, ওইটা কিন্তু আপনার কনশিয়াস মাইন্ডের কাজ। সে কোনো একটা সিচুয়েশনে পড়ছে, সে ভাবছে যে আজকে থেকে সব ফিক্সড, কিন্তু কনশিয়াস মাইন্ড তো 5%, এ তো সবসময় কাজটা করবে না। এ যখন হচ্ছে এর হালটা ছেড়ে দিবে, এ যখন সাইডে চলে যাবে, সাবকনশিয়াস মাইন্ড আবার টেক ওভার করবে, তখনই হচ্ছে আপনার এই কনসিস্টেন্সিটা থাকবে না।
কারণ ওইটা আপনি কিন্তু সাবকনশিয়াস মাইন্ডকে ওইভাবে ট্রেন করেন নাই। সো যেহেতু ট্রেন করেন নাই, সে হচ্ছে আপনার ওইভাবে, আপনি যে আজকে ভাবলেন যে আমি সব চেঞ্জ করবো, সে কিন্তু চেঞ্জ করবে না। সে আপনার আগের ওই আবার রিল দেখাতে চলে যাবে, আবার হচ্ছে আপনার ওই মুভি দেখাতে সে চলে যাবে, এইসব কাজে সে চলে যাবে। ঠিক আছে? সো এই কারণে যদি আমরা আসলে কিছু চেঞ্জ করতে চাই, তাহলে আমার এই সাবকনশিয়াস মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে, ওইটাকে ট্রেন করতে হবে, আমার এই হ্যাবিটগুলোকে আগে ফিক্স করতে হবে। যেমন আমরা যখন নতুন বছর শুরু হয়, আমরা ভাবি যে এই বছর আমি আমার এই ড্রিমগুলো করবো, এই কাজগুলোকে করবো, কিন্তু আমি এইটা আগে ডিসাইড করি না যে গত বছর কেন আমি পারি নাই, গত বছর আমি কোন কারণে পারি নাই। যে আমরা সবসময় বলি যে বছর শুরু হইলে, প্রতি সেমিস্টার শুরু হইলে বলি যে এই সেমিস্টার সব ফাটায় ফেলবো, কিন্তু কয়েকদিন পরে খোঁজ খবর থাকে না। পরের সেমিস্টার আবার ভাবি যে আবার সব ফাটায় ফেলবো, কিন্তু এইটা অ্যানালাইজ করি না যে গত সেমিস্টার প্রবলেমটা কি ছিল। সো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। সো এই কারণে যখন আমরা ডিসাইড করব যে হচ্ছে কনসিস্টেন্ট আমি হব, তাহলে আমার আগে ফাইন্ড আউট করতে হবে যে আমি আগে কেন কনসিস্টেন্ট ছিলাম না, রিজনটা কি। এটা কি আমার ফোন, নাকি এটা আমার অন্য কিছু, কি হইতে পারে এটা। সো আমার আগে ওইটাকে ফিক্স করতে হবে। সেটা শুধু আপনার আইএলটিএস বা ইংলিশের ক্ষেত্রে না, আপনার এটা হচ্ছে লাইফের যে কোনো কিছুর ক্ষেত্রে। যেমন আমাদের ডিসিশনগুলা কিন্তু আপনার টিউনড হইতে হবে, একটার সাথে আরেকটা যেন হয়, আমার পার্সোনালিটির সাথে যেন ম্যাচ করে। যেমন মনে করেন আমি আপনার ডিসাইড করলাম যে আমি একটা বিজনেস দাঁড়া করাবো, এবং হচ্ছে এই বিজনেসটা দাঁড়া করাতে গেলে আমার অনেক কাজ করতে হবে, বাট আমার সারা লাইফের পার্সোনালিটি আমার এভাবে তৈরি হয়েছে, আমি কনসিস্টেন্ট না, আমি কাজ একটু করে একটু করি না, তাহলে এটা আমার পার্সোনালিটির সাথে ফিক্স মিক্স হয় না, টিউনড হয় না। সো এই সময় আমার দ্বারা এটা পসিবল হবে না। সো এই কারণে নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করতে হবে। সো আগে ফাইন্ড আউট করতে হবে আমার লিকেজগুলো কি, দেন সেইটাকে অফ করতে হবে। সো এইটাকে একদিনে অফ করা যায় না, এটাকে অফ করতে আপনার টাইম দিতে হবে আগে। সো এরপর হচ্ছে আপনার যেটা আপনি যে মেইন গোলটা, সেইটাতে আপনি পদক্ষেপ আস্তে আস্তে আগাবেন। আর এখানে একটা ভুল হচ্ছে, মানুষ মনে করে যে আমি আজকেই সব ফিক্স করে ফেলবো, এইটা না করে স্টেপ বাই স্টেপ ব্রেক করা। এইটাকে আমি যদি আসলেই রিয়েলাইজ করতে চাই, এটাকে যে আমি আসলে সত্যিতে রূপান্তর করতে চাই, তাহলে এটাকে আমার স্টেপ কি হইতে পারে, প্রথম স্টেপ কি হইতে পারে, এরপরে স্টেপে আমি কি নিতে পারি, এগুলো আগে ব্রেক করা, প্রতিদিন অল্প অল্প করে করা। একদিনে 5 ঘন্টা, পরের দিনে কিছু না, এর থেকে একদিনে 10 মিনিট, একদিনে 30 মিনিট, এটা আরো বেটার ডেইলি করাটা। সো এইভাবে হচ্ছে আপনার আগে ওই লিকেজটাকে অফ করার পরে দেন হচ্ছে যখন এটা করা। এখন এর মানে কি এই যে আগে হচ্ছে আমরা 2 মাস সময় দিব আমার সব কনসিস্টেন্সি মাথায় ঠিক রাখার জন্য, এটাকে নিজেকে প্রস্তুত করার জন্য, এরপরে আমি ইংলিশ জার্নি বা যে জার্নিটা সেটা শুরু করবো, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে করার জন্য, ফিক্স করার জন্য আপনার হচ্ছে ডেইলি লিকেজ যেটা আছে, যেটা আমাকে বারবার হচ্ছে আমার পথ থেকে সরাই দিতেছে, এইটাকে জাস্ট আমার একটা প্লেসে, অন্য প্লেসে নিয়ে যাইতে হবে। টাইমটাকে জাস্ট আমার ফিক্স করে দিতে হবে, এটাকে একটা আপনার বদ্ধ করতে হবে। এখন যেমন আমি যদি বলি যে আমি ফোন ইউজ করি, সো ফোনে এখন হচ্ছে আমি স্ক্রল যখন করি, কোনো টাইম টেবল নাই, আমি স্ক্রল করি যখন আমার মন চাইছে, এখন কাজ করতে বসি তখন। সো যেহেতু এটা অটোমেটিকলি ঘটে, আমার কোনো কাজে আমি মনোযোগ দিতে পারি না। কিন্তু আমি যদি এটা ফিক্স করি যে হ্যাঁ আমি ফোন দেখবো, আমার একটা অভ্যাস ফোন দেখার, আমি যদি নিজেকে বলি আমি ফোন দেখবোই না, এটা পসিবল হবে না। যেটা যে বললাম, আমি নিজেকে ট্রেনই করছি ফোন দেখতে দেখতে, হুট করে আছে ডিসাইড করলাম যে ফোন দেখবো না, এটা পসিবল আমার দ্বারা হবে না। সো এই জন্য আমাকে আগে ডিসাইড করতে হবে যে হ্যাঁ ফোন আমি দেখবো, বাট কতটুকু টাইম দেখবো, কোন সময়ে দেখবো, সেইটা আমাকে ডিসাইড করতে হবে। সো আমি কিন্তু আমার সারা লাইফ হোস্টেলে থাকি। সো আমার যখন এইচএসসিতে যখন আমার পড়াশোনা করতেছি, তখন আমার একটা বড় প্রবলেম ছিল হচ্ছে আমার টাইমটা কোন দিকে যেত, সেটা হচ্ছে আমার টাইম যেত ভাবতে ভাবতে, আমি বসে বসে ভাবতাম এইটা সেটা উল্টা পাল্টা যত যা থট হচ্ছে পড়তেছি, হঠাৎ হচ্ছে আপনার এই যে ভাবার জগতে চলে গেছি, কোনো খোঁজ খবর নেই, আর পড়ার দিকে আর ফোকাস নেই। সো পরে আমি ভাবলাম যে আচ্ছা এটা তো আমার এত ডিস্টার্ব করতেছে, ফোনের তো ডিস্টার্ব ছিল না, কারণ হোস্টেলে ফোন নিষিদ্ধ মাদের সাথে। সো আপনার ভাবলাম যে এটা কিভাবে ফিক্স করা যায়। তখন আমি করছি কি যে সামনে সবসময় একটা নোট রাখতাম যে এইখানে হচ্ছে যখনই আমার মাথায় একটা থট আসবে, আমি আমার থটটাকে এখানে লিখে রাখবো, যত ফালতু থটই হোক না কেন। মনে করেন একটা হুট করে কোনো একটা ফানি ভিডিও আমি দেখছি, ওটা আমার মাথায় ঘুরতেছে, ওইটাকে আমি জাস্ট ছোট করে লিখে নিব, যেটা আমার পরে মনে করায় দিবে, লিখে রাখলাম। এন্ড এইটাকে কিন্তু আমি ভাববা বাদ দিব না, এটা আমি ভাববো, বাট আমার ফিক্স সময়ে। আমি ফিক্স করছিলাম যে আমার আসরের পরে প্রতিদিন আমার 40 মিনিট সময় ছিল এরকম, যে এই সময় শুধু বসে বসে ভাববো, কোনো কাজ করবো না। সো তখন আমার ব্রেইন জানে যে এই যে থটটা আসছে, এটাকে আমি কিন্তু পরে করব, এখন করবো না। আর নোট করে যখন রাখতেছি, সো যেহেতু ব্রেইন জানে যে করবো, সো ব্রেইন এটার উপরে আর অত বেশি ইফোর্ট দেয় না, সে জানে যে কাজটা পরে হবে। অ্যান্ড এটা হচ্ছে আমি পরে আবার যখন ভাবতাম,
সো এইটা আমার সাবকনশিয়াস ব্রেন অ্যান্ড কনশিয়াস ব্রেনের সাথে একটা টিউনড হয়ে যায়। টিউনড হয়ে গেলে আপনার তখন এটা হচ্ছে আপনার পরবর্তীতে এটার অত বেশি এফেক্ট আমার উপর করে না। সো এই কাজটা আমাকে অনেক হেল্প করছে। সো যাদের মনে করেন যে কনসিস্টেন্ট হইতে চায় তাদের জন্য হচ্ছে আপনার ফার্স্টে তাদের ব্যাড হ্যাবিটগুলোকে ফাইন্ড আউট করতে হবে, সেইটাকে একটা জায়গায় রাখতে হবে, বাঁধতে হবে যে এই সময়টাতে অনলি এই সময়টাতে আমি করব। যে 2 ঘন্টা আমি ফোনে আজকে আমি রিল দেখবো, এই 2 ঘন্টা হচ্ছে আমার সন্ধ্যা 6টা থেকে মনে করেন যে 8টা, কথার কথা এই সময়টা আমি দেখবো, আর কেউ দেখবো না, শুধু এই সময়টাতে। দেন হচ্ছে আপনার এটাকে ডেইলি যখন কেউ প্র্যাকটিস করবে, এটা আমি নিজেই করছি, অনেকে সাজেস্ট করছি, সবার জন্য কাজে আসছে, অনেকের জন্য কাজে আসছে। এটা আপনার কনসিস্টেন্সিটাকে অনেক বেশি বিল্ড করে। সো এটার একটা এক্সট্রিম ভার্সন আমি যেটা ফলো করতাম, যে হচ্ছে আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আজকে ডায়েরিতে লিখতাম যে কালকে আমি কি করব। কারণ দেখেন আমাদের যখন একটা রুটিন তৈরি করি, রুটিনগুলো হয় কি যে সকাল থেকে 10টা থেকে আমি 11টা পর্যন্ত এটা পড়লাম, 11টা থেকে 12টা পর্যন্ত এটা করবো। কিন্তু আমাদের লাইফ তো এরকম একটা সাজে রাখা যায় না, লাইফ এত পারফেক্ট না যে আপনি প্রতিদিন এটাই করে আসবেন। আপনার আজকে অনেকটা কাজ পড়ে গেছে, এই সময় একটা কিছু করতে হবে আপনার। সো রুটিন কেন কাজে আসে না? কারণ হচ্ছে আজকে আপনার মনে করেন এখানে বাজারে যেতে হলো, আপনি 10টা থেকে 11টা রাখছেন আপনি ইংলিশ পড়ার জন্য, 10টা থেকে 11টা আপনার আজকে বাজারে যাইতে হবে। তাহলে হচ্ছে যখন আপনি বাজারে যাবেন আপনার রুটিনটা কিন্তু ব্রেক হয়ে গেছে। আপনি ভাবতেছেন যে আগামীকাল করে নিব, তো আপনার আগামীকাল করলেন, আপনি 2 দিন পরে আবারও সেম জিনিসটা আসলো, আপনার আবারও হচ্ছে ব্রেক হলো। সো যখন এভাবে কন্টিনিউয়াসলি ব্রেক হয়, সাবকনশিয়াস মাইন্ড ভাববে যে এইটা আমার কাছে ইম্পর্টেন্ট না, সো এটাকে আমি ইগনোর করতে পারি। তো এরপর হচ্ছে আপনার এটাকে আপনার বাদ হয়ে যায়, একটা পর্যায়ে দেখা যায় রুটিন কাজ করে না। সো মানুষ অনেক বলে যে রুটিন কখনো কাজ করে না, কিন্তু কেন কাজ করে না? কারণটা হচ্ছে এইটা, কারণ আপনি কন্টিনিউয়াসলি ব্রেক করতেছেন, সাবকনশিয়াস মাইন্ডে বলতেছেন যে এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, সো সে ইম্পর্টেন্ট নিচ্ছে না এটাকে। এটাকে আমার ফিক্স করার ওয়ে ছিল এটা, যে প্রতিদিন রাতে আমি আগামীকালের রুটিনটা লিখবো, যে আগামীকাল আমি কোন কোন কাজটা আমি করবো সেটাকে আমি আজকে ডিসাইড করবো। সো আগামীকাল মনে করেন আমার 10টা থেকে 11টাতে বাজারে যাইতে হবে, সো তাহলে আমার ওই যে সময় পড়াটা সেটাকে আমি অন্য জায়গায় প্লেস করে রাখলাম। এই সময়টাতে যখন আমার কোনো কাজ নাই, মনে করেন বিকালে নিয়ে গেলাম, যে 10টা থেকে 11টার এই পড়াটা আমি আগামীকাল 5টা থেকে 6টায় করবো, এটা আমি নিয়ে গেলাম। তখন কিন্তু আমার রুটিনও ঠিক আছে, আমার কাজটা ডেইলি করা হচ্ছে, অ্যান্ড কিন্তু আমার কনসিস্টেন্সিটাকে বজায় থাকে আর কি। সো এই জন্য হচ্ছে এটা একটা টিপস থাকবে যে কেউ যদি চায় আগামীকাল তার কাজগুলোকে সে আগে নোট করতে পারে। এমন না যে প্রত্যেকটা কাজকেই করতে হবে। আমি করতাম প্রত্যেকটা, যে কখন রিল দেখবো ইয়েতে, বা এখন যেটা আমি করি আর কি, যে এখন হচ্ছে কখন আমি এই কাজটাতে ইউজ করবো, কখন এটাতে করবো, যত ইউজলেস কাজ আছে সেগুলো আমি নোট করে রাখি। কারণ হচ্ছে তাহলে আমি নিজে কন্ট্রোল করতেছি, আমার ফোন দেখার হ্যাবিট এটাকে আমি নিজে কন্ট্রোল করি, এটা কিন্তু আমাকে কন্ট্রোল করে না। সো এই ক্ষেত্রে আপনার কনসিস্টেন্সিটা ধরে রাখা যায়। আর হচ্ছে আপনার ওই যে পরবর্তীতে আপনার যে টাইমটাকে ভাগ করে দেয়, অ্যান্ড হচ্ছে আপনার যখন নোট করে রাখা, আমি করতাম পুরোটা। কিন্তু কেউ একজন যদি চায় সে তার কাজগুলোকে প্রায়োরিটাইজ করতে পারে, যে আমার ডেইলি এই 3টা কাজ, এগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি। সো আমি এই 3টা কাজকে এই সময়ে করব, সবচেয়ে বড় প্রায়োরিটি গুলাকে টাইম ভাগ করে দেয়া। আগামীকাল আমার 10টা থেকে 11টা ব্যস্ত, তাহলে এটাকে আমি রাখবো 11টা থেকে 12টায়। দেন ওই আরেকটা কাজ সেটাকে আমি বিকালে রাখলাম, আরেকটা কাজকে আমি রাত্রে রাখলাম। সো এইভাবে হচ্ছে যখন আমরা ইংলিশটার ক্ষেত্রেও করি, আমাদের ব্যাড হ্যাবিট গুলাকে একটা টাইমে রাখলাম, এবার হচ্ছে ইংলিশের যে প্রস্তুতিটা বা লাইফের যে কোনো একটা স্কিল শেখার যে প্রস্তুতিটা, সেটাকে আমি অন্য একটা সময় রাখলাম। এভাবে ডেইলি আমি এটাকে করলাম। এইটা আপনার কনসিস্টেন্সিটাকে আসলেই অনেক বিল্ড করে। আমার জন্য এটা অনেক বেশি কাজে আসছে আর কি। কেউ যদি ফলো করে তার জন্য আমি মনে করি যে কাজে আসতে পারে। থ্যাংক ইউ। অনেক বিস্তারিতভাবে একদম ধরে, ধরে এক্সাম্পল ভাবে জিনিসটাকে শেয়ার করার জন্য। তুমি যদি স্পেসিফিক ভাবে বলো যে ধরো তোমার যেই IELTS এর আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আছে। সো এই ভালো রেজাল্টের কতদিন আগ থেকে তুমি মোটামুটি সিরিয়াস হলা যে আচ্ছা আমি ব্যান্ড 8 এর একটা স্কোর বা হোয়াট তোমার কি টার্গেট ছিল? মানে তোমার কি টার্গেট ছিল? কিভাবে তুমি শুরু করছিলা? প্রস্তুতিটা কিরকম ছিল? রুটিনটা কিরকম ছিল? টাইমটা কিরকম ছিল? এই ফুল জার্নিটা একটু আমাদের সাথে শেয়ার করো। যাতে হচ্ছে এইটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে হয়তো এইটা বা এটার কাছাকাছি আরেকজন যারা এখন আর্লি স্টেজে আছে একটা ভালো স্কোর করতে চায়। ভালো স্কোরটা আসলে একটা ফ্যাক্ট, বাট এডমিশনের জন্য অন্য জিনিসের জন্য তার সাথে বড় বিষয় হচ্ছে যে ইংলিশের কমফোর্টেবল জিনিসটা সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, সারা কেরিয়ারের জন্য ইম্পর্টেন্ট। আর লোকাল, ইন্টারন্যাশনাল যেকোনো কিছুতে করতে, নিজের লার্নিং এর জন্য হোক, নেটওয়ার্কিং এর জন্য হোক, মানে সবকিছুতেই আসলে ইংলিশটা লাগেই আর কি। সো তুমি কখন শুরু করছিলা যে এই ব্যাপারটাকে আমার সিরিয়াসলি ক্র্যাক করতে হবে? কতদিন সময় ছিল? তোমার রুটিন এন্ড স্ট্র্যাটেজি, হ্যাক বা টিপস এন্ড ট্রিক্স গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলো, যে মারুফ বিল্লাহ's জার্নি অফ ব্যান্ড 8 IELTS। আচ্ছা, আমার জার্নি অফ ব্যান্ড 8 যদি শুরু করি, আমি কি একদম আমার IELTS জার্নিটা কিভাবে শুরু হইলো সেটা শুরু করবো একসাথে? করো। আচ্ছা,
সো আমার জার্নি যে আমি একদম শুরু থেকে বলি, এটা অনেকে ইন্সপায়ার করতে পারে, শুধু আর্টসের ক্ষেত্রে না, আসলে লাইফের ক্ষেত্রেও। সো প্রথমত আমার কিন্তু প্ল্যান আর্টস করার কোনো প্ল্যানই ছিল না। আমার প্ল্যান ছিল যে হচ্ছে আমি ভার্সিটিতে পড়াশোনা করবো। So আমার ফ্যামিলি থেকে আগে হচ্ছে ডিসাইড করা কাইন্ড অফ যে তোর হচ্ছে ঢাবিতে ল নিয়ে পড়তে হবে, একদম ফিক্স করা যে ঢাবিতে ল নিয়ে পড়তে হয়। আর ঢাবিতে যদি ল নিয়ে পড়তে হয় ভাই, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রিম লেভেলের পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কারণ এটা সবচেয়ে টপ যে এগুলা। সো আমাদের যখন মাদ্রাসায় ছিলাম, আমি দারুন নাজাতে, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট দুইটা মাদ্রাসা, তামিরুল মিলাত এবং দারুন নাজাত, এদের একটা আর কি। সো যখন এখানে আমি ছিলাম, এইচএসসিতে আমার ফুল ফোকাস ছিল আমি ভার্সিটিতে পড়বো, ইয়েতে ঢাবিতে ল নিয়ে আমার ঢুকতেই হবে। সো এইটা নিয়ে আমার ফার্স্ট 1.5 বছর অনেক পড়া হয়েছে। 2022 সাল 2023 সালের রমজান পর্যন্ত আমি অনেক পড়ছি এটা নিয়ে, ভার্সিটি নিয়ে। ইভেন আমার ওই সময়ের ভিতরে আমার ইংলিশ সিলেবাস, বাংলা সিলেবাস ভার্সিটির জন্য টোটাল কমপ্লিট করা ওই সময়ের ভিতরে। অ্যান্ড আমার ক্লাসমেটরা যারা হচ্ছে আমাকে চিনে, ধরে রাখছে যে এই ছেলের ঢাবিতে হবে। আমাদের সাথে কয়েকজনকে ধরে রাখছে, এবং আমার সাথে যাদেরকে ধরছে প্রত্যেকেরই হয়েছে। ঢাবিতে একজন হচ্ছে 40তম হইলো আমার ফ্রেন্ড, আরেকজন হচ্ছে 20তম হইলো, আর আর হচ্ছে 100-র ভিতরে কয়েকজন আছে। সো আপনার তখন হচ্ছে কি, ভার্সিটির পরে আমি ক্লাসের ভিতরে পড়তাম, কিন্তু 2023-এর রমজানে আসার পরে তখন হচ্ছে আমি ফার্স্ট টাইম ভাবা শুরু করলাম যে হ্যাঁ, এত তো কষ্ট করতেছি, এত করতেছি, ঢাবির জন্য এত করতেছি, বাট আমার ড্রিম কি আসলে? এই যে ড্রিমটা, এই ড্রিমটা কার? তো তখন হচ্ছে আমি আবার এক্সট্রা অনেক বই টই পড়ি। তো আমি হচ্ছে একটা বই পড়েছিলাম, ডোপামিন ডিটক্স, এবং হচ্ছে এই সময় আরো কয়েকটা বই আমি পড়ছি তখন। সো এই বইগুলো আমাকে ভাবাইতে বাধ্য করছে যে করছে যে আসলে আমার ড্রিমটা কি, এই যে ড্রিমটা আমি যে চেজ করতেছি, এই ড্রিমটা কি আমার? সো যখন এই ফার্স্ট টাইম আমার থটটা আসে 2023-এর রমজানে, আমার এখনো মনে আছে। সো তখন আমি ভাবা শুরু করলাম যে না, এই ড্রিমটা তো আমার না, এটা তো আমার উপরে চাপায় দেওয়া একটা ড্রিম, এক্সপেকটেশন আমার রিলেটিভসের দ্বারা। তারা সবাই হচ্ছে বলে আসছে যে এই হচ্ছে বংশের ভিতরে সবচেয়ে মেধাবীদের একজন, এ হচ্ছে পারবে। আমার হচ্ছে আমার কাজিন উনি হচ্ছে বলে রাখছে যে তোর ল নিয়েই পড়তে হবে, যার বাসায় আমি থাকতাম। আমার ফ্যামিলি থেকে হচ্ছে বলছে যে হ্যাঁ, তোর এটা হচ্ছে এই করতে হবে। সো এইটা থেকে একটা কনসেপ্ট কি দেখেন, আমাদের যে মাইন্ডসেট গুলা, আমাদের উপরে অনেক কিছু বিষয় আমরা অনেক সময় মনে করি যে আমাদের মানুষ চাপায়া দেয়। সো আমরা এটা বুঝি যে আমাদের জোর করে চাপায়া দিছে, কিন্তু আমাদের উপরে কিন্তু জোর করে না, অনেক সময় ভালোবাসার সাথেও অনেক বিষয় চাপায়া দেওয়া হয়, যেটা আমরা রিয়েলাইজ করতে পারি না, কারণ এটা ভালোবাসার সাথে আসছে। যে আপনাকে বললো যে তোমার থেকে অনেক হাই এক্সপেকটেশন আছে, ঠিক আছে, তুমি পারবা, দেখো। তখন যখন ভালোবাসার সাথে বলছে, আপনার মাথায় এক্সপেকটেশনটা বা ইয়াটা ঢুকাইছে ভালোবাসার সাথে, আপনি রিয়েলাইজ করতে পারেন না, আপনি এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদও করেন না যে কেন এটা করছে। বাট যখন জোর করে চাপায়া দেয় যে করতেই হবে, তখন কিন্তু আপনার কাছে মনে হয় যে নিজের ভিতর থেকে ওই যে স্বাধীন যে সত্তাটা, এটা বের হয়ে আসে, বলে যে কেন আমি করবো, আমার চাপায় কেন দিতেছে। বাট ভালোবাসার সাথে বলে কিন্তু এটা হয় না। সো আমার সাথে ওই বিষয়টাই হচ্ছে, ভালোবাসার সাথে হচ্ছে চাপায়া দেওয়া বিষয়টা। সো যখন আমি ভাবলাম যে এটা আমার ড্রিম কি, তখন মাথায় আসছে যে না, আমার তো ড্রিম এটা না। আমার ড্রিম অনেক কিছু, বাট এই ড্রিমগুলো একটা প্রথম স্টেপটা হচ্ছে আমি বাহিরে পড়াশোনা করব। অনেক আগ থেকে ভেবে রাখছি আমি বাইরে পড়াশোনা করব। সো ঢাবির জন্য তাহলে আমি কেন এত কষ্ট করতেছি? সো পরে রিয়েলাইজ করলাম এটা হচ্ছে অন্যদের এক্সপেকটেশন, যেটা আমি নিজের ভাইবা হচ্ছে নিজের উপর চাপায় নিছি। তো তখন আমার একটা আবার আছে, আমি ডিসিশন নিতে পারি কুইকলি। সো তখন হচ্ছে আমি ভাবলাম ফুল বিষয়টা নিয়ে যে হচ্ছে আসলে কি করা উচিত। সো আমি তখন ভাবলাম যে আসলে আমার লাইফের এই পর্যন্ত যে ডিসিশন গুলা, কোথায় পড়তে হবে, কোথায় করতে হবে, ছোটবেলা থেকে যে হোস্টেলে একদম আমার বয়স 5 থেকে আমি হোস্টেলে থাকি। সো হচ্ছে আপনার এই সবগুলা ডিসিশন আমার জন্য অন্য একজন নিচ্ছে, কেউ না কেউ নিচ্ছে। আব্বু হচ্ছে অন্যদের সাথে পরামর্শ করে এভাবে নেয়া। সো এখন হচ্ছে আমার পরবর্তী লাইফটা, ভার্সিটির লাইফটা, এইটা হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ডে পা রাখার একদম মিডল জায়গাটা। এরপরে আমি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে পা রাখবো, নিজের স্বাধীনতা নিজের ভিতরে আসবে। সো এই লাইফটা আমার ডিসাইড করবে যে আমি পরবর্তীতে কি করব। সো তখন আমি ভাবলাম যে এই সময় আমার ডিসিশনটা আমি নেই, আমি আসলে করি আমার ডিসিশনটা কি। সো পরে হচ্ছে আমি ওই দিনই আমার আব্বুকে ফার্স্ট কল দিছি যে হচ্ছে আমি আব্বু আমি ভার্সিটিতে পড়বো না, কি করবা তুমি? আমি হচ্ছে বাহিরে পড়বো। সো আব্বু হচ্ছে ফার্স্টে আমতা আমতা করতেছে,
বাট পরে আমার আব্বু আবার হচ্ছে খুবই খুবই ম্যাচিওর একজন লোক। মানে আমার আব্বু আম্মুরকে আমি গর্ব করি যে অনেক স্টুডেন্ট আছে আমাদের সাথে, ওরা বলে যে হচ্ছে আব্বুর সাথে এবং আম্মুদের সাথে হচ্ছে কমফোর্টেবলি কথা বলা যায় না। বাট আমার আব্বু এতটা ফ্রি, বলা বলা বোঝাতে পারবো না যে আমি খুবই প্রাউড যে আমার আব্বু উনি। সো ওনার মাথায় একটা ভয় ছিল যে হচ্ছে বাইরে যাওয়ার জন্য আয়াস লাগে, যদি আয়াসে ভালো করতে না পারে। সো এই জন্য আব্বু আমাকে বলছে যে হ্যাঁ তুমি ঠিক আছে করতে পারো, বাট ভার্সিটির জন্যও পড়তে হবে তোমাকে। কারণ হচ্ছে যদি ওইটা না হয় তাহলে যাতে এইটা হয়। সো উনি আর কি রাস্তা ছাড়তে চায় না। So আমাদের প্যারেন্টস যেটা আমাদের জন্য সবসময় লং টার্ম চিন্তাটা করে। সো আব্বু থেকে ফার্স্ট রেসপন্স এইটা ছিল, কিন্তু আমার আম্মু রাজি না। আম্মু রাজি না কারণ হচ্ছে বাহিরে উনি শুনছে যে অনেক জায়গায় হচ্ছে আপনার এরকম অনেক ঝামেলা হয়েছে এই পর্যন্ত, অনেক পোলাপান হচ্ছে আপনার বিশেষ করে মালয়েশিয়াতে কয়েক বছর একটা ছেলেকে হত্যা করা হয়েছে। সো এইসব যে এগুলো একটা ব্যাড ইমপ্রেশন আপনার ক্রিয়েট করছে। অফকোর্স আপনার বাইরে যে দুর্ঘটনা ঘটে, ইভেন রিসেন্টলি যে কয়েকটা কাহিনী ঘটলো না, সো এগুলো হচ্ছে আপনার প্যারেন্টস এর ভিতরে একটা ইয়ে তো ঘটে। আর আমার আম্মু তো আবার হচ্ছে আমাকে এত দূরে ছাড়তে দিতে চায় না। সো এটা হচ্ছে আম্মুর রিজন। তো তখন হচ্ছে আমি আমার আরেকটা কাজিনকে কল করছিলাম, ওনার নাম হচ্ছে আবুল ফারা। সো উনি হচ্ছে আমাকে ফুল সাপোর্ট দিছে। উনি বলছে যে হ্যাঁ, তো আপনাদের একটা কথা হচ্ছে কিছু মানুষের লাইফে কিছু এমন মানুষ থাকে, আপনি দেখবেন যে আপনার লাইফে কিছু মানুষ আছে যারা খুবই ম্যাচিওর হয় এবং এদের আপনার মানে এরা যখন আপনাকে একটা সাজেশন দিবে, এরা একটু ভেবে চিন্তে সাজেশন দেয়। অনেক সাজেশন আসে কি আমাদেরকে যখন কেউ সাজেশন জিজ্ঞাসা করে আমরা খুবই দ্রুত সাজেশন দিয়ে ফেলাই যে আমার নিজের একটা জ্ঞান আছে আমি জাহির করি। আমি যেভাবে থিঙ্ক করতেছি আমার পার্সপেক্টিভ থেকে আমি একটা সাজেশন দিই, বাট আমার পার্সপেক্টিভটা এইটা কিন্তু আরেকজনের জন্য সঠিক নাও হইতে পারে। আমার জন্য যেটা কাজে আসবে সেটা আরেকজনের জন্য কাজে নাও আসতে পারে, কারণ তার স্কিলগুলা, তার লাইফগুলা, তার এক্সপিরিয়েন্সগুলো ভিন্ন। সো উনি ম্যাচিউর ছিল। সো উনি আবার ভাবছে আমার সেন্স থেকে, যেটা আমি এখন মানে নিজে ভাবি যে উনি হয়তো এইভাবেই ভাবছে যে হচ্ছে এই ছেলের পটেনশিয়াল হচ্ছে ওইভাবে আরো বেটার হইতে পারে। সো উনি হচ্ছে মেবি এরকম কিছু একটা থিঙ্ক করছে এবং হচ্ছে উনি ফুলি সাপোর্ট করছে আমাকে যে হচ্ছে হ্যাঁ বাহিরের জন্য তুমি ট্রাই করতে পারো। এই দুজন ব্যক্তি ছাড়া আমার একজনও সাপোর্ট করে নাই ফুল সময়ে। অ্যান্ড আমাদের ফ্যামিলিতে আমার কিন্তু 7 ফুফু, আমার আব্বু একা। সো আমাদের ফ্যামিলিতে একটা বড় ইনফ্লুয়েন্স আছে আমার ফুফুদের। এভরি সিঙ্গল পার্সন, সবাই না বলছে। আমার আব্বুকে বলছে যে আব্বু আবার সবার ছোট জনের বড়, সো সবার যেহেতু ছোট, সো এই জন্য হচ্ছে বলতেছে যে তুই নিজের ছেলের জীবনটা নষ্ট করতে চাস, ও হচ্ছে ঢাবিতে পড়বে, ও সরকারি জব করবে, ওর তুই ইয়ে করবি কেন? সো এই কথাটা শুনে আব্বুর হচ্ছে আবার যেহেতু সবার থেকে একটা নেগেটিভ ফিডব্যাক আসতেছে এবং যারা হচ্ছে পড়াশোনার লেভেলে করতেছে এদের থেকে শুনে আব্বু হচ্ছে একটু আমতা শুরু করছে যে হচ্ছে আসলে ডিসিশনটা কি ঠিক হচ্ছে কিনা। আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমি মাথায় রাখছি বাইরে যাওয়ার ব্যাপারটা, বাট মেইনলি প্রিপারেশন এখন ভার্সিটির জন্য নাও তুমি, দেন হচ্ছে ভার্সিটি যখন চান্স পাবা এরপরে তুমি আলাদা প্রিপারেশন নিও, দেন হচ্ছে তুমি বাইরের জন্য এ করো। তখন এটা হচ্ছে আপনার কিন্তু অনিশ্চয়তা চলে গেছে। কিন্তু আমার চিন্তা হইলো আমি তো ভার্সিটিতে পড়তে আর চাই না, আমি ভার্সিটিতে এতগুলো সময় কেন স্পেন্ড করব? কারণ টাইম আমি যদি স্পেন্ড করে যাই, এখনো 1 বছর সময় আমাকে পুরো এই জার্নিতে দিতে হবে। ভার্সিটির আমার এইচএসসির পরে 5 মাস সময় দিতে হবে। সো এইগুলো হচ্ছে তো হিউজ একটা সময়। এই সময়টা আমি আর্টসের পিছিয়ে দিতে পারি বা অন্য কিছুর পিছিয়ে দিতে পারি। সো এই ক্ষেত্রে আমি কেন এটা ইয়ে করবো? সো পরে হয়েছে কি আপনার, তখন আমার ওই কাজিনটাই কিন্তু আমার এইটার পক্ষে আছে। সো উনিও বলছে আচ্ছা ঠিক আছে তুই ভার্সিটির জন্য করতে পারিস, পাশাপাশি হচ্ছে এটার মাথায় রাখ এভাবে করতে পারিস। কিন্তু বাকিরা কেউ রাজি না যে আমি বাহিরে যাব। সবার হচ্ছে যে না। তো হচ্ছে আমার একজন পরে বলছিল যে তোর কাল পরে যদি পিঠে তোর মাথা থেকে ভূত নামাইতে হবে, যে এই ধরনের চিন্তা ভাবনার জন্য। সো হচ্ছে আপনার পরে যখন এই সিচুয়েশনটা হয়, তো আমার মাথায় আমি এটা রেখে দিছি যে হচ্ছে না আমি ভার্সিটির জন্য পড়বো না, কারণ আমার ডিসিশন আমি নিয়ে ফেলছি যে হচ্ছে আমি ভার্সিটিতে পড়বো না বাংলাদেশে। সো ডিসিশন নেওয়ার পরে এবার হচ্ছে আমার এটার সাথে স্টিক থাকতে হবে এটার সাথে আর কি। সো পরে হচ্ছে আপনার এখন এইটাকে হয়তো আপনার স্টাবার্ননেস মনে হইতে পারে যে হচ্ছে নিজেরটা ইয়ে করা, বাট আমার ভেবে চিন্তে ছিল যে আসলে আমি কি করতে চাই, কারণ আমার অনেক লং টার্ম ড্রিম আছে। সো ওই ড্রিমগুলোতে আমি জানি কাজে আসবে। দেশের ভার্সিটিগুলা হয়তো আমার ওই পটেনশিয়ালটাকে হচ্ছে এখানে পড়লে এটা হয়তো বিকশিত হবে না। এর মানে এটা না যে দেশের ভার্সিটিগুলো আমার শিখাইতে পারবে না, এমন না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার পরিবেশ আপনার কিন্তু অনেক ইনফ্লুয়েন্স করে। ভার্সিটি আমাকে অনেক কিছু শিখাইতে পারে, বাট আমার কোন পরিবেশে আমি আছি,
সো এইটা আমার আশেপাশে পোলাপান এরা আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে যে আরো বড় কিছু করার জন্য। আমার ড্রিমগুলো যে আমার নেটওয়ার্কিং অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার ইন্টারন্যাশনাল একটা পরিবেশ আমাকে আরো বেশি হেল্প করতে পারে। সো এইসব কিছু ভাবার পরে আমার নিজের ডিসিশনটা আমি এটা করবো। তো পরে হচ্ছে আপনার এরপরে আমি যখন ঢাকাতে আসি, আমাদের বাসা হচ্ছে ভোলাতে, সো ঢাকাতে যখন আসি, সো এর পরে হচ্ছে আমি ভার্সিটি পড়া ছাইড়া দিই, ভার্সিটির জন্য আমি পড়বো না। সো তখন হচ্ছে আমি যে কাজিনের বাসায় থাকি, কাজিনও হচ্ছে আমি তখন হচ্ছে হোস্টেল থেকে চলে আসছি আমার কাজিনের বাসায়। সো উনি হচ্ছে ধরিয়ে রাখছে আমি তো ভার্সিটির জন্যই পড়বো, কিন্তু উনি জানেন আমি যে ভার্সিটি পড়া ছেড়ে দিছি। উনি কিন্তু সবচেয়ে বেশি স্ট্রিক্ট ছিল এই ব্যাপারে যে আমার ভার্সিটিতে পড়তে হবে। সো ভাইয়া হচ্ছে আমাকে নিয়ে আবার খুবই কেয়ার করে। সো ওনার আবার থট ছিল যে হচ্ছে ওনার চিন্তা উনি করছে যে হচ্ছে আমার লাইফ সিকিউর থাকবে এই দিক থেকে। সো ঢাবিতে ল নিয়ে পড়তে পারলে লং টার্ম হচ্ছে অনেক ইয়ে হবে, কিন্তু আমার থেকে হচ্ছে আমার ড্রিম যেটা ওই অনুযায়ী আমি ইয়ে করবো। সো পরে হচ্ছে আপনার আমার এইচএসসি শেষ হইলো। সো এরপরে যখন আমি এবার বলছি যে হচ্ছে আমি ভার্সিটিতে পড়বো না, আমি কোচিং এ ভর্তি হবো না, তখন তো হচ্ছে চারপাশ থেকে আমার রিলেটিভ থেকে শুরু করে সবাই হচ্ছে যে না এটা করা যাবেই না, মানে আমি মনে হয় কোনো পাপ কাজ করতেছি, যে হচ্ছে না এই থট কোত্থেকে আসছে। সো আমি হচ্ছে পরে তাও হচ্ছে অনেক জোর টোর করে আমাকে ভর্তি করাইছে একটা কোচিং সেন্টারে, কিন্তু আমি কয়েকদিন ক্লাস করার পরে ক্লাসে আমি আর যাইনি, আমি বলছি না আমি যাবো না। সো তখন হচ্ছে আমি আইএলটিএস এর পরীক্ষা দিব ভাবতেছি, বাট আইএলটিএস আসলে কিভাবে কাজ করে তখন আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আমি ধরে রাখছি আমি আইএলটিএস এর পরীক্ষা দিব। সো আইএলটিএস কে যখন আমি ধরে রাখছি যে আইএলটিএস পরীক্ষা আমি দিব, তো পরে কি করছি আমার এইচএসসি একদম শেষের পর্যায়ে তখন হচ্ছে আমি ফার্স্ট টাইম আইএলটিএস এর একটা পুরাতন একটা লাইব্রেরি থেকে আমি আইএলটিএস একটা বই কিনি জাস্ট দেখার জন্য। আমাদের বাসার পাশে একটা পুরাতন লাইব্রেরি ছিল। সো ওইটা থেকে যখন আমি বইটা কিনি, বইটা আমি বাসায় এসে দেখছিলাম যে বইটা আসলে কেমন। সো ওইখানে দেখা, ওইখান থেকে একটা কোশ্চেন নিজে সলভ করা, এতটুকু পর্যন্তই। কিন্তু যে ইন ডেপথ যে এখানে কি সাজেশন দরকার, কোন ধরনের ট্রিক দরকার, টিপস দরকার, যে এখানে যে কয়েক ধরনের অ্যাসে আছে ইটিসিটিসি, এগুলো আমার কোনো ধারণা নেই। জাস্ট আমি রিডিং এবং লিসেনিং একটা হচ্ছে ওইখানে ইনস্ট্রাকশন পড়াবার এইভাবে টেস্ট দিয়েছিলাম আর কি এই। সো পরে হচ্ছে এখন আমার যুদ্ধ শুরু হয় হচ্ছে বাসায় বোঝানোর জন্য। সো তখন আমার মাথায় দুইটা কনসেপ্ট ছিল। যে আমি জানি যে আমি যদি ভার্সিটিতে পরীক্ষা দিই আর যদি আমি যদি ভালো করি তাহলে হচ্ছে আমাকে কখনো বাইরে যেতে দিবে না, এটা আমি শিওর। তাহলে আমার কি করতে হবে, পরীক্ষা দিয়ে হচ্ছে আমার খারাপ করতে হবে ইচ্ছা অনুযায়ী। তো তখন আপনার বয়স কম ছিল, তখন ভাবছি যে পরীক্ষা দিয়ে যে আমি খারাপ করি, তখন হচ্ছে আপনার আমার যে পিয়ার যারা, আমার যে ক্লাসমেট যারা, ওরা ধরে রাখছে যে এই ছেলের ভার্সিটিতে হয়ে যাবে ঢাবিতে, তখন আমার না হইলে আবার তখন হচ্ছে নিজের একটু ইয়েতে লাগতো যে হচ্ছে হয় না, সবাই হচ্ছে এসে বলবে যে সিম্পলি দেখাইতে আসবে। সো ওইটাও চাচ্ছিলাম না। সো এখন হচ্ছে আপনার, তো পরে ডিসাইড করছে যে হচ্ছে কি পরীক্ষাই দিব না, আমি কোনোভাবেই হোক পরীক্ষা দেবো না, কোনোভাবে ভার্সিটির ফর্মই আমি তুলবো না। তো এই সময় আপনার কেউ যখন রাজি হয় না, সো পরে আমি কি করছি, একটা ভার্সিটির ফর্ম আমি কিনে নিই। সো ঢাবির যেদিন আমার লাস্ট ফর্ম, ওই দিন 12 তারিখ ছিল, এক্স্যাক্টলি মনে নেই। সো হচ্ছে আব্বু আমাকে বলতেছিল যে এই তুই কিন্তু ফর্মটা কিন্তু কিনে নিবি, ঠিক আছে, আজকে রাতের ভিতরে কিন্তু ফর্ম কিনবি। হ্যাঁ, তো উনি আমাকে বলছে যে আবার আমার আর কাজিনরে বলছে যে ওরে কিন্তু মনে করায় দিবি, কারণ আমি আমার কাজিনের বাসায় থাকতাম। আমি ওই দিন সন্ধ্যা 6টায় ঘুমায় পড়ছি, রাতে 12টায় আমাদের টাইম শেষ, সন্ধ্যা 6টায় আমি ঘুমায় পড়ছি। সো পরে হচ্ছে আপনার পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠছে, এরপর হচ্ছে টাইম তো শেষ, সবাই এটা নিয়ে খুবই রাগ। দেন হচ্ছে শেষ পর্যন্ত আমাকে আব্বু বলছে যে গুচ্ছের জন্য কিনতে। সো এটা হচ্ছে আমার কাজে আমার জোর করে কিনে আইছে, বাট হচ্ছে আমি ঢাবির পরীক্ষা যেদিন ওই দিন আমি বাসায় চলে গেছি। সো গুচ্ছের জন্য ঢাকাতেও আমি আর আসি নাই। সো এরপর যখন হচ্ছে আপনার আর কোনো ওয়ে নাই, তখন হচ্ছে এরপর আবু বলছে আচ্ছা ঠিক আছে আইএলটিএস এর জন্যই প্রিপারেশন তাহলে তুই নে এখন। তখন হচ্ছে উনি শিওর হয়েছে, বাট ওনার আবার এখানে একটা কন্ডিশন ছিল যে বাইরে যাইতে পারবা, বাট কন্ডিশন হচ্ছে তোমাকে আইআইইউএম-এই পড়তে হবে। সো এইটা একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে আমাকে আমার আইএলটিএস জার্নির পরে বাইরে আসার পর সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন, এটা যে ভাই আপনি মালয়েশিয়াতে কেন গেছেন আইএলটিএস 8 পাওয়ার পরে। সো এইটা হচ্ছে আপনার যে আব্বু আমারে বলে রাখছে যে আইআইইউএম-এই পড়তে হবে, কারণ হচ্ছে কি উনি চায় না, তখন আমার বয়স ছিল 18। সো উনি চায় না যে আমার এই বয়সে হচ্ছে আমি কোনো একটা অমুসলিম কান্ট্রিতে যাই। আর আইআইএম যেহেতু ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ইসলামিক ইউনিভার্সিটি গুলোর একটা, ইভেন হচ্ছে 24 সালে এটা একটা ইয়ে থেকে একটা সাইট থেকে এটাকে ওয়ার্ল্ডের 1 নম্বর ইউনিভার্সিটি হিসাবে ইয়ে করা হয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি, নট নর্মাল ইউনিভার্সিটি, ইসলামিক, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ইসলামিক ইউনিভার্সিটি আর কি। সো আপনার সেইখান থেকে হচ্ছে আমার এখানে আইআইএম এর আপনার আব্বু ডিসাইড করে নিছে যে এখানে পড়তে হবে। আর আমার আব্বু আবার সিঙ্গাপুর থাকে। সো আপনার পাশাপাশি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আপনার হচ্ছে একদম কুইকলি আসা যাওয়া করা যায়, ইভেন বাসে। সো পরে হচ্ছে আপনার
আমি আব্বুরে বোঝানোর ট্রাই করছি। তখন আমার স্বপ্ন ছিল হচ্ছে আপনার যে হচ্ছে আমি পড়লে হচ্ছে বাইরে ইউরোপ বাইরে কোনো জায়গায় পড়বো, যেটা নর্মালি সবার হয় আর কি। সো আব্বুরে হচ্ছে অনেক বোঝানোর ট্রাই করছে, আব্বু বলছেন না, যদি বাইরে যাইতে হয় আইওএমই পড়তে হবে, আর না হলে প্রাইভেটে ভর্তি হও। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। সো এরপর হচ্ছে আমি আমার আইএলটিএস প্রিপারেশন শুরু করি। সো আপনার তখন হচ্ছে আমার আইএলটিএস প্রিপারেশন শুরু করি, তখন হচ্ছে আমি সিরিয়াসলি নিই, আমার মাথায় ছিল যে আচ্ছা ঠিক আছে, যখন আমার ফিক্স করে দিছে, আমি জানি আইএম আমার লাগবে 6, আইএলটিএস ব্যান্ড লাগবে 6। এখন আমি ভাবতেছি যে 6 তো আমি পাবো আজকে, তখন আমি একদম ক্লিয়ার যে এমন না যে একদম ফুল জানি যে 6 কিভাবে পাইতে হবে, বাট আমি ধরে নিচ্ছি 6 তো আমি পাবো, কারণ আমার ইংলিশটা মোটামুটি লেভেলটা একটু ভালো। তাহলে এটাকে সিরিয়াসলি আমি নেই নাই। কিন্তু পরবর্তী যখন আমি প্র্যাকটিস করা শুরু করছিলাম সিরিয়াস হয়, তখন দেখতেছি যে এটা তো অত সহজ যেভাবে ভাবছি এভাবে না, এটা আমার করতে পারে, তখন এটা আমি সিরিয়াসলি নিই। সো এরপর যখন আমার সিরিয়াসলি প্রিপারেশন, আমার যদি আমি কম্বাইন করি ফুল সময় কতটুকু প্রিপারেশন নিছি, এই সময়টাতে আমার 2 মাসের প্রিপারেশন, টোটাল 2 মাসের প্রিপারেশন হবে। দেন হচ্ছে আমি অগস্টের 30 তারিখে আমার এক্সাম ছিল, তখন আমার এক্সামের দিনে আবার হচ্ছে অনেক কাহিনী আপনার। সো এখানে আমি এক্সামের দিন আসার আগে আমি এবার বলি যে কিভাবে আমি কিভাবে ধরে নিয়েছি যে আমি 6 পাবো। এর রিজন হচ্ছে আমার আবার ইংলিশের বেসটা ভালো ছিল, ইংলিশের বেস আমার ভালো। সো এখন ইংলিশের যে বেসটা ভালো ছিল, এটা কিন্তু আমাকে মাদ্রাসা শিখায় নাই। আমাদের মাদ্রাসা ইংলিশের উপর করে না, আমাদের মাদ্রাসা আরবির উপরে সবচেয়ে বেশি ফোকাস করে, ইংলিশকে তারা পাত্তা টাত্তা দেয় না। এইটা আমার পুরোপুরি নিজ থেকে শিখতে হয়েছে। নিজ থেকে শিখতে তো হয়েছেই, যেমন এখন আমরা ইংলিশ শিখি ফোন থেকে, রাইট? ফোন থাকলে আপনার জন্য ইংলিশ শেখা অনেক ইজি। যেমন আপনি একটা ভিডিওতে আপনার বলছিলেন যে হচ্ছে যে লিঙ্কডইনের পোস্ট করার কথা, ফেসবুকের যে গ্রুপগুলোতে পোস্ট করার কথা, হ্যাঁ অনেক আগে একটা ভিডিওতে আপনি বলছিলেন এটা। কিন্তু আমার কাছে তো হোস্টেলে তো কোনো ফোন নাই। সো আমার পক্ষে কিন্তু এই যে ইংলিশের ভিডিও আমি শুনে শুনে যে হচ্ছে আমার লিসেনিং ভালো করব, বা হচ্ছে আপনার শুনে শুনে যে এরকম ছোট ছোট পোস্ট করে যে আমি করব, এইটা কিন্তু আমার ছিল না। সো ফোন কখন পাই আমি? যখন হচ্ছে আমি মাদ্রাসা থেকে বাড়িতে যাই তখন। সো ওই বন্ধে, অ্যান্ড মাসে থেকে বাড়িতে কখন? কয়েক মাস পর পর কিন্তু। সো অতটুকু হচ্ছে আমার ফোনের এক্সপোজার। সো তাহলে আমি ইংলিশেই ভালো করছি। অ্যান্ড আমার মাদ্রাসাতে কিন্তু আমাদের আবার একটা বিষয় যে স্কুল থেকে আরো আমাদের এক্সট্রা অনেক সাবজেক্ট পড়া লাগে, যেমন আরবি সাবজেক্টগুলো 7-8টার মতো আরবি সাবজেক্ট, যেগুলো কিন্তু স্কুলে পড়া লাগে না। সো এগুলো আমাদের বেশি পড়া লাগে এখানে। সো আরবি কিন্তু আবার অনেক টাফ, এটা কিন্তু একটা পুরোপুরি ইংলিশের মধ্যে একটা ভিন্ন একটা জগৎ। সো এইখানে টাইম দেয়া, দেন হচ্ছে ভার্সিটির জন্য যখন আমি পড়ছিলাম 23 সালের অর্ধেক, ওইখানে টাইম দেয়া। এর পাশাপাশি ইংলিশের যে আমি স্পেসিফিক ভাবে ডেইলি ঘন্টার পর ঘন্টা টাইম দেবো, এটার কিন্তু কোনো সুযোগই নাই আমার কাছে। কিন্তু প্রতিদিন আমি একটা কাজ করতাম, প্রতিদিন আমি হচ্ছে বিকালবেলাটা ট্রাই করতাম যে বিকালবেলা হচ্ছে আমি আজকে দিন পর্যন্ত কি ঘটছে, গতকাল বিকাল থেকে আজ বিকাল পর্যন্ত, ওইটাকে আমি ডায়েরিতে লেখা ট্রাই করতাম। সো এটা আমি শুরু করছি আমার ক্লাস 10-এ থাকতে। আমার একজন টিচারকে আমি এখানে মেনশন করি, ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। সো উনি আমাকে মূলত একটা সময় ইংলিশ ছিল আমার সবচেয়ে ভয়ের কারণ ক্লাস 8 পর্যন্ত, কিন্তু ক্লাস 8-এ ওনার মাধ্যমে ফার্স্ট টাইম আমার ইংলিশকে ভালো লাগা শুরু করছে। এরপর ক্লাস 9 থেকে আরো বেশি ভালো লাগা শুরু করছে। সো ক্লাস 10-এ এসে আমি শুরু করছি যে না, আমি হচ্ছে ডেইলি লিখবো, ডায়েরি লিখবো। সো এটা হচ্ছে এমন না যে প্রতিদিনই লিখছি, অনেক দিন হচ্ছে বাদ গেছে, অনেক দিন লিখছি। সো লেখা ট্রাই করতাম আর কি প্রতিদিন। ইংলিশে লিখছো আর কি? হ্যাঁ ইংলিশে। আজকে কি করছি এটা ইংলিশে লিখতাম আমি। সো এইটা ছিল একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমি বলবো যে ইংলিশ শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে, ইংলিশে থিঙ্ক করা। ইংলিশে থিঙ্ক করা। সো ইংলিশে থিঙ্ক করার একটা বিষয়টা, এইটা কিন্তু মানুষ ভাবে যে কি থিঙ্ক করবো, অ্যান্ড এইটা কিন্তু ফার্স্ট আপনার নিজেকে ফোর্স করতে হয়। আমি কি করছি, একদম সিলি বিষয়গুলা, সেইগুলাকে আমি ইংলিশে থিঙ্ক করা ট্রাই করতাম। যেমন মনে করেন আমরা যখন ছোট ছিলাম, আমাদের কিন্তু পোলাপানের সাথে হচ্ছে ঝগড়া লাগতো, তখন কিন্তু মনে করেন যে মুখে তর্ক লাগছে বা ঝগড়া লাগছে। সো তখন পরে ভাবতাম যে তো ওর যদি তখন আমি এই রিপ্লাইটা দিতে পারতাম তাহলে ভালো হইতো, বা পরের বার ওরে পায় নেই তাহলে হচ্ছে ওরে আমি এইটা বলবো, বা হচ্ছে ওরে আমি এইভাবে ওর সাথে ফাইট করবো, এরকম কিছু। এরকম ইভেন এই সিলি থট গুলা, এই যে আমি ভাবতাম যে ওরে আমি পরের বার এইটা বলবো, এইটাও আমি ইংলিশে ভাবা ট্রাই করতাম, নিজেকে ফোর্স করতাম যে আমি ওর এই কথাটা বলবো, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমি ফার্স্ট আমার ভাবা শুরু করি। সো আপনার আজকে ভাবছি, হয়তো আমার 2 দিন মনেও নেই যে আমার ইংলিশে ভাবতে হবে, কিন্তু ফার্স্টে এরকম তাও যখনই মনে পড়তো পরে আমি নোটে লিখে রাখছি যাতে আমার মনে পড়ে। সো হচ্ছে আপনার সামনে লাগিয়ে রাখছি, যেটা লাগিয়ে রাখতে পারে যে কোনো কেউ চাইলে, যে যাতে মনে পড়ে।
সো আপনার ইংলিশে ভাবাটা আমি শুরু করি তখন থেকে। সো নিজেকে ফার্স্টে অনেক ফোর্স করছি ইংলিশে ভাবার জন্য, বাট একটা সময় কি হয়েছে, ওই থটগুলো এখন সবকিছু ইংলিশে অটোমেটিকলি আসা শুরু করছে। সো যে কোনো কিছু, গ্রামার ট্রামারে কোনো খোঁজ খবর নাই, গ্রামার ট্রামার যত যা আছে সবকিছু উল্টাপাল্টা, কিন্তু ভাবতাম ইংলিশে। এটা হচ্ছে একটা কাজ করতাম, আমি কখনো ইংলিশে কথা বলা শুরু করিনি তখন পর্যন্ত। আর হচ্ছে ওই যে পাশাপাশি ডায়েরিটা লিখতাম। সো এটা হচ্ছে কেউ আবার যদি ভাবতে পারে যে হচ্ছে অনেকদিন ডায়েরি লিখছে, ব্যাপারটা এরকম না, অনেকদিন ডায়েরি লিখি নাই, কিন্তু একটা মোটামুটি ভালোই লিখছি আমি এখানে ডায়েরি। সো ভাবা প্লাস এখানে ডায়েরি লিখা। অ্যাট দ্য সেম টাইম আমি যখন ক্লাস 8, 9, 10 ছিলাম, যে যখন আমার ইংলিশ ভাবা ভালো লাগে শুরু করছে, আমাদের কিন্তু আপনার ওই যে ইয়ে থাকে, শর্ট স্টোরি থাকে, স্টোরি রাইটিং, স্টোরি একটা অর্ধেক পার্ট দেওয়া থাকে, বাকি পার্ট লিখতে হয়। সো ওগুলাকে হচ্ছে আমি আবার পড়া শুরু করছি। তখন তো আমাদের এক্সট্রা বই ছিল না, ওইটা হচ্ছে আমি ইংলিশে ওগুলাকে পড়তাম, ভালো লাগতো, কারণ গল্পের মতো ছোট ছোট গল্প, এগুলাকে পড়তাম, বোঝা ট্রাই করতাম। সো ওই আবার এই বিষয়গুলাকে হচ্ছে তারা আমার ইংলিশ রিডিং শুরু হয়, ইংলিশ রিডিং এর যাত্রাটা। আর তখন হচ্ছে শেষে আমি যখন ক্লাস 10-এর শেষে আসছে, তখন আপনার কোভিডের ভিতরে, তখন হচ্ছে আমার একটা বাটন ফোন ছিল। সো আমার মনে আছে আমার এক কাজিনের ফোন থেকে আমি ওনার টাচ ফোন থেকে হচ্ছে এই সেলিব্রিটিদের কিছু স্পিচ যাদের আমার ভালো লাগতো, এদের স্পিচগুলো সাবটাইটেল সহকারে আছে, ইউটিউবে পাওয়া যায়, ওগুলো ডাউনলোড করতাম, ডাউনলোড করে হচ্ছে আমি বাটন ফোনে আনতাম, এগুলাকে আবার দেখতাম আমি। সো এই যে বিষয়গুলা, এইগুলা কম্বাইন হয়ে হচ্ছে আমাকে হেল্প করছে। কোভিডের সময়টা ভালো টাইম ছিল, তখন আমার বাটন ফোন ছিল, এটাতে আর কি কাজগুলো করতাম। সো আপনার কি কি করছি, ইংলিশে থিঙ্ক করছি, ডায়েরি লিখতাম, এবং হচ্ছে ওই যে যতটুকু পসিবল ছিল ফোনে, তখন হচ্ছে আমি ইয়ে করতাম, ওই যে এগুলা কি বলে সাবটাইটেল সহকারে হচ্ছে ভিডিওগুলো দেখতাম যতটুকু পসিবল ছিল। আর আরেকটা কাজ হচ্ছে আমি কিন্তু অনেক আর্টিকেল পড়তাম। আর্টিকেল পড়তাম বলতে যেই যে আমার হ্যাবিটগুলো ছিল, যেমন মনে করেন আমার কাছে খেলা পছন্দ, যদি ফুটবল খেলা পছন্দ, সো ফুটবল খেলা নিয়ে মেসি বা যে কোনো একজন প্লেয়ার, এদেরকে নিয়ে হচ্ছে এই বিষয়গুলো আমি পড়তাম, রোনালদো, মেসি, এদেরকে পছন্দ, এদের এই বিষয়গুলো সার্চ করতাম গুগলে। আর্টিকেল পড়ার জন্য কিন্তু পড়তাম না, ইংলিশ ভালো করার জন্য কিন্তু পড়তাম না, পড়তাম হচ্ছে মূলত জানার জন্য যে বিষয়টা কি ঘটছে বা হচ্ছে অন্য একটা কিছু। কিন্তু যখন আমি পড়তাম ভাবতাম যে যখন পড়তেছি এটা বাংলাতে কেন পড়বো, আমি ইংলিশে তো পড়তে পারি, আর গুগলে সার্চ করলে কিন্তু সব ইংলিশেই আসে। সো এইখান থেকে জাস্ট মেইন পার্টটা বোঝা ট্রাই করতাম, নট একদম প্রত্যেকটা ওয়ার্ড। অনেকে ট্রাই করে এরকম যে, আমি আমার একটা ফ্রেন্ড থেকে হচ্ছে একটা ইংলিশ বই নিয়েছিলাম, হ্যারি পটারের বইটা। তো ওর বইয়ের এইচএসসিতে, এটা হচ্ছে এইচএসসিতে, এটা একটু জাম্প করতেছে স্টোরির ভিতরে। সো নেওয়ার পরে দেখি যে ফার্স্ট 5 পেজ ও পড়ছে, কিন্তু ফার্স্ট 5 পেজে ওর মনে হয় দাগ দেয়া 100টা বা আরো বেশি, যে এই ওয়ার্ড এটা এটা যেগুলো হচ্ছে ও পারে না, সবগুলো হচ্ছে ওয়ার্ডের নিচে দাগ দেয়া দাগ দেয়া দাগ দেয়া। তখন হচ্ছে আমি বললাম যে তুমি কি গল্পের বই পড়তে নিছো নাকি ভোকাবুলারি পড়তে নিছো এখান থেকে? এটা হচ্ছে মেইন বাঙালিদের প্রবলেম। এটা যখন কোনো কিছু পড়তে নেয়, সে এখান থেকে মার্ক করে যে কয়টা ওয়ার্ড আমি পারি নাই। কিন্তু পড়াটা নেওয়া উচিত এইভাবে যে আপনি ইংলিশ ইমপ্রুভ করার জন্য পড়া শুরু করেন, পড়া শুরু করছেন আপনি জানার জন্য এই কনসেপ্টটা সম্পর্কে। একটা গল্পের বই নিছেন, গল্পটা কি সেটা জানার জন্য, নট যে আপনার হচ্ছে এখানে আমি ইংলিশ শিখতে, ওয়ার্ড বাই ওয়ার্ড শিখতে আসছি। মাথায় যে হ্যাঁ আমি ইংলিশ শিখতে আসছি, শেখার জন্যই নিছি, কিন্তু মাথায়টা ভাবতে হবে যে এইখানে মেইনলি এই বিষয়টাই আমি কেন চুজ করলাম, এই গল্পের বইটাই, কারণ আমি গল্পটা জানতে চাই। এই আর্টিকেলটাই কেন আমি নিলাম, কারণ আমি হচ্ছে এই আর্টিকেলের কনসেপ্টটা, যে আমি আজকে খেলাতে কি ঘটছে সেটা জানতে চাই, বা আজকে খেলাতে কার কত রেটিং দেয়, ক্রিটিকরা কি বলে, সেগুলো আমি জানতে চাই। এই কারণে আপনার কাছে রান্না বান্না পছন্দ, রান্নার বিষয়গুলো আপনি ইংলিশে পড়তে পারেন, গুগল থেকে সার্চ করলে সবকিছু এমনিতেই চলে আসে। সো এখানে একটা বিষয় ক্লিয়ার রেখে, অনেকে মনে করে আর্টিকেল মানে হয় কোনো একটা দুর্লভ বস্তু, এটাই খুঁজে খুঁজে বের করতে হয়। আর্টিকেল মানে কিন্তু দুর্লভ কোনো বস্তু না, এটা হচ্ছে আপনি জাস্ট গুগলে সার্চ করলে আপনার সামনে যেই ইয়েগুলো আসে ওইটাই একটা আর্টিকেল, একটা ছোট লেখা নিউজ একটা আর্টিকেল হইতে আর্টিকেল। পারে, অনেক কিছু হইতে পারে, নিউজ হইতে হ্যাঁ, পারে, যে কোনো টপিক হইতে পারে। হ্যাঁ, যে কোনো টপিক হতে পারে। সো হচ্ছে আপনার সো ওই আর্টিকেলগুলো আমি পড়তাম। আর এখানে একটা বিষয় মনে আপনার কথা মনে আসলো যে নিউজ পেপার, অনেকে শুরুটা করে নিউজ পেপার দ্বারা, কিন্তু ব্যাপার হচ্ছে নিউজ পেপারে কিন্তু অনেক হার্ড হার্ড ওয়ার্ড থাকে। সো আপনি যদি ফার্স্টে নিউজ পেপার দ্বারা শুরু করেন, আপনার কাছে ফেড আপ হয়ে যাবেন যে এখানে আসলে কি ঘটতেছে এটা। সো আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি তখন কিছু বুঝতাম না, যখন হচ্ছে আমি সাবটাইটেল দেখতাম, আমি কিন্তু কি শুনতেছি, আমি কিন্তু ওদের কথা কানে ধরতে পারি না, ব্রিটিশ অ্যাকসেন্ট হইলে কি বলতেছে ধরতে পারি না, সাবটাইটেল দিকে তাকিয়ে থাকতে হতো ফুল মেইন সময়টা। ইংলিশে আমি একটা আর্টিকেল পড়তে নিয়েছি, বেশি আমি বুঝি না এখানে কি বলতেছে, কিন্তু কন্টিনিউ করছি, বুঝছি না বুঝছি কন্টিনিউ করছি। যেমন এটাতে একটা অ্যানালজি আনা যায় যে আমরা যখন পারি, আমরা কিন্তু যখন ছোটবেলায় কিন্তু হিন্দি পারতাম না, এখন কিন্তু হিন্দি একদম পুরোপুরি পারি। কিভাবে বলে, আমার হিন্দি মুভি দেখছে, হিন্দি কার্টুন দেখছে, না বুঝলেও দেখছে, মোটু পাতলু দেখছে,
ছোটবেলায়, না বুঝলেও দেখছে, কারণ ভালো লাগছে, দেখছে। এইটা দেখতে দেখতে হিন্দিটা কিন্তু এখন আমরা পারি, বুঝি। সেম ইংলিশটা আপনার না বুঝলেও দেখতে হবে। সো এমন কিছু দেখেন যেটা আপনার ভালো লাগে, যেমন আপনার হইতে পারে যেটা বললাম না, আপনার রান্না বান্না ভালো লাগে, সো রান্না বান্নার ভিডিও দেখেন ইংলিশে। আপনার টেকনোলজি ভালো লাগে, টেকনোলজি ভিডিও দেখেন। আপনার খেলা ভালো লাগে, খেলার সময় আপনি পিছিয়ে ওই যে স্পিকার কি বলতেছে, ভাষ্যকার কি বলছে, সেটাকে আপনি শুনেন, ফোকাস করেন সেদিকে। আপনার যদি খেলা ভালো লাগে, খেলা রিলেটেড আর্টিকেল দেখেন। আমি কখনো মুভি সাজেস্ট করি না, মুভি দেখার কথা, কারণ হচ্ছে ইসলামিক রিজন। যেমন মনে করেন যে সাদকায়ে জারিয়ার যে বিষয়টা, আমি একজনকে মুভি সাজেস্ট করলাম, সেই মুভিটা দেখলো, কিন্তু আমার কারণে যে সাজেস্ট করলাম, আমাদের কিন্তু যখন আমরা একটা ভালো কাজ কাউকে সাজেস্ট করি, সে যদি ভালো কাজটা করে সেক্ষেত্রে আমি সওয়াব পাই। আবার যখন একটা গুনাহ কাজ সাজেস্ট করি, মুভি দেখা গুনাহ কাজ, তখন সেই গুনাহটাও কিন্তু আমি নিজের ভাগে পাই। সেই কারণে মুভি দেখা সাজেস্ট করি না। বাট মুভি দেখা ছাড়া আপনার অনেক কিছু দেখা যায় যেখানে আপনার গুনাহ হয় না, সেগুলো দ্বারা আপনার এটাকে ভালো করা যায় টোটালি। সো এই কাজগুলো হচ্ছে আমি করছিলাম, এবং এগুলা কিন্তু ওই যে আবার বলছিলাম, আমার কিন্তু ফোন নাই। আমার ফোন কখন আসে, যখন আমি বাসায় যাই তখন অনলি। তাও হচ্ছে বাটন ফোন ছিল বেশি সময়, টাচ ফোন আসছে আমার হচ্ছে 10-এর একদম শেষ পর্যায়ে। সো তখন হচ্ছে আমার এই ইংলিশের এইটা আমার আস্তে আস্তে হেল্প করে। সো এইচএসসিতে যখন আমি উঠছি, যখন আমি অ্যাডমিশনের জন্য পড়া শুরু করছি, তখন যখন আমার একটা ইংলিশের লেভেলটা একটু ভালো হয়েছে আরেকটু, তখন যখন আমি আমার ওই যে ডায়েরিটা লিখতাম না, এইচএসসিতে আমার ডায়েরিটা খুবই কম লেখা হয়েছে, বাট আমি যে 10-এর সময় যে ডায়েরি লিখতাম, তখন মনে করতাম যে আরে আমি তো ইংলিশ লিখতেছি, ভালোই লিখতেছি, ভালো পারতেছি, ভুল টুল মনে হয় অত বেশি হয় না। ডায়েরি লেখার পরে দেখি যে এত এত ভুল, মানে নিজেরই লজ্জা লাগতেছে যে এত ভুল কিভাবে করছি, এত সিম্পল সিম্পল ভুল কিভাবে করছি আমি। কিন্তু ব্যাপার হচ্ছে আপনার এই ভুলগুলাই কিন্তু আমার এখানে নিয়ে আসছে। এই ভুলগুলা না করলে কিন্তু আমি জীবনে এখানে আসতে পারতাম না। এখন যদি আমি এইচএসসির কথা ভাবি, তখন আমার একটা ভিডিও করা আছে, আমি যখন ভিডিও প্র্যাকটিস শুরু করছিলাম, ওই ভিডিওতে আমার অ্যাকসেন্ট শুনলে, নাকশা নাকশায় কথা বলতেছি এভাবে, দেন ওয়ার্ড শুনলে নিজের এখন হাসি আসে যে তখন কি বলতেছিলাম, বাট ওইটাই কিন্তু আমার এখানে আনছে। আজকের আমার যেই প্রসেসটা, যেখানে আমি উইক, এই বিষয়গুলো নিয়ে হয়তো আমার আরো 10 বছর পরে ভাববো যে আরে তখন আমার চিন্তা ভাবনা কতটা উল্টাপাল্টা ছিল, ছিল, বাট এই আজকের চিন্তা ভাবনা গুলাই আমাকে কিন্তু 10 বছর পরে নিয়ে যাবে, আজকের কাজগুলা। সো আপনার যত ভুল হয়েছে, যত যাই হয়েছে, তখন হচ্ছে যখন এই যে ইংলিশে লিখতাম, এটাও কিন্তু অনেকে হাসাহাসিও কিন্তু করছে আমাকে নিয়ে। একজন হচ্ছে বলতেছিল যে এত ইংলিশ মারাও কেন, এত এত চালাই করতে বলছে কে, ঠিক আছে, এই টাইপের কথা বলছিল। সো আপনার এগুলা হচ্ছে আপনার গায়ে না মাখে হচ্ছে মেইনলি আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করা যাওয়া। যখন করে গেছি, এরপরে হচ্ছে যখন আমার এইচএসসি ছিলাম, তখন আবার যখন যে গ্রামার পড়ছি, ইটিসিটি পড়ছি, তখন আমার জন্য এটা অনেক হেল্প করছে। ফার্স্ট টাইম যখন আমি একটা বই পড়তে নিয়েছি, ইংলিশের বই পড়তে গিয়ে দেখি যে অনেক কিছুই বুঝি না, কিন্তু মেইন টার্গেট আমার ছিল যে অনেক ওয়ার্ড বুঝি না কি হয়েছে, মেইন পারপাস কি বুঝি কিনা, আমার এই ফুল প্যারাতে আমাকে কি বলতেছে। সো এই ফুল প্যারাতে কি বলছে, ফুল বইটার কনসেপ্ট কি, এইটা বুঝতে পারাটা আমার টার্গেটটা ছিল। এটা যেহেতু ছিল, এইটা আমার রিডিংকে অনেক হেল্প করছে, মেইনলি ইমপ্রুভমেন্টটা এখানে আসছে। এটা কিন্তু আবার পরবর্তীতে আমরা যখন আলসার, তখন আমি বলবো যে এইটা কেন অত বেশি ইম্পর্টেন্ট। আলসের ক্ষেত্রেও এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড না, রাদার ফুল বিষয়টা বোঝা। সো আপনার তখন হচ্ছে এইচএসসিতে তখন হচ্ছে এভাবে আমার যখন এই বেসটা আরো স্ট্রং হয়েছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে, যখন প্র্যাকটিস করতাম, তখন হচ্ছে আপনার এইটা আমার, তখন বলতে আমি কিন্তু কথা বলা শুরু করে নিই। তখন আমি করতাম কি, ইংলিশে থিঙ্ক করতাম। আমার কাছে হচ্ছে ইংলিশের কয়েকটা বই ছিল, ওগুলা পড়ছি, কয়েকদিন পেপার আনছি, বাট হচ্ছে এরপরে পেপার পড়া হয় না ইংলিশ, কারণ হচ্ছে নিজের কাছে বোরিং লাগতো। দেন হচ্ছে এর পাশাপাশি হচ্ছে যে বাসায় গেলে হচ্ছে কিছু দেখা হইতো, এই কনসেপ্টগুলো আর কি। তো স্পিকিং করা হইতো না তখনও। সো এরপরে হচ্ছে আপনার ভার্সিটি যখন, ভার্সিটি না, আপনার এইচএসসি যখন শেষ হইলো, এইচএসসি শেষ হওয়ার পরে তখন হচ্ছে আমার এই যে গ্যাপটা ছিল, তখন আমি আবার অনেক কিছু দেখছি ইংলিশে, এইটা সেটা অনেক কিছু আমার কাছে দেখা হয়েছে। এর ভিতরে এইচএসসির ভিতরে হচ্ছে একদম শেষ পর্যায়ে আমি আমার ইংলিশ বলা শুরু করছি। সো ফার্স্ট টাইম যখন আমি ইংলিশ বলা শুরু করছি, কোথায় বলা শুরু করছি, ফার্স্ট টাইম আমার ইংলিশ হচ্ছে, আমার ফোনে এখনো ভিডিওটা আছে, এটা হচ্ছে আমি একটা রেকর্ড করছিলাম যে আজকে থেকে আমি ভিডিও রেকর্ড করবো ইংলিশে, ঠিক আছে। সো ভিডিও রেকর্ড করবো কি, আমার দিনটা কেমন কাটছে, ওই যে আগে যেটা খাতা লিখতাম, এটা হচ্ছে এবার আমি ভিডিও রেকর্ড করবো। এটাই করো, আমার ড্রিম কি, কি করতে চাই, আগামীকালের প্ল্যান কি, এগুলো সব লিখছি আমি এখানে, এগুলো রেকর্ড করছিলাম। সো এইভাবে হচ্ছে শুরু করা। কিন্তু যখন আমি শুরু করছি, সারপ্রাইজিংলি আমি কিন্তু উইক ছিলাম না, আমি কিন্তু বলতে পারছি কথাগুলা। এইটার এখন আমি যেটা বুঝি যে তখন আমি কিভাবে ভালোভাবে বলতে পারছি, যদিও বাদছি, বাট বলতে পারছি, যদিও ভুল হয়েছে কিন্তু বলতে পারছি।
এর সবচেয়ে বড় রিজনটা হচ্ছে ওই যে ইংলিশে থিঙ্ক করছিলাম, ওই থিঙ্ক করাটা। কারণ মাথায় ইংলিশ ঘুরতেছে বারবার, এখন যে সেটাকে আমার মুখে আউটপুট আনতে হবে, আর মুখে জড়তা থাকবে কিন্তু সেটাকে আমার কথা বলতে বলতে কাটাইতে হবে। সো এরপর যখন আমি কথা বলা শুরু করলাম তখন হচ্ছে দেখতেছি যে না আমি ভালো পারতেছি। তো পরে হচ্ছে একটা অ্যাপ ছিল লিঙ্কবি। আমি এই অ্যাপটাকে আমার ভিডিওতে অনেক বেশি রেফার করছি এই পর্যন্ত আমার আজ ভিডিওতে। লিঙ্কবি অ্যাপটাতে হচ্ছে কেউ কথা বলতে পারে নর্মাল রিয়েল মানুষের সাথে। কেন কেন করি এটাকে? কারণ হচ্ছে ওরা আমাকে, এই অ্যাপটা আমাকে অনেক হেল্প করছে। সো এইটাতে আমি ফার্স্ট টাইম কথা বলার জন্য ঢুকি, এবং হচ্ছে এখানে দেখছি অনেক মানুষ পোলাপানের ইংলিশ, অনেকের অনেক ভালো ইংলিশ, অনেকে আবার ইংলিশ খুবই বাজে, অ্যান্ড আমি আছি মাঝখানে। সো একদম হাই লেভেলেরও না, একদম বাজেও না। সো কথা বলা শুরু করছি তখন। তো ওইখান থেকে আমার একটা ফ্রেন্ড হয়েছে, ওর নাম হচ্ছে সময়, ও হচ্ছে ইন্ডিয়ান। সো ওর ইংলিশ আবার ভালো ছিল। সো ওর সাথে তখন আমার রেগুলারলি কথা বলা শুরু হয়, হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু হয়, লিঙ্কবিতে কথা বলা শুরু হয়। সো ওর সাথে যখন রেগুলারলি আমি কথা বলতাম, এই যে এইটা, অ্যান্ড হচ্ছে লিঙ্কবিতে আমি তখন রেগুলারলি টাইম দিতাম। এটা হচ্ছে আমার এইচএসসির পরে সময়টাতে আর কি। এবং হচ্ছে আইএলটিএস যখন প্রিপারেশন শুরু করি তার একটু আগে আমি জাস্ট ইংলিশ তখন আমি বলা শুরু করছি, কারণ ইংলিশটা শেখার জন্য, আইএলটিএস এর জন্য না মেইনলি। ওইটা তখন আমি দেখতেছি ভালো একটা পর্যায়ে আছে। সো এইভাবে হচ্ছে আমার ইংলিশ জার্নিটা। অ্যান্ড দেন যখন আমি আমার আইএলটিএস এর জন্য 2 মাসের যে প্রিপারেশনটা বললাম না, তখন যখন আমি আইএলটিএস এর প্রিপারেশন শুরু করছি তখন আমি অলরেডি কিন্তু আগানো। অলরেডি আগানো মানে আমার অলরেডি বেসটা কমপ্লিট। বেস মানে কিন্তু অনেকে বলে যে গ্রামার, গ্রামারে ভালো ঠিক আছে, বাট বেস মানে গ্রামার না। বেস মানে হচ্ছে আপনি একটা অডিও শুনে বুঝেন কিনা, আপনি কি নিজের মনে ওটা লিখে প্রকাশ করতে পারেন কিনা, আপনি কি একটা বই পড়লে বুঝেন কিনা, বা একটা আর্টিকেল পড়লে বুঝেন কিনা, বা কথা বলতে পারেন কিনা। আমার যখন বেসটা স্ট্রং, এরপরে 2 মাস আমি কি করছি, শুধুমাত্র স্ট্র্যাটেজির উপরে কাজ করছি। নিজের অনেক স্ট্র্যাটেজি আমি তৈরিও করছি, নিজের কয়েকটা স্ট্র্যাটেজি, যে এটা হচ্ছে কোন স্ট্র্যাটেজিটা। অনলাইনে ঘাটাঘাটি করছি অনেক, যে একটা কোশ্চেনটা আমি পারতেছি না, সো এই কোশ্চেন টাইপটা নিয়ে অনলাইনের ভিতরে এতগুলা টিচার কাজ করতেছে, কোনটা আমার জন্য কাজ করে, প্রত্যেকটাকে অ্যাপ্লাই করা, কোনটা আমার জন্য কাজ করে। যদি একটাও কাজ না করে তাহলে আমার জন্য কোনটা কাজ করে, সেইভাবে এগুলাকে অ্যাপ্লাই করা। রিডিং, রাইটিং, রাইটিং না, রিডিং এবং লিসেনিং আমি সবচেয়ে বেশি ফোকাস করছিলাম, এই দুটো কাজ করতে আমার ভালো লাগতো অটোমেটিকলি, যে আগে রিডিং এর অভ্যাস আছে এই কারণে। এখানে একটা কথা হলো, আমি কিন্তু লাইফে অনেক ইংলিশ বই, তখন পর্যন্ত অনেক বেশি ইংলিশ বই পড়ি নাই। ইংলিশ বই তখন আমি 5টা 6টা ইংলিশ বই পড়ছি, বাট আমার বাংলা বই অনেক পড়া হয়েছে আর কি, কিন্তু অনেক আর্টিকেল পড়ছি আমি লাইফে। সো এরপর হচ্ছে ইংলিশ বইগুলো আমি সবসময় বাংলা ট্রান্সলেশনই পড়তাম আগে আর কি। সো আপনার এরপরে হচ্ছে আপনার যখন হয় কি, যখন আলোচনা শুরু করি তখন হচ্ছে এই যে স্ট্র্যাটেজিগুলো খুঁজে খুঁজে বের করা, কোনটা আমার জন্য কাজ করে, অ্যান্ড কাজ না করে কিভাবে আরো সিম্পল বানানো যায়, এভাবে ইয়ে করা। রাইটিংকে আমি সবচেয়ে বেশি ফর গ্রান্টেড নিয়েছি, মানে কোনো পাত্তাই দিইনি রাইটিংকে। আমি ভাবছি যে আমি যে হচ্ছে এত ভালো আর্টিকেল লিখতে পারি, এত বছর ধরে হচ্ছে লিখতেছি, আমার জন্য তো আজ রাইটিং কোনো ব্যাপারই হওয়ার কথা না। সো এটাকে আমি পাত্তাই দিইনি, একটা সবচেয়ে বড় মিস্টেক ছিল এটা। আমি এইটা ধরতে পারিনি যে হচ্ছে আইএলটিএস রাইটিং আর নর্মাল রাইটিং এক না, আপনার সেখানে প্রেশারটা সেম থাকবে না, সেখানে পরীক্ষার হলে প্রেশার থাকে একদম হচ্ছে হাই লেভেলের। সো এই সময়ে একদম স্ট্র্যাটেজি ভাবা, আইডিয়া জেনারেট করা, ওয়ার্ড ভাবা, সবকিছুকে একটা ইয়েতে করা 1 ঘন্টা সময়ের ভিতরে খুবই টাফ এটা। আমি এটাকে অত বেশি পাত্তা না দেওয়ার কারণে আমার আইএলটিএস রাইটিংটাতে খারাপ হয়েছে। সো আমার মনে আছে ফুল আইএলটিএস জার্নিতে আমি মেবি 3টা এসে লিখছি, পুরো জার্নিতে 3টা এসে। পরীক্ষার দিন ঢোকার আগে আমি কি করছি, আমার কাছে স্ট্রাকচার বানানো ছিল কয়েকটা নোট থেকে, তাও আমি এগুলো ইউটিউব থেকে নিয়েছিলাম স্ট্রাকচারগুলো। এই স্ট্রাকচারগুলো দেখে ঢুকছি যে এই আছে আসলে এটা কিভাবে লিখতে হয়, স্ট্রাকচার কি, মাথায় আছে যে আমি তো ইংলিশ লিখতেই পারবো। আর তখন কিন্তু চ্যাট জিপিটি নতুন আসছে, অতটা অ্যাডভান্সডও না। চ্যাট জিপিটির সাথে আমি প্র্যাকটিস করতাম, স্পিকিং প্র্যাকটিস করতাম, কিন্তু ওই যে রাইটিংকে দিয়ে ফিডব্যাক নেওয়াটা তখন হচ্ছে শুরু করিনি। আর তখন চ্যাট জিপিটির সাথে আপনার হচ্ছে পুরোটা লিখতে হইতো। সো আপনার তো এরপরে কি হইলো, বাকি সবকিছু ভালোভাবে প্র্যাকটিস করছি, এবং শেষ সময়ে আমার যখন আইএলটিএস এর শেষ সময়টা যখন একদম পরীক্ষার আগে, রিডিং এ আমার আপনার মানে একদম প্রত্যেকটা ইয়েতে হয়তো 9, হয়তো 8.5, এর নিচে যায় না। লিসেনিং এ আমার হয়তো 9, হয়তো 8.5। আর মক টেস্টে হচ্ছে যেহেতু আগে দেওয়া হয়নি, সো মক টেস্টে আমি আমার রাইটিং এবং হচ্ছে স্পিকিং এর লেভেল কিন্তু জানি না যে মার্ক কত আসতে পারে। সো আপনার স্পিকিং কে আমি ধরে রাখছি যে ভালো লেভেলে আছে, কারণ হচ্ছে কথা বলতে পারি, সবকিছু পারফেক্টলি বলতে পারি, 2 মিনিট 3 মিনিট কথা বলতে পারি অনর্গল। কিভাবে, ওই যে এখানে হচ্ছে আমি অনেক করছিলাম। আচ্ছা, এখানে একটা বিষয় যে স্পিকিং এ 2 মিনিট কথা বলা আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা 2 মিনিট কিভাবে কথা বলবো। সো এটার জন্য পোলাপান কি করে, ওরা হচ্ছে বই নিয়ে পড়ে, যে মাক্কার বই নিল বা এইটা সেটা নিয়ে স্পিকিং পড়তেছে। কিন্তু ব্যাপার হচ্ছে দেখেন, আপনি যখন একটা বই থেকে একটা কনসেপ্ট পড়েন, আপনার তখন এটা নিয়ে প্র্যাকটিস করতেছেন, এই কনসেপ্টটা আসবে কিনা সেটা সন্দেহের বিষয়।
আপনি পড়তেছেন সেটা না আসার চান্সটা বেশি। কিন্তু যখন আপনি কারোর সাথে নর্মালি কথা বলেন রিয়েল লাইফে, নর্মাল একটা বিষয় নিয়ে, তখন কিন্তু সেইখানে আপনার অনেকগুলো আইডিয়া আসে। আপনি হয়তো এখন ফান নিয়ে কথা বলতেছেন, এরপর লাইফ নিয়ে কথা বলতেছেন, এরপর সাইকোলজি, ফিলোসফি, কি অন্য কিছু, রাজনীতি, এগুলো নিয়ে কথা বলেন। তো এখানে অনেক কনসেপ্ট আসে। আপনি একটা বই থেকে একটা কোয়েশ্চেন টাইপ পড়েছেন, একটা আইডিয়া নিয়ে কাজ করতেছেন, তাও আবার মুখস্থ টাইপের, মাথায় এটা থাকবেও না। কিন্তু যখন আপনি একটা নর্মালি কথা বলেন, কিন্তু নর্মালি কথা বলার সময় আপনি মাথায় রাখেন যে আইএলটিএস এর জন্য আমার কি কি লাগবে, আমার গ্রামার গুলাকে আর রিফাইন করতে হবে, ভুলগুলাকে কমাইতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচার আনতে হবে, ওগুলাকে মাথায় রেখে দেন এইভাবে কথা বলার নর্মাল বিষয়। তখন আপনি নিজেকে এভাবে ট্রেন করতেছেন, যে কোনো কনসেপ্টই আসুক না কেন সেটাকে আমি ইংলিশে কথা বলতে পারতেছি। সো এবার আপনার আইএলটিএস এর এক্সামের ভিতরে যদি আপনার একটা অপরিচিত টপিকও আসে, আপনি আনসার করতে পারবেন। কারণ কি, আপনার ভিতরে ওই ক্যাপাবিলিটি আছে যে যে কোনো কনসেপ্টে আমি কথা বলতে পারি, এবার এটা সেটা যেটাই হোক না কেন। সো আমার এটা অনেক বেশি কাজে আসছে। আমি 2 মিনিট নিজেকে টাইমে বেঁধে খুবই কমই প্র্যাকটিস করছি। আমার মেইন প্র্যাকটিসটা ছিল হচ্ছে নর্মাল কনভারসেশন করা। আমার মেইন প্র্যাকটিস ছিল হচ্ছে আপনার ওই যে কি বলে এক এক কনসেপ্টে কথা বলতাম। সো আমাদের কনভারসেশন গুলা ছিল আপনার যখন আমি কথা বলতাম লিঙ্কবিতে বা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে, সেগুলো খুবই র্যান্ডম টপিক ছিল। যেমন আপনার হচ্ছে টপিক ছিল যে হচ্ছে আপনার চ্যাট জিপিটি থেকে আমরা টপিক নিতাম অনেক সময়, যে ফান করতেছি তখন জিজ্ঞাসা করতাম যে আমাকে 10টা ফান কোয়েশ্চেন থেকে জিজ্ঞাসা করার জন্য। তো এখান থেকে টপিক নিয়ে আমরা কথা বলতাম। বা হচ্ছে যেমন আমার ইন্ডিয়ান যে ফ্রেন্ড ছিল, ও বাঙালি কালচার সম্পর্কে জানতে চাইতো, ও আমার রিলিজিয়ন সম্পর্কে জানতে চাইতো, এগুলো নিয়ে কথা বলছি অনেক। সো এইগুলাতে আপনার হচ্ছে আমার ভিতরে ওই ক্যাপাবিলিটি চলে আসছে যে ইংলিশে আমি কথা বলতে পারি। সো এবার আইএলটিএস আসুক বা যেটা আসুক, যদি আমি ফ্রেমটা জানি আমি সেদিকে ভালো করতে পারবো। আইএলটিএস এর সাথে ইংলিশের সাথে আছে, আপনি যদি ইংলিশ পারেন তাও যে আপনি আইএলটিএস ভালো করেন ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি যদি নিজেকে ট্রেন করেন নর্মাল ইংলিশ প্লাস আইএলটিএস এর স্ট্র্যাটেজি, তখন আপনি ভালো করতে পারবেন। সো এই কাজটা আমি করছি এখানে। সো এরপর হচ্ছে আপনার এই যে আমার প্র্যাকটিসগুলা, এই যে আমার নিজের স্ট্র্যাটেজি তৈরি করা, নিজের জন্য সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজিগুলোকে খুঁজে বের করা, অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা এর জন্য লিসেনিং, অন্য কাজগুলোর জন্য। সো এইগুলা করার পরে যখন আমার লেভেলটা একটু হাই লেভেল হয়েছে, তখন আমি আমার এক্সামের জন্য বসছি। তো যখন আমি হচ্ছে এভাবে এরপরে যখন নিজের স্ট্র্যাটেজি সবকিছু কমপ্লিট হওয়ার পরে এবার আমি জানি যে এবার আমি রেডি পরীক্ষার জন্য, তখন হচ্ছে আমি ফাইনাল এক্সামের জন্য বসছি। তো আমার প্রথম ছিল স্পিকিং। তো স্পিকিং হচ্ছে যখন আমি দিছিলাম তখন হচ্ছে আপনার আমি স্যাটিসফাইড ছিলাম না ওরকম লেভেলে, কারণ হচ্ছে আমি নার্ভাস হয়ে গেছিলাম অনেক। নার্ভাসনেসের কারণে আমি হচ্ছে কথা বলতে পারিনি ঠিকভাবে। সো কিন্তু আমার যে এক্সামিনার ছিল উনি হয়তো বুঝতে পারছে যে ছেলেটার কথা বলতে পারবে, বাট ও নার্ভাসনেসের জন্য বলতে পারতেছে না। সো উনি আমাকে অনেকগুলা কোয়েশ্চেন করছে পরবর্তীতে পার্ট 3-তে। সো এই যে অনেকগুলা কোয়েশ্চেন ছিল, তো অনেকগুলা কোয়েশ্চেন থাকার কারণে তখন হচ্ছে আমি পরবর্তীতে ওনার ভাইব দেখে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়া দেখে, যে উনি মুখে একটা স্মাইল আনছে বা হচ্ছে একটু ভালোভাবে বসছে, আমার ভিতরে কনফিডেন্সটা বেড়ে গেছে আর কি। সো পরে হচ্ছে আমি এখান থেকে অনেক ভালোভাবে কথা বলছি। আমার পার্ট 3-তে আমি অনেক ভালো কথা বলছিলাম। সো দেয়ার পর আমি মোটামুটি স্যাটিসফাইড, পার্ট 3 নিয়ে স্যাটিসফাইড, বাট আগে নিয়ে একটু ভয় আছে যে আমার নার্ভাসনেসের কারণে কথা তো ভালো বলতে পারিনি। সো যারা এখন আইএলটিএস প্রিপারেশন নেবে তাদের জন্য আমি এটা বলবো যে হচ্ছে আমি যে ভুল কাজটা করছিলাম এখানে, 2টা ভুল কাজ আমি করছি। একটা ভুল কাজ হচ্ছে আমি মানুষের সাথে রিয়েল লাইফে কম কথা বলছি, খুবই সামনাসামনি। তো যখন আমার ফেস টু ফেস, আমারটা অনলাইনের সময় ফেস টু ফেস ছিল এক্সাম, তখন আমি নার্ভাস হয়ে গেছি অনেক। এটা আমার একটা প্রবলেম ছিল। সো যারা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন নিবে তাদের জন্য উচিত হচ্ছে ফেস টু ফেস মানুষের সাথে কথা বলা। সো তাহলে হচ্ছে আপনার ওই কনফিডেন্সটা বিল্ড হয়। আমি যে আমার ফ্যামিলির সাথে ইংলিশে কথা না বলতে পারি, আমি একজন অপরিচিত লোক যেখানে আমি জানি যে আমি 28,000 টাকা দিয়ে আসছি এখানে পরীক্ষা দিতে, তার সামনে আমি কিভাবে কথা বলবো? নার্ভাসনেস আমার অলরেডি থাকবে। সো এটা হচ্ছে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে আপনার ওই যে আরেকটা প্রবলেম যেটা রাইটিং আমি প্র্যাকটিস করি না, সেটা আমি পরে আসতেছি। সো এক্সাম দেওয়ার পরে কি হয়েছে, মোটামুটি হ্যাপি। বাসায় আসার পথে, তখন আমি ঢাকাতে, সো বাসায় আসার পথে হয়েছে আপনার একটা পিজা খাইছিলাম আমি একটা ফাস্টফুডের দোকান থেকে। সো এই পিজা খাওয়ার পরে এর পরের দিন হচ্ছে, এবার যখন আমার রাতের বেলা, আমার পরের দিন হচ্ছে আজকে ছিল এক্সপ্লেইন, কালকে হচ্ছে আমার রাইটিং, রিডিং, আবার লিসেনিং, এগুলা। রাতে তো আমার প্রেশারে পুরা মাথা, মানে হচ্ছে আপনার শেষ, যে হচ্ছে আল্লাহ কালকে কি করি। হ্যাঁ, এক্সাম। তখন আমার মালয়েশিয়া থেকে, আমার ওই যে ভার্সিটি থেকে আমার অফার লেটারও চলে আসছে। সো আমার হচ্ছে আপনার ইয়েতে সেপ্টেম্বরে বা অক্টোবরে, হ্যাঁ অক্টোবরে হচ্ছে আমার এখানে মুভ করতে হবে। আর হচ্ছে তাহলে আমার আইএলটিএস দিয়ে দিতে হবে। আর আইএলটিএস এর পরে 14 দিন পরে আসে আমার রেজাল্ট। সো যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু আমার আবার হচ্ছে এক্সাম দিতে হবে, যেটা কিন্তু আমার টাইমটা কিন্তু আবার নাই।
সো এই কারণে হচ্ছে ভয় ছিলাম যে কি করতে পারি। তো পরে হচ্ছে আপনার ওই চাপে চাপে পরের দিন সকালে আমার জ্বর গায়ে, এতটুকু জ্বর যে আমি একা আমার এক্সাম হলে যেতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে পিজা খাইছি, ওইটা আবার পেটে সমস্যা। সো এই হচ্ছে সিচুয়েশন। এক্সাম হলে সকালে যে আমি যাবো, আমার কাজিন আমাকে নিয়ে গেছে, যাওয়ার পরে আপনার সেইখানে আমি যে কনসেন্ট্রেট করব, মাথা আমার কাজই করতেছে না কোনোভাবেই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আরেক প্রবলেম। সো দুইটা মিলে এখন হচ্ছে আমি পুরাই একটা ঝামেলার ভিতরে। আগে যাওয়ার সময় যে আমি দেখার মতো সুযোগ হয় না। তো আমার ভয় আরো বেড়ে গেছে। এবার যখন পরীক্ষার হলে ঢুকছি, আগের দিন ছিল কি, আগের দিন একা একা কথা বলছিলাম একজনের সাথে। আজকে যখন আমি রুমের ভিতরে দেখেছি এত পোলাপান, তখন হচ্ছে আবার তখন ওই সময়টা আমার কনফিডেন্স অনেক কম ছিল আবার। সো তখন তো হচ্ছে নিজের ভিতরে ভয় কাজ করা শুরু করছে। তো ভয় কাজ করা শুরু করছে হচ্ছে, ভালো যদি না করি, আজকে আমার জ্বর কিভাবে, ভালো না হলে কিন্তু আমার টাইম নাই। আমার আব্বু আগেই বলছে পরীক্ষা দিতে, আমি তখন দেই নাই, আমি শেষ পর্যন্ত আসছি। সো তাহলে কি হবে? তো এইবার যখন আমার ফার্স্টে লিসেনিং আসছে, তো লিসেনিং এ আমি জানি যে আমার রিডিং এবং লিসেনিং আমার 9 আনতে হবে, কারণ আমার বাসায় অলওয়েজ 9 আসে, সর্বনিম্ন গেলে 8.5 আসে। তাহলে এইখানে আমার যখন আমি লিসেনিং এ আমার আনবো 9 আনতে যাবো, আমার মাথায় একদম ফিক্স করা, যেখানে পার্ট 1 সবচেয়ে ইজি, সেইখানে হয়েছে কি পার্ট 1 এর 9 নাম্বার কোয়েশ্চেনে সেখানে আমি ফোকাসটা জাস্ট আমার 1 সেকেন্ডের জন্য গেছে। সেখানে 3টা টাইম বলছে যে একটা লোক হচ্ছে আসবে এখানে, যে আপনাকে কখন রিসিভ করবো। সো সে বলছে, মনে করেন দুজনের সাথে কনভারসেশন, একজন বলতেছে যে 3টা 30-এ আমরা নর্মালি রিসিভ করে থাকি। তো সে বলতেছে যে আমি 3টা 45 বাজে আমার আসতে আসতে। তো পরে মহিলা মেবি বলছে যে আমরা তাহলে আপনাকে 3টা 50-এ রিসিভ করবো। সো এটা হচ্ছে কথা। কারণ কোয়েশ্চেন ছিল মেবি এরকম কিছু যে সে কখন আসবে, না হয় তাকে কখন রিসিভ করা হয়, এমনটা কিছু আসছে। সো আমি 3টা শুনছি, আমার ওই যে মনোযোগটা ধরে রাখাটা অনেক ডিফিকাল্ট, কারণ ভাবেন জ্বর, এট দ্য সেম টাইম পেটের সমস্যা। সো মনোযোগ আমার অন্যদিকে 1 সেকেন্ডের জন্য বা 2 সেকেন্ডের জন্য গেছে। আমি মনোযোগ ফিরে আনার পরে আমি তো আবার মনে করতে পারতেছি না 3টা 30, 3টা 45 নাকি 3টা 50। সো এইটা যখন আমার মাথায় নাই, তখন আমি ভাবতেছি যদি আমার পার্ট 1-এ এই লেভেল হয়, তাহলে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আমার কি হবে। আমার হাত কাঁপা শুরু করছে, কারণ যে আমি লিখবো, আমার হাত কাঁপা করে আমার হাত কাঁপতেছে ভাবে। সো পরে হচ্ছে আমার এই কারণে 10 নাম্বার কোয়েশ্চেন আমার মিস, টানা আমার 2টা কোয়েশ্চেন মেবি, 10 নাম্বারটা আমার মেবি মিসই হয়েছে, কারণ আমি শিওর ছিলাম যে আমি কি দিছি এটা। তো 9-10 আমার যখন মিস হয়ে গেছে, এইবার তো আমার মাথার ভিতরে আকাশ ভেঙে পড়ছে যে আমি ভাবতেছি 9 আমার 9 লাগবে, যখন আমার 2টা মিস হয়েছে মানে আমার 9 ছুটে গেছে অলরেডি। কারণ 2টা মিস হয়েছে মানে আমার, আপনি যদি 9 পাইতে আপনাকে 39টা কারেক্ট করতে হবে অ্যাটলিস্ট। সো একটা মিস্টেক হইলেও চান্স আছে, বাট 2টা যখন হয়ে গেছে তখন আমি 8.5-এর ক্যাটাগরিতে অলরেডি চলে আসছেন। সো আমার এবার হচ্ছে হাত কাঁপাকাঁপি শুরু, মাথার ভিতরে এবার তো পুরো একদম মাথা হচ্ছে একদম পুরো গরম হয়ে গেছে, সবকিছু মাথায় কিছু ঢুকতেছে না। সো পরে হচ্ছে আমি ওই যে একটা গ্যাপ থাকে এরপরে একটা, সো এই গ্যাপের ভিতরে নিজেকে ঠিক করছি যে না, ফোকাস করতে হবে, পরেরগুলো যাতে ভুল না হয়। সো এরপরে থেকে ফোকাস করে পুরোটা করছি, বাট ফোকাসটা ধরে রাখাটা এত ডিফিকাল্ট ছিল। প্রথমত প্রেশার এক্সামের, সেকেন্ডলি আগে আমার এনাফ মক টেস্টের এক্সপিরিয়েন্সটা নাই, আবার হচ্ছে জ্বর সাথে। সো এইগুলো নিয়ে আমার ফোকাস করাটা এত ডিফিকাল্ট ছিল, বাট এর ভিতরে ফোকাস করছে। সো সবগুলো আনসারই করছে, তো সবগুলো আমার মনে হয়েছে যে হ্যাঁ এগুলো কারেক্ট হবে, বাট ওই ভয় নিজের ভিতরে ঢুকে গেছে যে মনে হয় অনেকগুলো ভুল হয়েছে, কিন্তু ভুল একটাও হয় না। ভুল ওই ফার্স্ট যেটা হয়েছে, কিন্তু তাও মনের ভিতরে ভয় যে মনে হয় হয়েছে, চিন্তা ঢুকে গেছে। এরপর আসছে রিডিং। সো দেখেন রিডিং কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট, কিন্তু লিসেনিং ফার্স্টে আমার এনার্জি সব নিয়ে গেছে। সো এইবার যখন আমি রিডিং এ বসছি, রিডিং এ বসার পরে আমার যেই সেন্টেন্স যেখানে আমার একবার করে পড়া লাগতো বোঝার জন্য, সেখানে আমার এক সেন্টেন্স 2 থেকে 3 বার করে পড়া লাগতেছে বোঝার জন্য। কারণ ওই যে জ্বর, আবার ফুল প্রেশার, আবার আগের ওই ব্যাড এক্সপিরিয়েন্স। সো যখন আমার এই লেভেল হয়েছে যে একটা সেন্টেন্স আমার 2বার 3বার পড়া লাগতেছে, এইটাতে আমার ভয় আরো বাড়ছে, আমি কি কমপ্লিট করতে পারবো কিনা। এই যখন ভয় এগুলার ভিতরে, এর ভিতরে হয়েছে কি আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম একটা কোশ্চেনকে, যে এইটা আসলে আমার মানে আমি যদি মিস্টেক করতাম, আগে মিস্টেক করলে আমার মিস্টেকটা হইতো এটা হচ্ছে আপনার ইনফরমেশন ম্যাচিং নামে একটা ইয়ে আছে, আপনার এটার কোনো সিকোয়েন্স নাই। এটা একবার হচ্ছে আপনার মনে করেন যে একদম শুরু থেকে আসতে পারে, আর একটা একদম শেষ থেকে আসতে পারে, কোনো সিকোয়েন্স নেই এখানে। সো এইটা আমি ভাবতেছি আল্লাহ এটা যাতে না আসে। হয়েছে কি আপনার প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট, প্যাসেজ 2-তেও আসছে, প্যাসেজ 3-তেও আসছে এটা।
So, এইটা দেখার পর আমার মাথায় আরো বেশি চাপ যে এইখানে আমার মিস্টেক হতে পারে, এন্ড এটা আসছে সবচেয়ে বেশি। সো তাও হচ্ছে আমরা এই সবকিছুর ভিতরে and এইটা সিকোয়েন্স তো ব্রেক করবে আমি শিওর জানি, এটাকে ধরাটা অনেক ডিফিকাল্ট। এই সব কিছুর ভিতরে হচ্ছে আমি যখন এক্সামটা দিছি, শেষে আমার ঘন্টা একদম শেষ হয়েছে, আমার 40 নম্বর আনসারটা একদম ওই সময়কে আমি দিছি। আর আমি যখন আনসার করতেছি আমি দেখছিলাম যে আমার এক্সামিনার আমার দিকে তাকিয়ে আসছে, কারণ আমার স্ট্র্যাটেজি আবার ভিন্ন। আমার স্ট্র্যাটেজি নর্মালি সবাই একটা কাজ করে যে আগে হচ্ছে 1 নাম্বার কোশ্চেন থেকে শুরু করে 1 নাম্বার থেকে আমি সব জায়গায় আসি, কিন্তু আমার স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট। আমি করি হচ্ছে আপনার এমন ভাবে যে আপনার দেখলে মনে হবে যে আমি ফার্স্টে করতেছি 9 নাম্বারের আনসার, এরপর আপনি দেখছেন শেষে করতেছি 1 নাম্বারের আনসার। এটা অনেক অনেক বেড়া একটা স্ট্র্যাটেজি, কিন্তু ফুল বিবরণ তো এখানে দেওয়া যায় না, এটা হচ্ছে আমি অলরেডি দিয়ে রাখছি আমার ইউটিউবে। সো আপনার এই স্ট্র্যাটেজি ফলো করছে, আমার এক্সামিনার আমাদের তাকায় রয়েছে, দেখতেছে কি রে এমন করতেছে কেন, একবার আনসার করতেছে এখান থেকে, আরেকবার আনসার করতেছে ওইখান থেকে, কাহিনী কি এর। সো পরে যাই হোক আমরা একদম শেষ পর্যায়ে আমার একদম টাইম শেষ, আমার এখানে ইয়েটা শেষ হয়েছে। আমার তো মাথা একদম পুরা গরম, গরম বলতে মানে মানে মেজাজ গরম না, মানে হচ্ছে একদম প্রেসারে মাথা থেকে মনে হয় যে ধোঁয়া বের হইতেছে। কি করব, মনে হইতেছে যে মনে হয় অনেক মিস্টেক করে ফেলছি, কনফিডেন্স পুরা ভেঙে গেছে। যা কনফিডেন্স ছিল এই কয়দিন রিডিং যখন এরকম যে বুঝতেছিলাম না ঠিকভাবে, অনেক ভাবতে হইতেছিল, যে আপনার থিঙ্ক করতে আমার টাইম লাগতেছিল, কারণ মাথা ঠিকভাবে কাজ করতেছে না জ্বরের কারণে। তখন হচ্ছে আপনার শেষে এসে এখন আমার তো রিডিং এক্সাম দেওয়ার পর পুরা শেষ কাহিনী, মনে হয় আমার গেছে। আমার 8, আমার প্ল্যান ছিল অ্যাট লিস্ট 8 পাইতে হবে, এটা ছিল আমার প্ল্যান। সো দেন আসছে হচ্ছে রাইটিং। আপনার এতক্ষণ আপনার লিসেনিং, রিডিং আর রাইটিং। রাইটিং হচ্ছে কোনটা বলছিলাম যেখানে আমার প্র্যাকটিস সবচেয়ে কম। আমি ধরে রাখছি যে আমার তো রাইটিং ভালো, কিন্তু রাইটিং কিন্তু আমার মার্ক পাওয়া সবচেয়ে হার্ড হচ্ছে রাইটিং, কারণ হচ্ছে আপনার এখানে কম সময় সবকিছু করতে হয়। সো রাইটিং আসার পরে এইবার হচ্ছে আমি এখানে কি করলাম, যখন লেখা শুরু করছি ফার্স্ট থেকে, আমি কি লিখতেছি সেকেন্ড লাইনে আসলে আমার ফার্স্ট লাইনে কি লিখছি আমার মনে নাই। কারণ এই যে সিচুয়েশন, আপনি ভাবেন যে অলরেডি জ্বর, পেটের সমস্যা, দেন হচ্ছে এগুলোর ভিতরে আমি যখন এতগুলো প্রেশারের পরে আসছি, অলরেডি মনোবল পুরো ভাঙা শেষ, যে আমি এখানে অনেকগুলো মিস্টেক করছি লিসেনিং, রিডিং এ। দেন রাইটিং এ যখন লিখতেছি, এইবার তো হচ্ছে সবকিছুর এফেক্ট। রাইটিং টাস্ক 2 তে আমি কি লিখছি, আমার লেখা এইখানেও একদম শেষ অক্ষর লিখছি, ওইখানে টাইম শেষ হয়েছে। টাস্ক 1, টাস্ক 2 আমি কি লিখছি আমার একটা কিছু মনে করতে পারতেছিলাম না লেখার পরে। এক্সাম থেকে আমি যখন বের হয়েছি আমার হাত পা কাঁপতেছে। আর ওই দিনের টাস্ক, ওই দিন আমাদের রিডিংটা এতটা ডিফিকাল্ট ছিল, আমি কেমব্রিজে কখনো এত ডিফিকাল্ট রিডিং পাই নাই। পোলাপান হচ্ছে বের হওয়ার পর দেখি কান্না করতেছে। একটা দম্পতি ছিল, এরা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনে হচ্ছে এক্সাম দিতে আসছে। দুজনের অবস্থা যে রিডিং নাকি অনেক ইয়া হয়েছে, আর লিসেনিং ওই দিন বলতেছে যে, আমি ওইটা জিজ্ঞাসা করছিলাম যে ওইটা কত হবে, 3:45, 3:30 নাকি 3:50। সবাই আমার বলছে এটা 3:30 হবে। আমি তো দিয়ে আসছি ভুলটা তাহলে। এক্সামের পরে ওই দিন হচ্ছে আমার মালয়েশিয়াতে আসার জন্য আমার শপিং করার কথা, সবকিছু কেনাকাটা করার কথা। আমার কাজিন আমার সাথে আছে। বের হওয়ার পরে আমার মুড এত অফ। আমার আমি গেছি, আমরা হচ্ছে বেলমাউন্টে গেছিলাম হচ্ছে আপনার স্যুট তৈরি করতে। আর আমার বলতেছে, আব্বু বলতেছে তুই, আব্বু কলে বলতেছে যে তুই এখান থেকে ভালো টাকা যেহেতু মালয়েশিয়া যাবে, এখান থেকে একসাথে কিনে রাখ। আমি বলতেছি আমার যেটা মন চায়, কোনো ইয়া নাই এখানে, 2 টাকা যেটা মন চায়, মানে আমার শপিং করার কোনো ইচ্ছাই নাই। আমি বাসায় আসি, দেন হচ্ছে আমার আম্মু তখন হচ্ছে, আমাদের বাসায় ঢাকা না, আমাদের বাসায় ভোলাতে, বাট বাসা হচ্ছে আমার কাজিনের বাসায় থাকতাম। আমার ফুফু আর হচ্ছে আমার আম্মু হচ্ছে আপনার বাসায়। সো 2টা বাসা পাশাপাশি, 2জন কাজিন থাকে। তো সো আমি অন্য বাসায়, যেখানে আম্মু আর আমার ফুফু ওনার নাই, ওইখানে ঢুকে আমার দরজা বন্ধ করে হচ্ছে এবার আমি হচ্ছে শুয়ে রয়েছে। তো আমার আম্মু আর আয়সা বলতেছে কাহিনী কি, বলতেছে এক্সাম খারাপ হয়েছে। বলছে কত আসবে, 6 আসবে তোর। আমি বলছি যে 6 তো আসবেই। হ্যাঁ, তো বলতেছে যে 6 আসলে তো তোর হয়েছে, 6 ইয়েতে তোর তো 6 দরকার। আমি 6 কেন পাবো, যেখানে আমার টার্গেট হচ্ছে আমি অ্যাটলিস্ট 8 পাইতে হবে, যেখানে বাসায় এরকম করতেছি সেখানে আমি 6 কেন পাবো। এটা হচ্ছে আমার প্রথম দিনের কথা। ওনার এটা বলছে, ওনারা হচ্ছে অনেক বুঝাইছে যে এটা সেটা দেখ, হয়েছে ভালো হবে, আল্লাহ ভরসা, 6 পাইলেই হবে, মানে সান্ত্বনা দিয়েছে আগে থেকে। এবার রেজাল্ট যত দ্রুত আসতেছে আমার মনোবল আরো তত ভাঙতেছে। মনে হইতেছে যদি আমি 6 না পাই, এক্সামের আগের দিন মনে হইতেছে, রেজাল্ট আগের দিন মনে হইতেছে যদি আমি 5 না পাই তখন কি হবে। যে আমি যে সবার থেকে হচ্ছে যে সবার সাজেশন রে হচ্ছে ব্রেক করে আর ডিসাইড করলাম যে আমি হচ্ছে আইএলসি দিয়ে ইউনিভার্সিটির জন্য পড়বো না। দেন আশা করি যে আমার আইএলসি আমার 5ও না আসে, তখন আমি কি বলবো এদেরকে।
আমি আব্বুরে কি বলবো, কি করবো, হচ্ছে আমি মালয়েশিয়াতে আসবো, তখন হচ্ছে আমার কিভাবে আসবো। সো হচ্ছে আপনার এই সব নিয়ে আমার চিন্তা একদম মাথা একদম পুরা শেষ, যে কি করব আমি। পরে হচ্ছে আপনার আমাদের ওই সময় বৃষ্টির কারণে 2 দিন কারেন্ট নেই। রেজাল্ট দিছে আমার ফোনে, আমি পাওয়ার ব্যাংকে চার্জ নেই 5% 10% এরকম চার্জ আছে। ফোনে হচ্ছে একটা ইমেল আসছে, ইমেলটা খোলার পরে দেখি যে আমার ব্যান্ড এইড। এই যে এই যে আমার এই ফুল মানে এই 14 দিন আমার প্রেশার যে মাথায় এতটা ছিল, কোনো কিছু এনজয় করতে পারিনি। এর ভিতরে হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় গেছি, কিন্তু ওই সময় হচ্ছে আপনার এই ভাবছি যে আমার যদি 5 না আসে তখন কি হবে। রেজাল্ট যখন 8 দেখছি, আমি হচ্ছে দৌড়ে হচ্ছে আম্মুরে গিয়ে জড়ায় ধরছে যে আম্মু আমার তো 8 আসছে, কিন্তু নিজেরও বিশ্বাস করতে পারতেছিলাম না। বারবার চেক করছিলাম যে আসলে কি ঠিক ইমেল কিনা। পরে হচ্ছে আপনার দেখি যে না, সব ঠিকই আছে। সো এইভাবে হচ্ছে আমার পরে এই 8 পাওয়াটা, দেন 8 পাওয়ার পরে এরপর হচ্ছে আমার ভিতরে আপনার একটা কি বলে আব্বুর ভিতরে একটা চেঞ্জ। আব্বু তখন হচ্ছে রাজি হয়েছে যে কি বলে যে হ্যাঁ তুই যদি চাস তাহলে হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে যাইতে পারিস, বাট আম্মু রাজি হয় না। তো শেষে হচ্ছে প্ল্যান ছিল যে হচ্ছে আচ্ছা আগে মালয়েশিয়াতে আসি, তারপর হচ্ছে জার্মানিতে মুভ করতে পারবো এখান থেকে, এটা প্ল্যান নিয়ে আসছিলাম। কিন্তু পরবর্তী মালয়েশিয়াতে আসার পরে দেন হচ্ছে কিছু থিঙ্কিং সিস্টেমে চেঞ্জ আসছে। থিঙ্কিং সিস্টেমে চেঞ্জ আসছে বলতে আমার ভার্সিটিটা, যেমন আমার রুম একা রুম পাইছি এখানে ভার্সিটিতে, মালয়েশিয়াতে কস্ট কম, ভার্সিটিতে হচ্ছে আমার পড়াশোনার পরিবেশ অনেক ভালো। সো ভাবতেছিলাম যে আমার কিন্তু আবার বাইরে থাকার কোনো ইচ্ছা নাই আপাতত। বাইরে যে আমি পড়াশোনা করতে যাবো আগে থেকে প্ল্যান, বাট বাইরে আমার বসবাস করার প্ল্যান নাই। সো এটা কেন প্ল্যান নেই, আমার মনে হয় যে এই কথাটা হয়তো অনেকের মনে একটা আনতে পারে যে প্ল্যান কেন নেই বাইরে থাকার। এর রিজন হচ্ছে বাইরে আমি যখন যাব একটা নন মুসলিম কান্ট্রিতে, হয়তো যদি কোনো বাইরে যদি থাকার থাকে হয়তো কোনো ইসলামিক কান্ট্রিতে থাকতে পারি। আমার আপাতত প্ল্যান যা হচ্ছে দেশেই হচ্ছে কিছু একটা করার থাকলেও, কিন্তু অমুসলিম কান্ট্রিতে কেন আমার থাকার প্ল্যান নেই, কেন আমার পিআর বা এরকম কিছু দরকার নেই। এর রিজন হচ্ছে আমি বাইরে গেলাম, আমি মুসলিম, আমার হচ্ছে আমি ভালোভাবে থাকলাম, আমার পরের জেনারেশন যখন আমার বাচ্চা কাচ্চা হবে এদেরকে মনে করেন যে কোনোভাবে ভালো রাখলাম, কোনোভাবে। এরপরের জেনারেশনটা যখন আসবে, আপনার কি মনে হয় যে এমন একটা কান্ট্রিতে যেখানে বাচ্চাদেরকে আপনি ফোর্স করতে পারবেন না, ইভেন পুলিশ আপনাকে হচ্ছে করবে এটার জন্য, কিন্তু অনেক কেসে বাপ মা কিছু বলতে পারে না, পুলিশ হচ্ছে এখানে ইন্টারভিন করে, কিছু বলতে পারবেন না, ইসলামকে তাদের উপর চাপাইতে পারবেন না, এগুলো তো দূরেই থাক। যেখানে প্রমোট করা হয় এলজিবিটিকিউ, যেখানে প্রমোট করা হয় এই বিষয়গুলা, সেখানে এটা থেকেও যদি আপনি তাকে সেভ করতে পারেন, একটা বাচ্চা যখন বড় হবে একটা খ্রিস্টানের সাথে, একটা ইহুদির সাথে, সে যখন দেখবে তার আশেপাশে হচ্ছে ওপেনলি ফিজিক্যাল রিলেশন হচ্ছে, তার আশেপাশে ওপেনলি কিস করা হচ্ছে, ইটিসিটিসি এগুলো হচ্ছে, হ্যাঁ, সে ইনফ্লুয়েন্সড হবে না, এটা কি আপনি এক্সপেক্ট করতে পারেন? আমি বা আপনি যখন ছোট ছিলাম আমাদের বাপ মা আমাদেরকে যা বলছে আমরা মানছি? সিম্পল কথা, মানছি নাকি ভাই? কে মানে? যেটা বলছে ওইটা করি নাই, ঠিক আছে? সো যখন আমি নিজে করি নাই তখন আমি এক্সপেক্ট এটা কিভাবে করব যে আমার পরবর্তী জেনারেশন, যেখানে এদের হচ্ছে ফুল আশেপাশের ফুল পরিবেশটা, এরা হচ্ছে মুসলিম না, এদের কালচারটা এরকম, সে ওই দিকে কিভাবে অ্যাট্রাক্টেড হবে না? এইখানে আপনার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, ওনার একটা কথা, উনি একটা ইয়েতে বলছিল যে পাকিস্তান থেকে 250 জনের মধ্যে একটা ফুল মুসলিম কমিউনিটি গেছে হচ্ছে আপনার ইউএসএ তে, না জানো এরকম একটা কান্ট্রিতে ইসলাম প্রচারের জন্য। শর্টে যদি বলি, এক জেনারেশন পরেই হচ্ছে এখানে একটা ডাইভার্সন শুরু হয়েছে, ওনার গেছেই হচ্ছে আপনার ইসলাম প্রচারের জন্য, মসজিদ তৈরি করছে, কাজ করছে, কিন্তু এরপরে হচ্ছে আপনার থার্ড জেনারেশন আসার পরে ওইখান থেকে অনেকে ইহুদি বিয়ে করছে, অনেক খ্রিস্টান বিয়ে করছে। পরের জেনারেশনটা ওনাদের শেষ পর্যন্ত ওনাদের মসজিদ এগুলা গির্জাতে পরিণত হয়েছে নাকি। সো আপনার এটা যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি এত ভালো যে আমি এখানে যাব, আমার পরের যে জেনারেশনটা সেটাকে আমি মুসলিম রাখবো, ভালো রাখবো, দেন এর পরেরটাকেও আমি মুসলিম রাখবো, সেটা একদম পুরা আমি বলবো যে নাইভ থিঙ্কিং। কারণ এইটা ভাই হচ্ছে পসিবল না। তো আমাদের কি আমার লাইফটা হচ্ছে আমার, ঠিক আছে, আমার কাছে, বাট এই লাইফটা কি আসলে আমার? আমি যে ছোটবেলা থেকে এতগুলা নিয়ামত পায় বড় হয়েছি, এগুলা আল্লাহ যখন আমাকে দিছে, এগুলো তো আমার নিজে থেকে আমি পাইনি। আমাকে আল্লাহ এমন করতে পারতো, আমার একটা হাত নাই, আমার একটা পা নাই,
আমার হয়তো এতটুকু ক্যাপাবিলিটি নাই যে আমি বাইরে হচ্ছে পড়াশোনার কথা ভাববো। সো যখন আল্লাহ আমাকে এতগুলা নিয়ামত দিল, আমার উপর একটা রেসপন্সিবিলিটিও কিন্তু দিয়ে দিছে। এই রেসপন্সিবিলিটিটা শুধু এটা না যে আমি কি করতেছি, এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে আমি আমার এই গিফটগুলো দ্বারা সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারছি, কি করলাম। সো যখন আমার এই কারণে আমার পরবর্তী একটা জেনারেশন যখন অমুসলিম হবে, তখন তাদের থেকে যে একটা ফুল জেনারেশন অমুসলিম হবে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমাকে তো জিজ্ঞাসা করবে যে তুই তোর নিজের লাইফের একটু বেটারমেন্টের জন্য তুই যে এটা করলি, তোর কারণে যে পরবর্তীটা হলো তুই কি করবে। আর ইসলামের একটা কনসেপ্ট আছে, আপনি যদি বললাম যে আপনি যদি ভালো কাজ ছড়ায় দেন, তখন হচ্ছে আপনার কারণে যত মানুষ ভালো করবে। যেমন ভাই আপনি যে এতগুলো মানুষ পড়াচ্ছেন, রাইট, অনলাইনে আপনি এত শিখাচ্ছেন, একটা মানুষের লাইফ যদি আপনার কারণে চেঞ্জ হয়, তার লাইফের এই চেঞ্জের কারণে যতগুলো ভালো কাজ সে করবে বা সেইটা যত মানুষকে শেখায়, প্রত্যেকের সওয়াবের পরিমাপটা আপনার ভাগে আসবে, নিয়ত ঠিক থাকলে। সেম কাজ হচ্ছে আপনার ইয়ের সাথে, গুনার কাজ। আপনি একটা গুনার কাজ ছড়াবেন, রিপিট হবে এটা। কিন্তু এই কারণে হচ্ছে আমার আপনার ভিডিও দেখলে যে মিউজিকটা আমি অ্যাভয়েড করি, কারণ হচ্ছে আপনার এই যে এটা ছড়ায় আর কি, এটা ইয়েতে। সো আপনার কি বলে, তো যখন এই যে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, আমার কারণে ফুল একটা জেনারেশন যখন খারাপ হইলো, একটা বিধর্মী হইলো, বাংলাদেশ থাকলে মনে করেন সে ভালো হোক খারাপ হোক, ইসলাম তো আছে। এরপরে হচ্ছে আপনার যখন সে বাইরে, তখন ফুল বিষয়টা যখন হচ্ছে তার একদম ইয়ে হয়ে যাবে, তখন হচ্ছে আপনার এদের যত গুনার কাজ, এটা কি আমার ভাগে আসবে কি আসবে না? অফকোর্স আসবে, কারণ আমি না গেলে কিন্তু এটা হইতো না। সো এটা কিন্তু মানুষ রিয়েলাইজ করে না, বাট এই বিষয়গুলো খুবই গভীর। সো আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ যে হচ্ছে কেন, তখন আমি কি জবাব দিব? জবাব তো নাই আমার কাছে। সো এই কিছু বেটারমেন্টের জন্য এত বড় রিস্ক আমার মনে হয় না যে আমার পক্ষে নেওয়াটা উচিত হবে বা পসিবল হবে। সো এইখানে কিন্তু আবার আপনার এই যে ভিডিওটা দেখার পর অনেকে বলতে পারে যে হচ্ছে আমি মনে হয় আল্লাহর ওলি বা হচ্ছে খুবই ভালো ব্যক্তি, এমন কিন্তু কিছু না। ঠিক আছে, এখানে মেইন বিষয়টা হচ্ছে আমরা কিছু বিষয় কিন্তু কোর বিষয়, কিছু বিষয় কিন্তু কোর বিষয়। সো যে বিষয়গুলো আসলে খুবই বড় ইম্প্যাক্ট, বাট মানুষ হচ্ছে এ করে না। আমি অত ভালো লোক না ভাই, কিন্তু কিছু বিষয়কে হচ্ছে আমাদের রাখা উচিত যেটা বড় একটা ইম্প্যাক্টফুল, আমাদের পরকালের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা কনসেপ্ট আমি বলে রাখি, যেটা হচ্ছে আমার মনে হয় বলা উচিত, খুব ইম্পর্টেন্ট একটা কথা। বাংলাদেশের মানুষ আপনি এটা খেয়াল করে দেখবেন যে এদের ভিতরে চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম, আপনি যদি একটা ভালো কথা বলেন বা একটা ভালো কাজ করেন, এর মানে হচ্ছে আপনি জীবনে কোনো উল্টাপাল্টা কাজ করতেই পারবেন না, বা আপনি যদি কোনো একটা উল্টাপাল্টা কাজ করেন, আপনি জীবনে ভালো কাজ করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে নামাজ না পড়েন, তাহলে আপনি যে অন্য একটা ভালো কাজ করতে চান, সে আপনাকে বলবে নিজে নামাজ পড়ে না, নিজে আসছে এই কাজ করতে। বা আপনি মনে করেন আরেকটা ই করেন না, সেটা বলবে যে এটা পারে না, আবার আসছে ভালো কথা বলতে বা আবার ইসলামের কথা বলতে। কিন্তু ব্যাপার হচ্ছে, ইসলাম কি আমাকে এটা বলছে যে হচ্ছে তুমি যদি একটা খারাপ কাজ করো, দ্যাট মিনস তোমার সব খারাপই করতে হবে? ইসলাম কিন্তু এটা বলে নাই। আপনার হচ্ছে আপনি আপনার খারাপ কাজের জন্য কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে, যদি উনি আপনি ভালোভাবে চাইতে পারেন ক্ষমা করে দিতে পারে। কারণ কিছু প্রত্যেকটা গুণে আল্লাহ ফ্যাক্টর বাদে আর কি, কিছু জিনিস এক্সেপশনাল কিছু বিষয় ছাড়া, হ্যাঁ, সো এক্সেপশনাল কিছু বিষয় ছাড়া আপনি কিন্তু আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সো আপনি পাপটা করেন, এটা আল্লাহ আপনি চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু শয়তান আমাদেরকে বলে যে তুই হচ্ছে এই খারাপ কাজ করছস, তো তোর দ্বারা আরেকটা ভালো কাজ পসিবল না, তোর এটা কবুল হবে না। এটা সবচেয়ে বড় একটা ভুল ধারণা। এন্ড বাঙালি মানুষদের এটা একটা বড় থিঙ্কিং সিস্টেম। কেউ যদি একটা খারাপ কাজ করতে পারে, এর জীবনে হচ্ছে ভাবে যে এই ভালো কাজ করতে পারবে না। কেউ যেটা ভালো কাজ করে, তখন হচ্ছে ভাবে যে এর দ্বারা হচ্ছে খারাপ কাজ হইলেই হচ্ছে এর পুরাই শেষ, নষ্ট হয়ে গেছে। এই ধরনের চিন্তা ভাবনা চেঞ্জ করা দরকার। সো আপনার যেটা বলতেছিলাম মেইনলি, তো এই যে বিষয়গুলো, এগুলোর পরে হচ্ছে ভাবলাম যে মালয়েশিয়াতে হচ্ছে তাহলে হচ্ছে আপনার ইসলামিক কান্ট্রি, যেহেতু আমার মেইন টার্গেট হচ্ছে বাইরে থাকা না, রাদার নলেজ করা, নেটওয়ার্কিং তৈরি করা, নিজের উপর কাজ করা, নিজেকে ইমপ্রুভ করা। তাহলে হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মালয়েশিয়াতেই হচ্ছে শেষ পর্যন্ত থাকি। আর আব্বু আম্মু বলতেছিল পরে হচ্ছে আমরা এখানে থাকা। সো এই হচ্ছে আমার ফুল জার্নি মালয়েশিয়াতে আসার। এটা হচ্ছে সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমার এই পর্যন্ত আনসার করা হয় না, এখানে আনসার করছি। আমাকে মনে হয় হাজারের বেশি মানুষ মনে এটা আমাকে জিজ্ঞাসা করছে ভাই মালয়েশিয়া কেন গেছেন আজ 8 পাওয়ার পরে। সো এইখান থেকে যে আমি টেক অ্যাওয়ে নেই যে আলস এর ক্ষেত্রে যে একটা স্টুডেন্টের হচ্ছে মেইনলি সে যদি ভালো করতে চায় তার কি করতে হবে, কোন পার্টটা দিয়ে সবচেয়ে ফোকাস করতে হবে। আমি বলবো দুইটা বিষয়, নিজের মিস্টেক গুলাকে অ্যানালাইজ করা, ফিডব্যাক নেওয়া, অ্যান্ড হচ্ছে
একটা স্ট্রাকচারের ভিতরে থেকে কন্টিনিউ করে আসা। সো স্ট্রাকচারের ভিতরে থাকতে হয় বলতে আপনি যদি একটা স্ট্রাকচার ব্যাড একটা স্ট্র্যাটেজি নিয়ে মাসের পর মাস আপনি যদি কাজ করেন, ইমপ্রুভ হবে না। অনেক মানুষ বলে যে ভাই এত বছর ধরে কাজ করতেছে, অনেক মাস হয়ে গেছে, বাট ইমপ্রুভ কেন হয় না? কারণ হচ্ছে স্ট্র্যাটেজিতে ঠিক নাই। স্ট্র্যাটেজি ঠিক নাই বলতে প্রথমে কি শুরু করাটা হয় ভুলভাবে, দেন হচ্ছে আপনি ভুলটাকে কন্টিনিউ করতেছেন, তখন হচ্ছে আপনার ইমপ্রুভ হবে না। সেকেন্ডলি, আপনি যদি কনসিস্টেন্ট না হন, আপনি ইমপ্রুভ হবে না। সেখানে সবচেয়ে বড় একটা ভুল বাঙালির সবাই করে, প্রথম কাজটা আপনি দেখবেন যে কোনো আইএলটিএস স্টুডেন্ট, সে যদি বলে আমি আইএলটিএস শুরু করবো, ফার্স্ট কাজ তাকে দিয়ে করানো হয় যে কেমব্রিজের বই কিনে আনো, কেমব্রিজের বই থেকে তুমি করো। কিন্তু ভাই কেমব্রিজের যে বইগুলা, এগুলো হচ্ছে কি, এগুলো আইএলটিএস এর মেইন এক্সামের কোয়েশ্চেন। আপনি যখন একটা ছেলে ফার্স্টে হচ্ছে আইএলটিএস শুরু করতেছে, এটা যখন আপনি কেমব্রিজ ধরায় দিবেন, এর তো ওই লেভেলটাই নাই যে এটা বুঝবে। কারণ হচ্ছে এটা আপনার ফাইনাল বস, রাইট? এটা আপনার একদম অ্যাকচুয়াল কোয়েশ্চেন। এটা যে আপনি এই ফাইনাল বস ফার্স্টেই ধরায় দেন, এই কিন্তু এটা পারবে না। সো এই ভুলটা করার পরে ফার্স্টে যখন এটাকে ধরে, কেমব্রিজ রিডিং ধরে, বলে যে আমার দ্বারা পসিবল না, এর কারণ হচ্ছে আপনি প্রথম 1 সিঁড়ি থেকে 10 সিঁড়িতে লাফ দিতে চাচ্ছেন, যেটা আপনার হবে না। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আপনার লেভেল থেকে দেন হচ্ছে আপনাকে ইমপ্রুভ করতে হবে। আপনার লেভেল কি সেটা আপনার ফাইন্ড আউট করা চ্যাটজিপিটি দ্বারা একদম পসিবল, যে আমি আইএলটিএস শুরু করব, ইংলিশ লেভেলটাকে ফাইন্ড আউট করে দাও। সো সে আপনাকে প্যাসেজ দিবে, আপনি সেখান থেকে বুঝতে না পারলে সে বুঝতে পারবে যে তোমার লেভেল হচ্ছে A1, A2 বা B1, B2 যেটাই হোক। আপনার লেভেল থেকে ইমপ্রুভ করার ওয়ে হচ্ছে, এই পার্টটা খুবই 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 ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্ট সে যদি ইংলিশ শিখতে চায় বা আইএলটিএস শিখতে চায়, আপনার লেভেল থেকে অল্প একটু হার্ড, সেইটা আপনার ট্রাই করতে হবে। আপনার লেভেল যদি হয় A1, আপনার রিডিং শুরু করতে হবে A2, যেটা আপনি একদম ফুললি বুঝবেন না, কিন্তু আপনাকে ওটা ফোর্স করে, এটা বোঝার জন্য আপনাকে মাথা খাটাইতে হবে। সো এটা হচ্ছে আপনার এরকম যে আপনি মনে করেন যে আপনি প্রফেশনাল বক্সার। সো আপনি একটা 5 বছরের বাচ্চার সাথে যদি আপনি ফাইট করতে যান, সো এক্ষেত্রে দুইটা বিষয় হয়। বাচ্চার পার্সপেক্টিভ থেকে সে জীবন আপনার সাথে জিততে পারবে না। সে কি করবে? সে হচ্ছে আপনার বারবার হচ্ছে হারবে, তার কাছে কোনো ফান মজা কিছু লাগবে না, ইমপ্রুভও কিছু করতে পারবে না, হতাশ হয়ে যাবে। আর আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কোনো মজাই পাবেন না এখানে, আপনি তো একে হচ্ছে একটা ধাক্কা দিলিয়ে শেষ। সো হচ্ছে দুইটা বিষয় হচ্ছে এখানে, আপনিও মজা পাচ্ছেন না, বাচ্চাটাও কিন্তু কিছু শিখতে পারতেছে না। কারণ হচ্ছে আপনার গ্যাপটা অনেক বড়। সো এখানে যদি আপনার বাচ্চাটাকে ইমপ্রুভ করাইতে হয়, তাহলে তাই কি করতে হবে? তাহলে তাকে দিতে হবে এমন একটা চ্যালেঞ্জ, এমন একটা কাজ যেটা সে আসলেই ওভারকাম করতে পারবে। তার জন্য একটু হার্ড, বাট সে ওভারকাম করতে পারবে। ইমপ্রুভমেন্টটা সেখানে হয়, সেখানে আপনি ঢুকতে পারেন যে হচ্ছে একদম অপটিমাল স্টেজ কোনো কিছু শেখার জন্য। এটা শুধুমাত্র আপনার আইএলটিএস ক্ষেত্রে না, আপনার হচ্ছে লাইফের যে কোনো ক্ষেত্রে। আমরা যখন শিখতে যাই, আমাদেরকে হচ্ছে আপনার এই যে একটা স্ট্রাকচার, যে আমার থেকে অল্প একটু, আমার বর্তমান লেভেল যেটা, আমি কোডিং শিখবো, সো কোডিং আমার বর্তমান লেভেল কি, সে থেকে একটু হার্ডটা ট্রাই করা, তার থেকে আরেকটু হার্ডটা ট্রাই করা, বা অন্য একটা স্কিল আমার থেকে একটু হার্ড। সো আইএলটিএস এর ক্ষেত্রেও সেম, আমার বর্তমান লেভেল কোনটা, ইংলিশের ক্ষেত্রেও এখান থেকে অল্প একটু হার্ড ট্রাই করা, যেটা আমি দেখবো যে হ্যাঁ একটু ট্রাই করার পরে আসতে পারতেছি, তখন আমার নিজের ভিতরে ভালো লাগবে যে হ্যাঁ ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো ওই লেভেলটা যাওয়ার পরে এরপর নেক্সট লেভেলে আস্তে আস্তে ইমপ্রুভ করা। কিন্তু আমাদের আজকের ক্ষেত্রে যেটা হয়, আমরা শুরুটাই করে হচ্ছে একদম ফাইনাল বস দ্বারা, দেন হচ্ছে কিচ্ছু বুঝি না, সারাদিন কেমব্রিজ সলভ করতেছি, বলতেছি ভাই এত কেমব্রিজ সলভ করছি, কেমব্রিজ 1 থেকে 20 পর্যন্ত সব করছি, কিন্তু হচ্ছে ইমপ্রুভ কেন হয় না? এতবার ট্রাই করছি, এক্সাম দিছি, বাট তাও ইমপ্রুভ হয় না। কারণ হচ্ছে সে ইনভেস্ট করতেছে ভুল জায়গায়, ভুল ভাবে। তার শুরু করতে হয় বেস দ্বারা, কিভাবে রিডিং স্কিল ইমপ্রুভ করতে হয়, কিভাবে লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে হয়, এগুলো দ্বারা শুরু করার পরে দেন হচ্ছে তার আপনার নেক্সট স্টেজে তার চাইতে হবে আসতে। সো এর জন্য হচ্ছে আমাদের স্ট্রাকচার, যে আমাদের যে আইএলটিএস রোডম্যাপ, যে আমাদের প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান, সেখানে আমাদের স্ট্রাকচারটা এরকম যে আমরা দুইটা বিষয় কাজ করি, একটা হচ্ছে বেস প্লাস হচ্ছে আপনার কেমব্রিজ। সো বেসটা হচ্ছে কিভাবে সে বেস ইমপ্রুভ করে, প্লাস হচ্ছে কেমব্রিজ, সো যাতে আপনার এরকম হয় দুইটা নিয়ে কাজ হয়। সো এটা হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট স্ট্রাকচার। যে কোনো কেউ যদি আইএলটিএস ভালো করতে চায়, তার লেভেল থেকে আগে বুঝতে হবে আমার লেভেল কোনটা, আমার জন্য কেমব্রিজ কি এখনো সুইটেবল কিনা। যদি সুইটেবল না হয়, আগে একটু বেসটা ইমপ্রুভ করেন। বেস মানে গ্রামার না, বেস মানে হচ্ছে আপনার রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই অ্যাবিলিটি গুলা। সো এইটাকে আগে একটু ইমপ্রুভ করেন, দেন যখন আপনার কাছে ওগুলা ধরার মতো সুযোগ এটা হবে যে হ্যাঁ কিছুটা বুঝতেছি, এরপর আপনি ওটাকে ট্রাই করেন। কিন্তু আপনার মেইন ফোকাসটা তাও হচ্ছে বেসের উপর রাখতে হবে। সো
পাশাপাশি কেমব্রিজ, পাশাপাশি বেস। কেমব্রিজের উপরে জাস্ট আমরা অল্প একটু ফোকাস রাখবো, ওই অনুযায়ী আমরা বেসটাকে প্র্যাকটিস করবো এইভাবে। সো ওই অনুযায়ী মানে কি, আমি যে এখন রাইটিং প্র্যাকটিস করতেছি, আমি যদি ফার্স্ট থেকেই ট্রাই করি যে হ্যাঁ আমার মেইন গোল কি IELTS, সো এবার IELTS এর রাইটিং স্ট্রাকচারটা কি সেটাও আমি একটু একটু নিজেকে ট্রেন করতেছি, নতুন নতুন গ্রামার আমি অ্যাপ্লাই করা ট্রাই করতেছি, স্পিকিং এর ক্ষেত্রে নতুন নতুন গ্রামার আমি এখানে অ্যাপ্লাই করা ট্রাই করতেছি। সো যখন আপনার ওইটাকে কম্বাইন করে বেসটা আপনি ইমপ্রুভ করবেন, তখন আপনার শুধুমাত্র ইংলিশ ইমপ্রুভ হচ্ছে না। ওই যে আমি ফার্স্ট একটা কথা বলছিলাম যে আপনার যদি ইংলিশ ভালো হয় এর মানে আপনি যে আইএলটিএস ভালো করেন ব্যাপারটা এরকম না, আপনার দুইটার সাথে সুইটেবল হইতে হবে আপনার লেভেলটা। সো আপনি যদি ফার্স্ট থেকে বেসটাকে এভাবেই ইমপ্রুভ করেন যে আমার মেইন গোল IELTS, তাহলে হচ্ছে আপনার প্রথম থেকে ওইভাবে আপনার এটা ইমপ্রুভ হবে। সো এটাই হচ্ছে আমরা কাজ করি আর কি, যে বেসটা কিভাবে ইমপ্রুভ করা যায় ফার্স্ট থেকে আমাদের আজ রোড ম্যাপে আর কি। সো বেসটা প্লাস এটা, এরপর হচ্ছে আপনার ফুললি আস্তে আস্তে এইটার লেভেলটাকে চেঞ্জ করা। যেমন আজকে যদি আপনার শুরু করেন, এখন আপনার মেইন ফোকাস বেসের দিকে 90% ফোকাস আপনি এখানে দেন মনে করেন, 10% আপনার কেমব্রিজের দিকে দেন। হচ্ছে আপনার এইটা সময়ের সাথে এমন হবে যে 80-20, 70-30, 50-50, শেষে এক্সামের আগের দিন আসবে এটা আপনার 30-70। 30% সময় আপনার বেসে দিতেই হবে, কারণ হচ্ছে বেসটা আপনার সবসময় কাজ করবে, এটা আপনার এক্সামের আগের দিন। ইভেন যখন আমি প্র্যাকটিস করছি এক্সামের আগের দিন পর্যন্ত আমি এক্সট্রা কাজকর্ম করছি, কারণ আপনি যত বেশি বেস নিয়ে কাজ করবেন আপনার স্কিলটা তত ইমপ্রুভ হবে। কেমব্রিজটা হচ্ছে জাস্ট আইএলটিএস এর সাথে আপনাকে ইয়ে করার জন্য, ওদের কোশ্চেনটা বোঝার জন্য, ওদের প্যাটার্নটা বোঝার জন্য। সো কেউ যদি প্রিপারেশন নেয়, কেউ যদি ভালো করতে চায়, বেসটাকে কাজ করতে হবে, অ্যাট দ্য সেম টাইম কেমব্রিজ নিয়ে কাজ করতে হবে, দুটাই কম্বাইন করে তার প্রিপারেশন নিতে হবে, তখন হচ্ছে সেখানে ভালো করতে পারবে। অ্যান্ড কনসিস্টেন্সি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একদিন পড়া আরেকদিন পড়া না, এটা হবে না। যেমন কিছু স্টুডেন্ট, যেমন আমি তো এই পর্যন্ত আমরা এখন অলমোস্ট 500 মতো স্টুডেন্টের সাথে কাজ করছি। সো আপনার কিছু স্টুডেন্ট আছে এরা ভর্তি হয় এই কথা ভেবে যে এইখানে আসার পরে মনে হয় আমাকে পারায়া দিবে, এখানে মনে হয় আমার ইংলিশ হচ্ছে পারায়া দিবে, আমার কোনো কাজই করা লাগবে না। সো ব্যাপারটা যদি এমন হয় যে আপনার মাথায় এটা থিঙ্ক করতে হবে যে না, আপনাকে পারায়া দিবে না, আপনাকে মূলত হচ্ছে দেখায় দিবে যে এইভাবে তুমি প্র্যাকটিস করবা, এইটা সবচেয়ে বেস্ট ওয়ে, এটা রাইট ওয়ে তোমার জন্য, ওইভাবে প্র্যাকটিস করতে হবে। সো এইটা হচ্ছে আপনার মাথায় আমাদের এই করতে হবে যে আমার নিজের প্র্যাকটিস করতে হবে যে কোনো একটা ওয়েতে, এটাকে কন্টিনিউ করতে হবে প্রতিদিন। আমি একদিন করব, পরের দিন করব না, দেন হচ্ছে পরবর্তী আপনার নামটা হয় কি, এটা বাংলাদেশে আপনি কমন থাকে, এটা শুধুমাত্র আপনি দেখবেন যে আপনার যে কোডিং এর সেকশনটাতেও কিন্তু আপনি এটা খেয়াল করবেন যে কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার ভর্তি হবে ঠিক কিন্তু কাজ করবে না, শেষ পর্যন্ত নাম দিবে কি এখানে ভর্তি হয়েছি কোনো লাভ হয় না, কিন্তু সে কিন্তু জীবনেও বলবে না যে আমি ভর্তি হয়েছি কিন্তু কাজ করিনি একদিনও, সে বলবে যে হচ্ছে বুঝি নাই। কিন্তু সে কি আপনাকে কোশ্চেন করা ট্রাই করছে, সে কি বোঝা ট্রাই করছে, সেটা হচ্ছে বড় বিষয় যে আমি কি ট্রাই করছি কিনা, টাকা দিয়ে ভর্তি হলাম অ্যান্ড শেষ পর্যন্ত নাম হয় বদনাম হয় আপনার প্রতিষ্ঠানের। সো এই জন্য হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে আমরা এটা রাখি যে কোশ্চেন করার, প্রতিটা ক্লাসের শেষে কোশ্চেন করতে হবে। এখন মনে করেন একটা স্টুডেন্ট কোশ্চেন করলো না, এই হচ্ছে কোশ্চেন আমাকে করলো না, দেন শেষে হচ্ছে সে আপনার প্র্যাকটিসও এভাবে করলো না, ঠিক আছে, দেন হচ্ছে সে আমাকে বললো যে হচ্ছে এখানে আমার কোনো তো লাভ হয় নাই। তখন যদি তাই কোশ্চেন করা হয় যে আপনি কি প্র্যাকটিস করছেন, না তা তো করি নাই, কারণ হচ্ছে আমি ফার্স্ট থেকে বুঝি নাই। আচ্ছা আপনি বুঝেন নাই, বোঝার না বোঝার কারণে আপনি ক্লাসে কোশ্চেন করছেন, না তাও তো করি নাই, তখন হচ্ছে আপনার আসে যে আসলে প্রবলেমটা কোথায়। এটা একদম প্রত্যেকটা আপনার যারাই অনলাইনে পড়ায় আপনি এটা খুবই ভালো রিলেট করতে পারবেন যে এরকম অনেক ইয়ে থাকে সেরকম নাম হয় নিজেদের। কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটাও বলবো যে হচ্ছে নিজের নিজের উপর ফোকাস করা যে কিভাবে ইমপ্রুভ করতে হয়, কারণ আলটিমেটলি দরকারটা হচ্ছে আপনার, দরকারটা যে আপনাকে পড়াচ্ছে তারও না, বা দরকারটা হচ্ছে আপনি যে ইউটিউব থেকে যদি কারো ভিডিও দেখেন তারও না, আলটিমেটলি দরকার হচ্ছে লাইফের জন্য আপনার। সো আপনাকে হচ্ছে বেস্টটা খুঁজে নিতে হবে, ওইটাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আমি এমন স্টুডেন্ট দেখছি যে একদম খুবই খারাপ লেভেল থেকে, আমার স্টুডেন্ট একদম খারাপ লেভেল থেকে ব্যান্ড 7.5 পেয়েছে। সো কিভাবে, কারণ হচ্ছে তার ডেডিকেশন লেভেলটা খুবই হাই ছিল, প্রতিদিন কাজগুলা করছে, যখন যেভাবে বলা হয়েছে সেভাবে কাজগুলা করছে, যেভাবে সে বুঝে নেয় সেটাকে সে কোশ্চেন করছে। সো যখন আপনার এমন একটা স্টুডেন্ট থাকে, ইভেন আমার মনে আছে এটা হচ্ছে আমি এক্সামের আগের দিন আমার ব্যস্ততার ভিতরে আমি 2 ঘন্টা কথা বলে বুঝাইছিলাম এটা এভাবে এভাবে, আমার আসলে কিভাবে, কারণ আমার এত থাকার পরে কিভাবে কেন টাইম দিব, কারণটা হচ্ছে আপনার কি, যখন আপনি দেখেন যে আপনার স্টাডিতে যখন একজনের আপনার ডেডিকেশন দেখেন তখন আপনার নিজের ভিতরে রিয়েলাইজেশন আসে যে একে হচ্ছে আসলেই হেল্প করা দরকার নিজের। সো এরা কিন্তু ভালো করে। সো এই জন্য বলবো যে যদি ওই স্টুডেন্টরা পারে একদম জিরো থেকে বা একদম বেসিক থেকে যদি আলসে ভালো করতে পারে, আপনিও পারবেন। এই জন্য আপনার কোচিং এর দরকার নেই, আপনি নিজ থেকে ট্রাই করলেও পারবেন। ইউটিউবে সবকিছু দেওয়া আছে,
কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, একটা স্ট্রাকচার ফলো করতে হবে, রিভিউ নিতে হবে, ফিডব্যাক নিতে হবে, কাজ করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, ডেইলি যদি করতে পারেন, কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি জার্নিটা খুবই হার্ড। আপনি আজকে করতে মন চাইবে, কালকে মন চাইবে না, কিন্তু আপনাকে এটা করতে হবে যে মন চাক বা না চাক আমার কাজ আমার করতে হবে। যদি এই মাইন্ডসেট নিয়ে কেউ যদি আগাইতে পারে আইএলটিএস এর ক্ষেত্রে, সে ভালো করে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। কিন্তু যদি এরকম হয় যে আজকে মন চাইছে করছি, আগামীকাল মন চায় না করিনি, তাহলে আপনি আজকে ভালো করতে পারবেন না, ইংলিশ হোক আইএলটিএস হোক, দুইটার ক্ষেত্রেই। সো এই সবকিছুতেই, কাজগুলো হচ্ছে শুধু main এটাতে আরকি। না, সবকিছুতেই এরকম হবে আরকি। খুবই চমৎকার তোমার মানে খুবই সাবলীলভাবে একদম তোমার লাইফের জিনিসটাকে ডিসকাস করতেছো, জার্নি স্ট্র্যাটেজি শেয়ার করতেছো। তোমার মানে অনেক কিছুর সাথে ইনভলভ, নিজের পড়াশোনা মোস্ট লাইকলি চলতেছে। বাট তোমার লং টার্ম মিশন বা কোনো টার্গেট আছে কিনা, বা মানে একটা অবজেক্টিভ থাকে না অনেকের যে আচ্ছা আমি এগুলো করতেছি, এনজয় করতেছি, হুইচ ইজ গ্রেট, বাট তারপরও মানে কোনো বিগার কোনো পার্সপেক্টিভ আছে কিনা তোমার? হ্যাঁ, বিগার কোনো পার্সপেক্টিভ আছে কিনা, লং টার্ম গোল, এটা হচ্ছে এই কোশ্চেনটা আসলে আনসার করাটা আমার জন্য ইম্পর্টেন্ট বলবো আমি কাইন্ড অফ। কারণ হচ্ছে একটা সময় ভাবতাম যে ড্রিম মানুষকে বলা উচিত না। কারণ হচ্ছে ড্রিম মানুষকে বললে এটা হচ্ছে আপনার ড্রিমগুলা ভাঙা যাওয়ার চান্স থাকে, বা হচ্ছে আপনি যখন ড্রিমগুলো কমপ্লিট করতে পারবেন না, মানুষ হচ্ছে হাসাহাসি করে পিছে। সো এটা হচ্ছে আমার অনেক লম্বা সময় ধরে মাথায় ছিল যে মানুষকে ড্রিম বলা উচিত না। কিন্তু রিসেন্টলি একটা বিষয় হচ্ছে আমার মাথায় আসছে যে কিছু ড্রিম বলা উচিত, কিছু ড্রিম মানুষকে বলা উচিত। কেন বলা উচিত? যে কিছু ড্রিম যেটা আপনি মানুষকে বলার কারণে যদি আপনি বাস্তবায়ন নাও করতে পারেন আপনার লাইফে, হয়তো অন্য কেউ আপনার কারণে ইনফ্লুয়েসড হওয়ার পর সে করতে পারে, হয়তো সেটা আনতে পারে। যেমন হচ্ছে আমি বলবো যে আমার লাইফে আমি যদি কোনো একজন পার্সনকে যদি আমি দেই যে ইম্প্যাক্ট ফেলানোর জন্য, যে আমাকে আমার লাইফে বড় একটা ইম্প্যাক্ট ফেলছে, তাহলে আমি বলবো মাহমুদ হাসান সোহাগ ভাইয়ের কথা। সো উনি আমাকে চিনে না, আমি কখনো দেখা হয় নাই। উনি আমার ফোনের ওয়ালপেপারে ছিল একটা সময়, যে হচ্ছে দেখলে আমার মনে হইতো যে এই লোকটাকে হচ্ছে আমার কি বলে ফলো করতে হবে। ইভেন এই যে এটা যে আমি দেখাই, এইখানে এইখানে লেখা মাহমুদ হাসান সোহাগ, ঠিক আছে? সো আপনার ওই এই লোকটা হচ্ছে আমার লাইফে একটা বড় ইম্প্যাক্ট ফেলছে ওনার একটা ভিডিওর মাধ্যমে। ওই যে আপনি পডকাস্ট করছেন আর জি কি বিয়া ভাইয়ের সাথে, সো ওই পডকাস্টে দেখার পরে ওনার, তো এটা আমি রিসেন্টলি ভাবলাম যে আমার ড্রিমের প্রতি যদি এই লোকটা এত বড় একটা ইম্প্যাক্ট থাকতে পারে, দ্যাট মিনস আমি ওনার দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়ার পর লাইফে যদি কোনো একটা ভালো কাজ করি, সবগুলা কাজের সওয়াব কিন্তু উনি পাবে, ওই যে সাদকায়ে জারিয়ার কনসেপ্টটা। সো আমার মতো অনেক হাজার হাজার তরুণ কিন্তু ওনার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। সো দেখেন তাহলে একটা লোক এই হাজার তরুণদের ভিতর যদি একটা তরুণ যদি এমন কিছু করতে পারে যেটা খুবই এক্সেপশনাল বা খুবই ভালো একটা কিছু, একদম প্রত্যেকটা পাই পাই সওয়াব কিন্তু মাহমুদ হাসান সোহাগ ভাইও পাবে। এটা এভাবে এটা কাজ করে। কারণ কি? কারণ উনি ওনার আইডিয়াগুলোকে এভাবে প্রেজেন্ট করছে, মানুষ হচ্ছে অনুপ্রাণিত হয়েছে। সো ওইটা হচ্ছে আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে এই বিষয়টা। সো এই কারণে আমি বলবো যে আমার ড্রিমটা, আমি এখন থেকে আমার কিছু ড্রিম মানুষকে বলি যে হচ্ছে যদি কেউ ইনফ্লুয়েন্সড হয়, সে যদি করে, সেটা আমার জন্য আলটিমেটলি বেনিফিট আমার আসবে। সো এইখান থেকে হচ্ছে একটা কনসেপ্ট আসছে যে আমি যখন ছোটবেলা থেকে আমার ডায়েরি আছে একদম ছোট থেকে। এই ডায়েরিটাতে হচ্ছে আমাদের আগে যে পেপার আপনি দেখবেন যে অনেক নিউজ আসে যে হচ্ছে এইখানে দারিদ্র, বা এখানে হচ্ছে এদের হচ্ছে এত নিপীড়িত হচ্ছে, সিস্টেম হচ্ছে এ করতেছে না, বাবা মা ছেড়ে চলে যেতেছে, বা ইয়েতিম হচ্ছে পড়ে আছে, এগুলা কেটে কেটে ডায়েরিতে আমি রাখতাম এটা। কারণ নিজে অনেক হার্ট হইতো যে এত ইয়ে আছে, নিজের লাইফ এত ভালো, এদের লাইফ এত খারাপ। সো তখন থেকে একটা ড্রিম যে হচ্ছে আপনার এই ধরনের মানুষদের জন্য কিছু একটা করতে হবে, এই জন্য কিছু একটা করতে হবে, এমন কিছু একটা যে চ্যারিটি না, এদেরকে আমি দান করব এইটা না। কারণ হচ্ছে আপনি আজকে একজনকে 1,000 টাকা দিলেন, সে 1,000 টাকা 2 দিনে শেষ করে দিবে। বা আপনি মনে করেন একজনকে, একটা গরিবকে 1,00,000 টাকাই দিলেন, সেই 1,00,000 টাকা দিয়ে কি করবে? সে হয়তো তার মানে একটা ঘরের পিছিয়ে স্পেন্ড করলো, বা হচ্ছে অন্য একটা কিছুতে স্পেন্ড করলো। এইভাবে কিন্তু আপনি তাকে হেল্প একবার করতেছেন, বাট লং টার্ম হেল্পটা কিন্তু হচ্ছে না। কিন্তু আপনি যদি এমন একটা স্ট্রাকচার তৈরি করতে পারেন যেখানে আপনি এমন লোকদেরকে নিয়ে কাজ করবেন যারা পরবর্তীতে লিডার হইতে পারবে, এরা পরবর্তী কিছু করতে পারে। ফর এক্সাম্পল, আমার যেটা ড্রিম, আমার ড্রিম হচ্ছে এই যে বাচ্চা কাচ্চাগুলা যারা হচ্ছে ইয়েতিম বা হচ্ছে আপনার সো এই ধরনের বাচ্চা কাচ্চাগুলাকে রাস্তা থেকে বা হচ্ছে আপনার
অন্য অনেক বাচ্চারা আপনার বাবা মা আছে কিন্তু হচ্ছে ওই যে টাকার কারণে এদেরকে কাজে পাঠিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে এর ফ্যামিলিকে প্রোভাইড করতে হবে। আপনি যদি এই বাচ্চাগুলোকে নিয়ে একটা নর্মাল স্কুলে ভর্তি না করে, রাদার আপনি যদি এমন একটা সিস্টেম তৈরি করতে পারেন যে নিজের একটা স্ট্রাকচার আপনি এদেরকে শিক্ষা দেবেন, এদেরকে পড়াবেন, এদেরকে লিডার হিসাবে গড়ায় তুলবেন, ঠিক আছে? এইখান থেকে যদি আপনি 500টা পোলাপানকে পড়াইতে পারেন, 500টা পোলাপানকে যদি ওইভাবে গড়তে পারেন, এখান থেকে যদি 10টা লিডার বের হয়, এই 10টা লিডার যদি এরকম হয় যে এরা একটা সোসাইটিকে শেপ করতে পারবে, এদের থিঙ্কিং সিস্টেমটা আলাদা হবে, এরা নিজেরা কিছু করতে চাইবে, করতে পারবে, তাহলে হচ্ছে আপনি কিন্তু পরবর্তী প্রজন্মতে একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে এই সময় যাদের যাদের হচ্ছে ওই যে বৃদ্ধ, খোঁজ খবর নাই, যাদেরকে মানুষ দাম দিচ্ছে না, এদেরকে যদি আপনি একটা কিছু করতে পারেন, সেটা হচ্ছে অফকোর্স অনেক ভালো একটা হয় আর কি। সো আমার ছোটবেলা থেকে ড্রিম এইটা, যে একটা সময় ভাবতাম যে নিজের অনেক টাকা পয়সা একসময় আর্ন করতে হবে, দেন হচ্ছে এই টাকা পয়সা দ্বারা দেন হচ্ছে আমি এদের জন্য অনেক বড় একটা কিছু করবো, এদের জন্য কিছু করবো। কিন্তু যেটা বর্তমানে রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে এই থিংসটা একটু ভুল ছিল। ভুলটা হচ্ছে, আমরা যদি আসুন্ডা ফাউন্ডেশনের দিকে দেখি, ওনারা হচ্ছে আমার মতো ড্রিম যেটা, ওনাদের হচ্ছে একটা রিয়েলিটি আরো গ্র্যান্ড লেভেলের, যে ওনারা কিন্তু নিজে টাকা দিয়ে কাজগুলো করে না, ওনাদের হচ্ছে আপনার মেইনলি হচ্ছে এ থেকে আসে। সো এইখান থেকে ওনাদের যে ইম্প্যাক্টটা, এইটা কিন্তু আপনার অনেক বড় একটা ইম্প্যাক্ট ওনারা পুরো কান্ট্রিতে হচ্ছে ওনারা এটা ছড়াইতে পারতেছে। সো আমার লং টার্ম গোল হচ্ছে এটা, যে আমার যতটুকু নলেজ আছে এইটাকে কাজে লাগা, এমন একটা সিস্টেম তৈরি করা, আমার যতটুকু কানেকশন আছে, আমার যতটুকু আছে, মানুষের যতটুকু ট্রাস্ট যতটা বিল্ড হবে, এগুলোকে কাজে লাগে এমন একটা সিস্টেম তৈরি করা যেখান থেকে আমি মানুষকে টাকা দিয়ে হেল্প না, রাদার হচ্ছে এখানে আমি লিডার তৈরি করতে পারবো, যারা পরবর্তী প্রজন্মগুলোকে লিড করতে পারবে। অ্যাকচুয়ালি এদেরকে স্কুলে না পড়া, মানে তথাকথিত স্কুল সিস্টেমের ভিতরে না রাখা, এদেরকে এমনভাবে ছোটবেলা থেকে গড়ায় তোলা, বিশেষ করে এতিমদেরকে নিয়ে কাজ করার, বা হচ্ছে যারা এরকম ছোট বয়সের, এমনভাবে গড়ায় তোলা যে এরা নিজেরা কিছু করার মাইন্ডসেট নিয়ে বড় হবে। আমাদের বাংলাদেশের সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা এরকম যে আপনি এদেরকে এইভাবে তৈরি করা যে এরা হচ্ছে জবের পিছিয়ে যাবে, প্রত্যেকজন কাজ করার পরে, স্টাডি করার পরে প্রত্যেকজন হচ্ছে জবের পিছিয়ে যায়। কিন্তু এরা যদি নিজের কিছু করার ট্রাই করে, আমার মাইন্ডসেটটা যদি এদের ভিতরে যায়, বা অন্য একজন মাইন্ডসেটে যদি যায় যে আমারও কিছু করতে হবে ওনাদের জন্য, একটা ফুল সোসাইটি শেপ হইতে পারে। সো এই ড্রিমটা আমি এই জন্য বলতেছি যে আমার ড্রিমটা হচ্ছে অনেক বড়, অনেক হচ্ছে আপনার এখান থেকে আমি জানি যে 100% অনেকে শুনে হচ্ছে আসবে যে হচ্ছে এত ইয়ে করতেছে, আবার অনেকে বলবে যে এটা বিভিন্ন কথা বলবে, নেগেটিভ পজিটিভ কথা। কিন্তু একটা ছেলে বা 10টা ছেলে যদি এটাকে একটু সিরিয়াসলি নেয়, এবং যদি সে এটাকে রিয়েলাইজ করতে পারে, বা হচ্ছে এটাকে যদি বাস্তবে রূপান্তর করতে পারে, তার হচ্ছে 500টা পোলাপান পড়ানো লাগবে না। ইভেন একটা লোকের লাইফ যদি সে চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে বাচ্চা হোক বা অন্য একটা হচ্ছে, আপনারা মনে করেন যে খুবই দারিদ্র, তাকে একটা বিজনেস তারা করাই দিল টাকা না দিয়া, সেইখান থেকেই তার হচ্ছে ইয়ে করাইতে পারে, তাহলে হচ্ছে আপনার সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসতে পারে একটা লোক থেকে। এখন আমার এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা হচ্ছে এটা আমি আমার আব্বু থেকে শিখছি। আব্বুর এটা ছিল এরকম যে আব্বু হচ্ছে আমার সিঙ্গাপুরে অনেক লোককে নিছে, কিন্তু কোনো টাকা ছাড়া নিছে। নেওয়ার পর আব্বু ওনাদেরকে বলছিল যে আমি আপনাদেরকে আজকে কোনো টাকা আমি নিব না, বাট আপনার আমাকে ওয়াদা করতে হবে যে আপনি কিছু পরিমাপ টাকা আপনার ফার্স্ট বেতন থেকে যে কোনো একজন দারিদ্রকে আপনি দিবেন, এবং সেটার প্রুফ মানে হচ্ছে আপনি কিছু দারিদ্রকে আপনি দিবেন। সেটা থেকে আমার মাথায় একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমি যদি কাউকে হেল্প করি, একটা বড় লেভেলের হেল্প করি, এবং তাকে যদি আমি বলি যে হ্যাঁ আমি আপনাকে হেল্প করব, বাট আমার শর্ত একটা, শর্তটা কি, আপনার হচ্ছে আরো 2জন ব্যক্তিকে হেল্প করতে হবে, এবং তাদেরকে হেল্প করার পরে তাদেরকে বলতে হবে যে, যাকে আপনি হেল্প, তাদেরকে বলতে হবে যে তুমি হচ্ছে আবার আরেকজনকে হেল্প করবা, আমি যে হেল্প করছি এটা ইয়েতে, মানে হচ্ছে আপনার আমি একজনকে হেল্প করলাম, তার আমি শর্ত দিয়ে রাখছি যে আপনার কাজ, আপনার শর্ত এটা যে আপনি আরো 2জনকে হেল্প করবেন। মনে করেন আমি একজন টাকাই ধার দিলাম বা অন্য একটা কিছু, শর্ত হচ্ছে অনেক অন্য কেউ যে আবার বিপদে থাকে তাকে আপনি টাকা ধার দিবেন আপনাকে যদি পসিবল হয়, বা অন্য একটা কিছুতে আপনি আরেকজনকে হেল্প করবেন, যাকে হেল্প করেন তাকে আবার শর্ত দিবেন যে তুমি আরো 2জনকে হেল্প করো, প্লাস তাদেরকে শর্তটা তুমি দিয়ে দিবা। তাহলে আপনি ভাবেন যে আপনার যদি আপনি লাইফে 10জন লোককেও হেল্প করেন, এই 10জন যদি আপনার এইভাবে এটাকে ছড়াই থাকে, এটা আপনার লাইফ টাইমে হিউজ একটা নাম্বারে পৌঁছা যাবে। অ্যান্ড আপনার আমার মতো যাদের কাছে হচ্ছে আপনার অনলাইনের একটা এক্সপোজার আছে, যাদের কাছে এই ভয়েসটা আছে, এরা যদি এটার প্র্যাকটিসটা শুরু করে, তাহলে হচ্ছে আপনার হিউজ লেভেল একটা ইম্প্যাক্ট এটা ফেলতে পারে শুধুমাত্র এটা থেকে, যে হেল্পের বিষয়টাকে ছড়াইয়া দেওয়া মানুষের মাঝে। তাহলে হচ্ছে আপনি দেখেন
দেশের ভিতরে মানুষ বলে যে চেঞ্জ হবে না, বাট এইটা কিন্তু একটা চেঞ্জ। একটা মানুষের লাইফে চেঞ্জ করেন, সেটা কিন্তু একটা বড় চেঞ্জ, এটা কিন্তু ছোট না। আপনি একটা মানুষের লাইফটা চেঞ্জ করছেন, এই জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার মেইন গোল, যে এইভাবে মানুষকে হেল্প করা, প্লাস তাদেরকে দিয়ে আবার অন্যদিকে হেল্প করানো। সো আমি বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন, হয়তো কিছু মানুষের, আমি আশা করবো যে ইনশাআল্লাহ কিছু মানুষের মনে এই কথাটা গাঁথবে, এই প্র্যাকটিসটা গাঁথবে। আমি হচ্ছে খুবই এভাবে হচ্ছে করবো যে হ্যাঁ, যদি মনের কথাটা গাঁথে তাহলে হচ্ছে এই প্র্যাকটিসটা করতে পারেন। বা আমার যে ফার্স্ট ড্রিমটা, যে আমি বললাম যে হচ্ছে আসলে এদের জন্য কিছু করা, আপনার এটা করার জন্য আপনার গ্র্যান্ড স্কেলের টাকা লাগবে না, আপনার হচ্ছে একটা ভয়েস দরকার। আপনার ভয়েস অনেক কিছু করতে পারে। আপনার হচ্ছে একটা কি বলে, একটা মাইন্ডসেট দরকার। আপনার হেল্পটা খুবই বড় লেভেল। আপনি 5 টাকা দিয়ে কাউকে হেল্প করতে পারেন তার নিডে, আপনি 100 টাকা দিয়ে কাউকে হেল্প করতে পারেন, বা অন্য কোনোভাবে কাউকে হেল্প করতে পারেন, বা আপনার কথা দ্বারা কাউকে হেল্প করতে পারেন। সো এইটা আর কি, আপনার যদি কেউ কারো মনে গাছে, এটাকে সিরিয়াসলি একটু ইমপ্লিমেন্ট করতে পারেন। আর হচ্ছে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এরকম থাকে যাদের একটা ভয়েস আছে, তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন যে অন্যদের মাঝে ছড়ানোর জন্য। এবং এই একটা অ্যাপ্লিকেশন, আমরা জানি কি কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট বিষয় নিয়ে হচ্ছে ক্ষমা করে দিবে। সো আপনার এই একটা কাজের জন্য হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতে সেন্ড করে দিতে পারে। সো যদি কেউ থাকেন, আমি খুবই আশা করবো যে আপনারা কেউ হয়তো ফলো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। খুবই চমৎকার এবং খুবই মানবিক একটা বিষয়। আমরা দোয়া করব যাতে তোমার এই আশাটা পূর্ণ হয়। তোমার দ্বারা হইলে তো আলহামদুলিল্লাহ, অন্য কারো দিয়ে হইলেও আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার এবং তোমার ওভারঅল লাইফ জার্নিটা খুবই ইন্টারেস্টিং এবং যেই কতগুলো জিনিস আমরা জানতে পারলাম যে মানে মেইন জিনিসটা হচ্ছে 80% হচ্ছে বেসিকটা আস্তে আস্তে তৈরি করা, 2 বছর 3 বছর 4 বছর করে ধরা, তারপরে কি হচ্ছে ব্যান্ড 8 ব্যান্ড 7 এই জিনিসটা পসিবল। কিন্তু ছোটখাটো করে অনেকে আমরা পরীক্ষার জন্য যখন আসি তখন কিন্তু ওটা দিয়ে আসলে ভালো কিছু কোনো কিছুতে করা সম্ভব না, সেটা আইএলসে হোক বা যে কোনো জিনিসে হোক আর কি। সো তুমি যদি ফাইনাল কোনো কিছু আমাদের জন্য শেয়ার করতে চাও, আমরা শেয়ার করব। একটা খুবই আন্তরিকভাবে বিস্তারিত একটা আলোচনা হলো। আমি নিজে অনেক কিছু জানতে পারছি। এই জিনিসগুলো বিস্তারিত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার দিক থেকে যদি কোনো ফাইনাল রিমার্কস থাকে আমাদের জন্য প্লিজ শেয়ার করো। হ্যাঁ, ফাইনাল আমি এটা বলবো যে হচ্ছে এই যে আমার যে বেইজের জার্নিটা, যেটা আমি বললাম না, আমার যে লং টার্ম একটা জার্নি, যে হচ্ছে লং টার্ম জার্নি বলতে আমি আরো আগে থেকে লেখা শুরু করছি। শর্ট করে এটা বলবো যে আমার লং টার্ম জার্নিটা লং ছিল, কারণ হচ্ছে আমার কাছে কিন্তু এই ইয়েগুলা ছিল না, রিসোর্স ছিল না, ফোন ছিল না, টাইম ছিল না, অ্যাডমিশন প্লাস এইচএসসির পড়া, দেন হচ্ছে আবার অন্য এক্সট্রা পড়ার পরে আবার যে আরবি পড়ার পরে ইংলিশে টাইম দিয়ে কিন্তু ছিল না। যখন যদি একটা কেউ থাকে, তার কাছে যদি কম টাইম থাকে, তার হচ্ছে মেইন ফোকাসটা এইখানে দিলে শুরু থেকে, তার জন্য 6 মাসে একদম জিরো থেকে আলসে খুবই ভালো করা পসিবল, ইভেন 7+ পাওয়া পসিবল, যদি সে ফার্স্ট থেকে একটা ভালো স্ট্রাকচার ফলো করে আসে। কিন্তু যদি ফার্স্ট থেকে সে যদি ভুল কোনো স্ট্রাকচার ফলো করে আসে, তাহলে তার জন্য এটা খুবই ডিফিকাল্ট হবে। আর কারো যদি মোটামুটি লেভেল থাকে, সেখান থেকে 4 মাসে সে অনেক ভালো করতে পারবে। আমি এইটা ফাইনালি বলবো যে একটা কথা, আপনি কি পারবেন নাকি আপনি পারবেন না, আপনার যদি এই চিন্তাটা থাকে, সেখান থেকে আমি বলবো যে আপনার কাছে যদি মনে হয় যে একটা এক্সাম হার্ড, আপনি এটা ভাবেন আপনার লাইফে আপনি এই পর্যন্ত কি কি ডিল করছেন, এই এক্সামের থেকে আরো অনেক হার্ড বিষয় আপনি ওভারকাম করে আসছেন। আইএলটিএস এক্সামটা কিচ্ছু না, ইংলিশ শেখাটা কিচ্ছু না, জাস্ট একটা এক্সাম, 6 মাসের একটা প্রিপারেশন, 4 মাসের একটা প্রিপারেশন, এর থেকে আরো হার্ড কাজ আপনি করে আসছেন লাইফে। সো যদি লাইফে এতগুলা জিনিসপত্র আপনি ওভারকাম করে এখানে আসতে পারেন, আপনার কি মনে হয় যে মাত্র 4 মাস 6 মাস এইটা আপনি দিতে পারবেন না, বা আপনি একটা এক্সামে ভালো করতে পারবেন না? এটা যদি মনে হয় আপনার, আপনি এখানে নিজেকে অনেক আন্ডার এস্টিমেট করতেছেন, বা হচ্ছে আপনি আল্লাহর সৃষ্টিকে আন্ডার এস্টিমেট করতেছেন। সো এটা হচ্ছে একটা বিষয়, যে আপনার এই একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি বলবো, এখানে আইএলটিএস হোক বা হচ্ছে ইংলিশ হোক, এগুলোকে যে আমরা বাদ দিই, আমাদের তরুণদের মাঝে বাংলাদেশের একটা সবচেয়ে বড় সমস্যা, আমরা মনে করি যে মানুষ কি বলবে, প্লাস হচ্ছে আমি পারবো কিনা। সেটা আমি এই কথাটা বলবো যে আপনার লাইফ শুরু হওয়ার পর থেকে এত বছর, আপনার যদি 18 বছর বয়স হয়, 20 বছর হয়, 30, 40, যতই হোক, প্রত্যেকটা সেকেন্ড আপনি স্পেন্ড করে আসছেন। একটা সেকেন্ডও কিন্তু অন্য একটা লোক স্পেন্ড করে না আপনার লাইফে। এই লাইফে অনেক
রাত আসছে, আপনি কান্না করছেন, অনেক সময় আসছে আপনি ভেঙে পড়ছেন, অনেক সময় আপনি স্ট্রং হয়ে দাঁড়াইছেন। সো আপনি যদি এটা করতে পারেন, আপনার লাইফ যদি আপনি লিড করে আসেন, অন্য একজন লোক আপনার পিছে, আপনার একটা কাজের পিছে কি সমালোচনা করলো, যদি আপনার কাজটা ভালো হয় কি সমালোচনা করলো, সেইটা আপনার কাছে সিগনিফিকেন্স বহন করার কথা না। সো মানুষ কি বলছে, মানুষ অলওয়েজ বলবে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লোক তখন হচ্ছে ওনাকে অনেকভাবে দমায় রাখা ট্রাই করছে। সো আপনি আর আমি তো ভাই কিছুই না, আপনার আমার পিছে অফকোর্স মানুষ কথা বলবে। সো আপনি এটা ভাববেন যে আমার লাইফটা কেউ লিড করে নাই, আমার লাইফের স্ট্রাগলগুলো কেউ জানে না, আমার লাইফের রাতের কান্নাগুলো কেউ দেখে নাই। সো আমি পারবো কি পারবো না সেটা আমি জানি, নট তারা। তারা কি বলছে সেটা বলছে, আমার কিছু না। আর আরেকটা বিষয় হচ্ছে, এতগুলা যদি আপনি করে আসেন, লাইফে এমন কিছু নাই যেটাকে আপনি ওভারকাম করতে পারবেন না, শিখতে পারবেন না। আপনার বয়স এখন 50 হইলেও আপনি এখন থেকে শুরু করতে পারবেন, কিছু একটা অ্যাচিভ করতে পারবেন। আপনার বয়স এখন যদি 18 হয়, সেখান থেকে আপনার প্রাইম বয়স, সেখানে আপনি শুরু করতে পারবেন। জাস্ট মানুষ কি বলছে এইটা মাথা থেকে বাদ দেন, আর এইটা ভাবেন যে আপনি পারবেন, কারণ আপনি পেরে আসছেন, আপনি সার্ভাইভার, আপনি কোনো একজন নর্মাল না, আপনি এতগুলো বছর বেঁচে আসছেন। সো আপনি পারবেন, মাথায় সেট করেন। আর অলওয়েজ অলওয়েজ এটা মাথায় রাখবেন, যত ডিফিকাল্টি আসুক না কেন লাইফে, সব কিছুর জন্য একটা জায়গায় যাইতে হবে, শুধুমাত্র একটা সিজদায় গিয়ে হচ্ছে বলবেন, ওনার কাছে বলবেন। অনেক সময় তো আপনার দোয়া কবুল হবে না, অনেক সময় হবে না। হলে এটা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে বারবার টেস্ট করে, বারবার টেস্ট করে। সো ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে কত বছর, 40 বছরের মেবি, আমার একদম এক্সাক্ট মাথায় নেই, এরকম হচ্ছে এত রোগে সাফার করছে। সো আপনারা আমার সাফারিংটা হচ্ছে কয়েক মাস কয়েক বছরও যাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে টেস্ট করেন। এই টেস্টের ফলাফল কেউ যদি ভালো করতে পারে, তাকে আল্লাহ তাআলা পরকালে দিবে। সো অনেক হার্ডশিপ আসবে, কখনো আল্লাহর উপর থেকে ভরসাটা হারাবেন না, কারণ উনি দেখতেছে, উনি এটার ফল দিবে। অ্যান্ড হচ্ছে সবসময় মাথায় রাখবেন যে কোনো হার্ডশিপ আসলে একটা জায়গায় যাব, মানুষের কাছে না, রাদার হচ্ছে আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্না করবো, দেখবেন যে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর হচ্ছে নিজের উপর কনফিডেন্স রাখবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এবং দূর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, তোমার অ্যাক্টিভিটিসের জন্য শুভকামনা থাকলো, তোমার ড্রিম লং টার্ম মিশনের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।